হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা যারা জয়েন করছো আমাকে একটু জানাও সবকিছু ঠিক আছে কিনা, আমার কথা ভিডিও সবকিছু দেখতে পাচ্ছ কিনা। যারা যারা ক্লাসে জয়েন করছো একটু জানাও সবকিছু ঠিক আছে কিনা। ফেসবুক এবং ওয়েব অ্যাপ যারা যারা জয়েন করছো একটু জানাও সবকিছু ঠিক আছে কিনা। ওকে, আমি ফেসবুকে দেখতে পাচ্ছি অল ক্লিয়ার কমেন্ট করতেছো, ওয়েবেও দেখতেছি অল ক্লিয়ার কমেন্ট করতেছো। ওয়ালাইকুম সালাম সবাইকে, আশা করি সবাই খুবই ভালো আছো। সো আজকে হচ্ছে আমরা আদর্শ গ্যাসের 2 নাম্বার ক্লাস পড়বো। সো এই 2 নাম্বার ক্লাসে আমরা আদর্শ গ্যাসের সবকিছু শেষ করব। ওকে, সো তোমরা জানো যে গত ক্লাসে আমরা মূলত তেমন বোর্ড সৃজনশীল সলভ করি নাই। তোমাদেরকে বলছি যে বোর্ড সৃজনশীলগুলো আমরা 2 নাম্বার ক্লাসে সলভ করব। সো গত ক্লাসে কিন্তু আমরা বোর্ডের প্রশ্ন এত বেশি সলভ করিনি, তাই না? সো আমার সেটা মনে আছে। সো 2 নাম্বার ক্লাসে হচ্ছে আমরা যত বোর্ডের প্রশ্ন আছে সবগুলো সলভ করব, যত জ্ঞানমূলক আছে, যত অনুধাবনমূলক আছে সবগুলো আমরা দেখব, ঠিক আছে? তো তোমাদের যত জায়গায় সমস্যা প্রত্যেকটা জায়গা ক্লিয়ার হয়ে যাবে, শুধু ক্লাসটা করতে হবে মনোযোগ দিয়ে। ওকে, সো আজকের ক্লাসের মাধ্যমেই আমাদের ইনশাল্লাহ যদি সব কিছু ঠিক থাকে আজকের এই অধ্যায়টা শেষ হবে। ওকে, বলো তো সবাই রেডি কিনা ক্লাসটা শুরু করার জন্য? গত ক্লাসে আমরা হচ্ছে বলছিলাম তোমাদের এই টপিকগুলো পড়তে হয়, তাই না? এই টপিকগুলো পড়তে হয়, যার মধ্যে এই প্রথমগুলো আমরা 1 নাম্বার ক্লাসে পড়ছি। আজকের ক্লাসে আমরা এই থিওরিগুলো পড়বো, এই পরের অর্ধেকের থিওরিগুলো পড়বো। এই থিওরিগুলো পড়ার পাশাপাশি আমাদের যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে যে এ পর্যন্ত যত প্রশ্ন আসছে বিভিন্ন বোর্ডে এবং বিভিন্ন জায়গাতে, যত ক্রিটিক্যাল প্রশ্ন হতে পারে, যত জ্ঞানমূলক হতে পারে, যত অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে, সব কিছু যেন আজকের ক্লাসে ক্লিয়ার হয়ে যায়। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের টার্গেট, ঠিক আছে? সো গত ক্লাসে আমরা মূলত আমাদের আদর্শ গ্যাসের যে সূত্রাবলী আছে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপের সূত্র, তারপর ঘনত্বের সাথে চাপের সম্পর্ক, ঘনত্বের সাথে তাপমাত্রার সম্পর্ক, প্রত্যেকটা জিনিস ভিজুয়ালাইজ করে ফিল করে আমরা কিন্তু বলতে পারতেছিলাম, তাই না? জাস্ট চোখ অফ করে তোমাকে যদি বলি যে একটা রুমে প্রেসার বাড়ায় দিলে কি হবে, তাপমাত্রা স্থির রেখে আয়তন বাড়ায় দিলে কি হবে, তুমি এটা কিন্তু পারবা। তুমি কিন্তু এটা অনুধাবন করে বলতে পারবা যে পরমাণুগুলা বা অনুপরমাণুগুলা কাছাকাছি আসবে নাকি দূরে দূরে চলে যাবে। এইটার উপর ফিল করে কিন্তু প্রত্যেকটা জিনিস বলা যায়, যেটা আমরা প্রথম ক্লাসে দেখছি। সো আজকের ক্লাসে হচ্ছে এই বাকি জিনিসগুলা পড়বো। ওকে, ঠিক আছে? সবাই প্রথম ক্লাসটা করছো বলো তো? প্রথম ক্লাসটা কিন্তু করে আসতে হবে। আজকের ক্লাসটা করতে হলে প্রথম ক্লাসটা করে আসতে হবে, কারণ প্রত্যেকটা জিনিস প্রথম ক্লাসের সাথে ইন্টারলিঙ্কড। প্রথম ক্লাসে যে প্রথম 1-2টা স্লাইড করা হয়েছিল, ওই 1-2টা স্লাইড কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? যারা যারা প্রথম ক্লাস করছো আমাকে এতটুকু জানাও যে প্রথম ক্লাসের প্রত্যেকটা জিনিস একদম পানির মতো ক্লিয়ার কিনা। আচ্ছা, ভিডিও কি ঘোলা দেখাচ্ছে? ভিডিও ঘোলা দেখাচ্ছে? ভিডিও ঘোলা দেখাচ্ছে বলো তো? দাঁড়াও তো, আমি একটু ফোকাসটা ঠিক করি। হ্যাঁ, এখন হয়তো ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এখন আর ঘোলা দেখাচ্ছে না, তাই না? এখন আর ঘোলা দেখাচ্ছে না, ফোকাস ঠিক ছিল না। ওকে, আমাকে একটু বলো যে যারা প্রথম ক্লাসটা করছো প্রত্যেকটা জিনিস তুমি একদম ফিল করে বুঝতে পারছো না বলো তো? একদম পানির মতো ক্লিয়ার না প্রত্যেকটা জিনিস? যে আমাদের বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপের সূত্র, চাপের সাথে ঘনত্বের সম্পর্ক, চাপের সাথে তাপমাত্রার সম্পর্ক, প্রত্যেকটা জিনিস আমাদের একদম পানির মতো ক্লিয়ার না বলো তো? যারা প্রথম লেকচারটা করছো, সো আজকের লেকচারটা করলে আমার উপর বিশ্বাস রেখে জাস্ট ক্লাসটা করো, দেখবা যে তোমাদের যত কনফিউশন ছিল, বিশেষ করে আপেক্ষিক আর্দ্রতা রিলেটেড প্রত্যেকটা কনফিউশন এবং গতিশক্তি রিলেটেড, সিআরএমএস ভেলোসিটি রিলেটেড প্রত্যেকটা কনসেপ্ট একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট কি করতে হবে বলো তো? ভাইয়ের উপর বিশ্বাস রেখে ক্লাসটা করতে হবে, ঠিক আছে? বিশ্বাসটা রেখে ক্লাসটা করতে হবে। তোমাদের জন্য এই অধ্যায়ে যা যা দরকার প্রত্যেকটা জিনিস ক্লাসেই কভার করে দিব। জাস্ট ক্লাসটা করবা, তারপর একটা টেস্ট পেপার বা কম্প্যাক্ট বুক বা প্র্যাকটিস শিট আজকের ক্লাসের সাথেই পেয়ে যাবা। যে কোনো একটা জাস্ট সলভ করবা, আর কিচ্ছু লাগবে না। শুধু ক্লাসটা করবা আর একটা জায়গা থেকে একটু প্র্যাকটিস করবা বা ম্যাথগুলো একটু দেখবা, আর কিছুই লাগবে না, ঠিক আছে? চলো আমরা শুরু করি। সবাই রেডি শুরু করার জন্য আজকের ক্লাসটা? আজকে আমরা আদর্শ গ্যাসের যে গতিতত্ত্ব, এই গতিতত্ত্ব নিয়ে শুরু করবো, অর্থাৎ সিআরএমএস ভেলোসিটি এবং গতিশক্তি, এগুলা দিয়ে শুরু করবো, ঠিক আছে? রেডি সবাই? জাস্ট আমার সাথে একটু কমিউনিকেট করতে হবে, আমার সাথে একটু কমিউনিকেট করতে হবে। আমি যা যা বলবো, তোমাদেরকে যা যা জিজ্ঞেস করবো সেগুলো কমেন্টে উত্তর করতে হবে। ওকে, রেডি সবাই বলো তো? ঠিক আছে, রেডি সবাই। তাহলে আমরা শুরু করি। প্রথমেই আমরা হচ্ছে গ্যাসের আরএমএস ভেলোসিটি, যেটাকে আমরা সিআরএমএস বলি, বা বর্গবেগের গড় বর্গমূল, বা অনেক বড় একটা নাম, যেটা আসলে আমরা একটু পরে পড়বো। এই জিনিসটা আমরা আগে দেখবো। মানে আমরা মূলত যে জিনিসটা করতে চাচ্ছি, যে গ্যাসের মলিকিউলগুলো, মনে করো যে একটা ঘরের মধ্যে, মনে করো একটা ঘরের মধ্যে 20টা গ্যাস অণু আছে। বোঝার চেষ্টা করো, জিনিসটা খুবই মজার। একটা ঘরের মধ্যে 20টা গ্যাস অণু আছে। আমি বললাম যে তাদের যে বেগ আছে, এই বেগগুলার এভারেজ নির্ণয় করে দাও।
এখন বেগগুলা তো র্যান্ডম, তাই না? প্রথম ক্লাসে বলছিলাম যে এক একটা তাদের মর্জি মতো এক এক দিকে যায়, তাই না? বলো তো র্যান্ডম না? তাদের কি কোনো নির্দিষ্ট দিক আছে? না, গতিবেগগুলা র্যান্ডম। এটা আমরা প্রথম ক্লাসেই বলছি যে গ্যাসের মলিকুলগুলা গতিবেগগুলা র্যান্ডম। এখন আমি তোমাকে বলতেছি যে এখানে যদি n সংখ্যক গ্যাস থাকে বা n সংখ্যক অণু থাকে, আমি বললাম তাদের বেগের গড় নির্ণয় করে দাও। আমরা নর্মালি বেগের গড় কেমনে নির্ণয় করি? সবগুলা বেগকে যোগ করে যতগুলা মলিকিউল তাদের ভাগ করে দিই, তাই না? মনে করো 5টা গাড়ির বেগের গড় নির্ণয় করব, কি করব? 5টা গাড়ির বেগের যোগ করে 5 দিয়ে ভাগ করে দিব। 5 জন মানুষের টাকা পয়সার গড় নির্ণয় করব, কি করব? 5 জন মানুষের টাকা যোগ করে দিয়ে 5 দিয়ে ভাগ করে দেব। এইভাবেই তো আমরা গড় করি, তাই না? এভাবেই তো আমরা গড় করি। কিন্তু গ্যাসের ক্ষেত্রে এইভাবে কেন গড় করা যায় না একটু বুঝো তো। কারণ গ্যাসের ক্ষেত্রে এই অণু পরমাণুগুলার বেগ তো র্যান্ডম। অর্থাৎ মনে করো যে একটা পরমাণু সামহাও এটা এই দিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে, আরেকটা পরমাণু সামহাও সে এই দিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে। এখন আমি যদি তোমাকে বলি যে তাদের গড় বেগ কত, তুমি বলবা 10, কারণ দুইজনই 10 বেগে যাচ্ছে, তার মানে গড় বেগ 10 হওয়ার কথা। কিন্তু তুমি যদি ভেক্টর যোগ করো, মানে গড়টা নির্ণয় করো, গড় মানে কি? সবগুলা বেগ যোগ করে নাম্বার অফ মলিকিউল দিয়ে ভাগ। তুমি যদি এই জায়গাতে গড়টা বের করো, গড়টাকে সাধারণত এই সাইন দিয়ে প্রকাশ করা হয়। দেখো v1 প্লাস v2 যদি করো এবং 2 দিয়ে ভাগ করো, কত আসে? ভেক্টরের কনসেপ্ট কিন্তু কাজে লাগবে, ভেক্টর কিন্তু আমাদের হিসাবে আনা লাগবে, কারণ বেগ তো ভেক্টর রাশি। সো এখানে গড়টা কত আসবে বলো তো? 0 আসবে, কারণ একটার বেগ পজিটিভ দিকে হইলে আরেকটার বেগ কিন্তু এখানে নেগেটিভ দিকে, তাই না? আরেকটার বেগ কিন্তু নেগেটিভ দিকে, তার মানে একটা +10 হলে আরেকটা -10। আলটিমেটলি তোমার যে গড় বেগটা আসতেছে সেটা হচ্ছে 0 আসতেছে, তাই না? বলো, বুঝতে পারছো সবাই? তার মানে আমরা এই জায়গাতে নরমাল গড় করতে পারবো না। কেন করতে পারবো না? ডিরেকশনের জন্য। কারণ এই জায়গাতে একটা গ্যাস মলিকুল এই দিকে গেলে কোনো না কোনো গ্যাস মলিকুল সেটা এই দিকে যাইতে পারে, তাই না? এখানে ডিরেকশনের জন্য আমরা নরমাল গড় করতে পারতেছি না। আমরা চাচ্ছি এখানে যতগুলা বেগ আছে সবগুলার গড় নির্ণয় করতে, বাট এদের যেহেতু ডিরেকশন আছে, একটা এইদিকে গেলে আর একটা এইদিকে যাইতে পারে, যে কারণে আমরা নরমাল গড় করতে পারতেছি না, বুঝছো? নরমাল গড় আমরা করতে পারতেছি না। যেই জায়গাতে নরমাল গড় আমরা করতে পারতেছি না, যেই জায়গাতে নরমাল গড় আমরা করতে পারতেছি না, ওই জায়গাতে আমাদের রুট মিন স্কোয়ার বা আরএমএস বা যেটাকে তোমরা বলো বর্গবেগের গড় বর্গমূল, এই জিনিসটা আমাদের করতে হয়, ঠিক আছে? সো এই জায়গাতে আমরা নরমাল গড় না করে কি করব? এদের যে বর্গগুলা, মানে আমরা ডিরেকশনটাকে উঠাই দিতে যাচ্ছি। আমরা ডিরেকশনগুলোকে কেমনে উঠাই? বর্গ করে না? একটা জিনিসকে স্কোয়ার করে দিলেই তো মাইনাস চিহ্নটা উঠে যায়। মনে করো একটা বেগ এই দিকে, তার বেগটা -v, আমি যদি এটাকে স্কোয়ার করে দিই তাইলে তো এই মাইনাসটা উঠে যাবে, তাই তো? তাইলে তো এই মাইনাসটা উঠে যাবে। সো আমরা নরমাল বেগগুলার গড় না করে আমরা কি করি? এদের বর্গগুলার গড় নির্ণয় করি, ঠিক আছে? কি করি? এদের বর্গগুলার গড় নির্ণয় করি। দেখো, আমি যদি এখন এদের বর্গগুলা মনে করো v1 স্কোয়ার প্লাস v2, মানে প্রত্যেকটা বেগের বর্গগুলা যেগুলো আছে না, বর্গগুলার গড় নির্ণয় করবো। এখানে মনে করো n সংখ্যক মলিকিউল, তাহলে নাম্বার অফ n দিয়ে ভাগ করলে কি হয়েছে বলো তো? প্রত্যেকটা ব্যাগের বর্গের গড় নির্ণয় করছি, তাই না? প্রত্যেকটা ব্যাগের স্কোয়ারের গড় নির্ণয় করছি, বাট এটা তো অ্যাকচুয়াল গড় হয় নাই, কারণ এই জায়গাতে স্কোয়ার করে ফেলতেছি, প্রথমে স্কোয়ারের গড় নির্ণয় করছি। তার মানে অ্যাকচুয়াল গড় নির্ণয় করতে আমাদের এটাকে রুট করতে হবে, তাই না? একটা জিনিসকে স্কোয়ার করে আবার রুট করা তো মানে আগের জিনিস। ব্যাপারটা এরকমই, আমরা এই জায়গাতে গড় নির্ণয় করতেছি, বাট নর্মাল গড় আমরা করতে পারতেছি না। সো আমরা স্কোয়ারের গড় নির্ণয় করলাম ডিরেকশনটাকে মিনিমাইজ করার জন্য বা ডিরেকশনটাকে কম্পেনসেট করার জন্য, স্কোয়ারের গড় নির্ণয় করলাম। এরপর রুট করে দিলে আমরা আবার আগের গড়টা পেয়ে যাব। এরপর আমরা রুট করে দিলে যেই গড়টা পাই, এই রকম যে গড়, এটাকে বলা হয় আরএমএস গড়, ঠিক আছে? রুট মিন স্কোয়ার বা বর্গবেগের গড় বর্গমূল, এটাকেই বলা হয় সিআরএমএস। এখন দেখো, সমস্যা যেটা আমাদের হচ্ছিল ওটা কিন্তু এই জায়গাতে মিনিমাইজ হয়েছে। দেখো, একটা বস্তু এইদিকে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, আর একটা মলিকিউল এইদিকে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এখন তুমি তাদের গড় নির্ণয় করতে যাচ্ছ, নর্মাল গড়ে তো এটা 0 আসতেছে, কারণ একটা +10 হলে আর একটা -10, 0 আসতেছে। বাট তুমি যদি এইরকম বর্গবেগের গড় বর্গমূল করো, অর্থাৎ এদের বর্গের গড় নির্ণয় করে তারপর সেটাকে রুট করো, তাহলে দেখো তো কত আসে? 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার ডিভাইডেড বাই 2। দেখো তো 10 আসে কিনা, 10 আসে কিনা বলো তো? তার মানে আমাদের যে ডিরেকশনের প্রবলেমগুলো ছিল, এই ডিরেকশনের প্রবলেমগুলো মিনিমাইজ করার জন্যই কিন্তু আমরা বর্গ করে গড় করি, বর্গের গড় করি, তারপর রুট করি। বর্গের গড়ের রুট, ঠিক আছে? বর্গের গড়ের রুট, বর্গের গড়ের রুট কেন করতেছি? উত্তরটা পাইছো? কেন বর্গের গড়ের রুট করতেছি? কারণ নর্মাল রুট করলে আমাদের
প্লাস মাইনাসে কাটাকাটি জিরো হয়ে যায়। সি মানে সি দিয়ে মূলত বেগকে প্রকাশ করা হয়, গ্যাসের বেগকে ভি দিয়ে প্রকাশ না করে সি দিয়ে প্রকাশ করা হয়। আর এই যে আরএমএস কথাটা, এই আরএমএস কথাটার মানে হচ্ছে রুট মিন স্কয়ার, রুট মিন স্কয়ার। রুট মানে কি? রুট মানে হচ্ছে বর্গমূল। মিন মানে কি? মিন মানে গড়। আমি নিচে নিচে বাংলাগুলোও লিখে দিই। এটা মানে হচ্ছে বর্গমূল, ঠিক আছে? রুট মানে বর্গমূল, তোমরা আমার থেকে ভালো জানো। আর মিন মানে কি? মিন মানে হচ্ছে গড়। আর স্কয়ার মানে কি? স্কয়ার মানে বর্গ। তাহলে দেখো তো, তুমি যেই কাজটাই করছো ওই কাজটারই একটা পূর্ণ রূপ না? আমরা কি করছি? বর্গের গড়ের বর্গমূল করছি, তাই না? বর্গের গড়ের বর্গমূল করছি, বর্গের গড়ের বর্গমূল করছি, বর্গগুলার গড় করছি, তার বর্গমূল করছি। যেই বেগটা সেটাই আবার ওই গ্যাসগুলোর যতগুলো মলিকিউল আছে সবগুলার বেগের একটা অ্যাভারেজ বা একটা গড় নির্ণয় করতেছি। বুঝতে পারছো? বলো তো। এটা একটা বাংলা নাম আছে, বাংলা নামটা খুবই অদ্ভুত, এক এক জায়গায় এক এক নাম। দেখবা যে এক জায়গায় লেখা মূল গড় বর্গবেগ, আরেক জায়গায় লেখা বর্গবেগের গড়ের বর্গমূল। ব্যাপারটা হচ্ছে তুমি এটার গড় করতেছো, এটার বর্গমূল করতেছো, ঠিক আছে? বর্গ করতেছো, বর্গ করা মানে কি? স্কয়ার করা। বর্গ করতেছো, তাদের গড় নির্ণয় করতেছো এবং সেটা রুট করতেছো বা বর্গমূল নির্ণয় করতেছো, ঠিক আছে? ওকে, তার মানে বর্গের গড়ের বর্গমূল, বর্গের গড়ের বর্গমূল, ঠিক আছে? এটা অনেক ভাষায় বলা যায়, বর্গবেগের গড় বর্গমূল এইভাবেও বলে অনেকে, বা অনেক জায়গাতে এরকম জিনিসগুলো বলে। বলো, বুঝতে পারছো কেন আমরা স্কয়ারের এভারেজ করতেছি? কারণ নরমাল এভারেজ করলে তো জিরো চলে আসে, একটা এইদিকে আর একটা এইদিকে। আমরা তো করতে পারি না সেটা, যে কারণে আমরা প্রত্যেকটা বেগের স্কয়ার করতেছি, কারণ স্কয়ার করলে ডিরেকশন গুলো আমাদের আর চিন্তা ভাবনা করতে হয় না। স্কয়ারের এভারেজ নির্ণয় করতেছি, তারপর সেটাকে রুট করে আমরা নরমাল এভারেজ নির্ণয় করতেছি। বুঝতে পারছো? কেউ কি আছো বুঝো নাই? হ্যাঁ, কেউ কি আছো যে বুঝো নাই? এখানে রুট না করলে কিছু হবে? তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি একটা জিনিসকে স্কয়ার করে ফেলছো, হ্যাঁ, তোমার দরকার হচ্ছে নরমাল ভ্যালুটা। মনে করো তোমার এই মানুষের লেন্থটা দরকার, এই মানুষের যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা তোমার দরকার। এখন তুমি দৈর্ঘ্যটাকে স্কয়ার করে ফেলছো, তাহলে নরমাল দৈর্ঘ্য তুমি কখন পাবা? যখন আবার রুট করবা তখন না? তুমি এই জায়গাতে বেগগুলার স্কয়ার করে গড় করতেছো, নরমাল গড় তো আর করতেছো না, স্কয়ার করে গড় করতেছো, বর্গ করে গড় করতেছো। সো নরমাল গড় পাইতে হলে তোমাকে রুট করতে হবে, ঠিক আছে? ওকে, বুঝছো? তার মানে বর্গবেগের গড়ের বর্গমূল, বর্গবেগের গড়ের বর্গমূল, বর্গবেগের গড়ের বর্গমূল। বুঝতে পারছো জিনিসটা? বুঝতে পারছো? বর্গবেগের গড়ের বর্গমূল। তার মানে তোমাকে যদি আমি কয়েকটা বেগ এখন দিয়ে দিই, যে মনে করো 5টা মলিকিউল, তাদের একটার বেগ -3, আরেকটার বেগ +4, আরেকটার বেগ +3, আরেকটার বেগ +2, আরেকটার বেগ +1, তাদের সিআরএমএস ভেলোসিটি, সিআরএমএস বলতে বোঝায় ওই যে বর্গবেগের গড় বর্গমূল, ঠিক আছে? মানে বর্গের এভারেজের বর্গমূল, সেটা বোঝায়। সো আমি বললাম তাদের সিআরএমএস ভেলোসিটিটা বের করে বলো কত হবে সেটা। বলো তো কেমনে বের করবা? বলো তো। তাদের যে আরএমএস ভেলোসিটি, আরএমএস বলতে বোঝায় হচ্ছে ওই যে বর্গের গড়ের বর্গমূল, তাদের যে আরএমএস ভেলোসিটি সেটা কত হবে বলো তো? তুমি জাস্ট কি করবা? রুট করবা কাকে? প্রত্যেকটার বর্গের গড়কে। তার মানে 3 স্কয়ারে কত হয়ে যাবে? 9, 4 স্কয়ারে হয়ে যাবে 16, 3 স্কয়ারে হয়ে যাবে 9, 2 স্কয়ারে হয়ে যাবে 4, 1 স্কয়ারে 1। মলিকিউল কয়টা এখানে? 1 2 3 4 5টা। এটা যদি করো তুমি যেই আনসারটা পাবা সেটাই হচ্ছে এই 5টা মলিকিউলের বেগের বর্গের গড়ের বর্গমূল, বর্গের গড়ের বর্গমূল। বুঝতে পারছো সবাই? হ্যাঁ, বুঝতে পারছো জিনিসটা সবাই? এখন একটা কোর জিনিস আমাদের বুঝতে হবে, আমাদের ম্যাথগুলাই তো আর প্রত্যেকটা মলিকিউলের বেগ দেয়া থাকে না, আমাদের দেয়া থাকে প্রেসার, ঘনত্ব, তাপমাত্রা, আয়তন, এগুলা দেয়া থাকে। বাট আমরা যে রাশিমালাটা বের করছি, আমরা যে বেগের রাশিমালাটা বের করছি, এটার মধ্যে তো কি আছে বলতো? প্রেসার নাই, তারপর ঘনত্ব নাই, তারপর আয়তন নাই, তাহলে আমরা কেমনে বের করব? সো আমাদের একটা ফর্মুলা লাগবে, এই যে বেগের, এই বেগের একটা ফর্মুলা লাগবে, যেই ফর্মুলাতে আমাদের ঘনত্ব আছে, প্রেসার আছে, তারপর টেম্পারেচার আছে। বুঝছো? ঘনত্বের, টেম্পারেচার বা আমরা যেই রাশিমালাগুলো ইউজ করি, চাপ, তাপমাত্রা, আয়তন, ঘনত্ব, ওইগুলা দিয়ে একটা ফর্মুলা ডিরাইভ করতে হবে আমাদের এই সিআরএমএস এর। তাহলে আমরা নরমাল ম্যাথগুলোও করতে পারবো, ঠিক আছে? সবগুলার বেগ যদি দেওয়া না থাকে তারপরেও আমরা সিআরএমএস ভেলোসিটি নির্ণয় করতে পারবো। তার মানে টার্গেটটা বুঝছো আমাদের কি? তার মানে আমাদের এই সিআরএমএস এর এমন একটা রাশিমালা লাগবে যেখানে সবগুলার বেগ আমার জানা লাগতেছে না, হয়তো আমি ঘনত্ব জানলেই হবে, বা আমার প্রেসার জানলেই হবে, বা টেম্পারেচার জানলেই হবে। বুঝতে পারছো? তার মানে আমার এমন একটা ফর্মুলা লাগবে যেই ফর্মুলাতে আমি শুধু টেম্পারেচার জানলেই সিআরএমএস বলে দিতে পারবো।
বা এই যে বর্গবেগের গড় বর্গমূল বেগটা বলে দিতে পারবো। ঠিক আছে, এরকম আমাদের একটা রাশিমালা আমাদের লাগবে, এরকম একটা রাশিমালা আমাদের লাগবে। ওকে, এখন পয়েন্ট টু বি নোটেড ইউর অর্ডার, তোমাদের প্রথম ক্লাসে বলছিলাম একটা জিনিস মনের মধ্যে গাইথা নিয়ে যাও, সেটা হচ্ছে গ্যাসের সমস্ত শক্তি, কি জানি শক্তি বলতো, এটা আজকের ক্লাসেও বারবার আসবে, গ্যাসের সমস্ত শক্তি তার গতি শক্তি, তার মধ্যে কোনো স্থিতি শক্তি নাই, কারণ তাদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই। আমরা আদর্শ গ্যাস ধরে করতেছি, আদর্শ গ্যাসের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই। আকর্ষণ বিকর্ষণ না থাকলে কোনো স্থিতি শক্তিও হয় না। স্থিতি শক্তি তাদেরই হয় যাদের আকর্ষণ বিকর্ষণ আছে, যেমন স্প্রিং, তারপর মহাকর্ষ, তারপর হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র, ওগুলোর মধ্যে বিভব শক্তি থাকে, কারণ সেখানে আকর্ষণ বিকর্ষণ থাকে। বাট আদর্শ গ্যাসগুলোর মলিকুলার মধ্যে যেহেতু আকর্ষণ বিকর্ষণ নাই, এখানে কোনো স্থিতি শক্তি নাই, সবটাই তার গতি শক্তি। আরেকটা কথা বলছিলাম বয়েলের সূত্রে, মনে আছে? এই যে এরকম একটা জিনিস বলছিলাম যে পিভিটা তোমার শক্তি মিন করে, তাই না? শক্তি মিন করে, পিভিটা শক্তি মিন করে, তাই না? বা কৃতকাজ মিন করে। একটা জিনিস বলছিলাম যে তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে পিভি কিন্তু স্থির থাকে। বয়েলের সূত্র, একটা নির্দিষ্ট তাপমাত্রায় P1 V1 = P2 V2 এরকম লিখতা না তোমরা? তার মানে তাপমাত্রা স্থির থাকলে শক্তির কোনো চেঞ্জ হয় না। ওকে, তাপমাত্রা স্থির থাকলে শক্তির কোনো চেঞ্জ হয় না, গতিশক্তির কোনো চেঞ্জ হয় না। একটু পরে আমরা আবার পড়বো এই জিনিসটা, আগে থেকেই জাস্ট বলে রাখতেছি, একটু মনে রাখবা যে গতিশক্তি আর সিআরএমএস ভেলোসিটি, গতিশক্তি গ্যাসের সমস্ত শক্তি তো তারা গতিশক্তি, এই গতিশক্তি এবং তোমার যে সিআরএমএস ভেলোসিটি বা গ্যাসের বেগ, এই দুইটা জিনিস শুধুমাত্র ডিপেন্ড করে কার উপর? শুধুমাত্র ডিপেন্ড করে টেম্পারেচারের উপর। বুঝতো? এটা একদম মনের মধ্যে গাইতে নিতে হবে, এটা ভাই মাস্ট। গতিশক্তি সিআরএমএস ভেলোসিটি শুধুমাত্র ডিপেন্ড করে কার উপর? শুধুমাত্র ডিপেন্ড করে টেম্পারেচারের উপর। আমি যদি বলি প্রেসার 5 গুণ করছি, নট নেসেসারি এটার গতিবেগ বাড়বে নাকি কমবে, তোমার দেখা উচিত এটার টেম্পারেচার বাড়বে নাকি কমবে। টেম্পারেচার যদি বাড়ে তাহলে গতিশক্তি বাড়বে, সিআরএমএস ভেলোসিটি বাড়বে। বেগ বাড়লেই তো গতিশক্তি বাড়ে, চিন্তা করে দেখো, 12 mv², বেগ বাড়লেই তো গতিশক্তি বাড়ে, বেগ বাড়লেই তো গতিশক্তি বাড়ে, তাই না? তার মানে টেম্পারেচার বাড়লেই বেগ বাড়ে, বেগ বাড়লে গতিশক্তি বাড়ে, টেম্পারেচার কমলে বেগ কমে, বেগ কমলে গতিশক্তি কমে, কারণ শক্তিটা শুধুমাত্র ডিপেন্ড করে টেম্পারেচারের উপর। মনে আছে? শক্তিটা শুধুমাত্র ডিপেন্ড করে টেম্পারেচারের উপর। আমরা একটু পরে আরো পড়বো, প্যারা নিও না, আমরা একটু পরে আরো পড়বো, নো প্রবলেম। তার মানে শক্তিটা বা বেগটা ডিপেন্ড করে শুধুমাত্র টেম্পারেচারের উপর। ওকে, কারণ বেগের সাথে গতিশক্তির একটা সম্পর্ক আছে, আমরা জানি 12 mv²। তার মানে বেগ বাড়লে গতিশক্তি বাড়বে, এটা তো স্বাভাবিক জিনিস, তাই না? সো টেম্পারেচারের উপর ডিপেন্ড করে শুধুমাত্র বেগটা এবং গতিশক্তিটা। বুঝছো? বলো বুঝছো কিনা সবাই? না বুঝলে আমরা সামনে আরো পড়বো, এটা না বুঝলে, এটা গত ক্লাসে আমরা কিন্তু বুঝাইছিলাম তোমাদের, বয়েলের সূত্র যখন পড়াইছিলাম, মনোযোগ দাও ওই জায়গাতে। বয়েলের সূত্র যখন আমরা পড়াইছিলাম তখন আমাদের বলছিলাম যে বয়েলের সূত্র কি ছিল? যে স্থির তাপমাত্রায়, তার মানে এই জায়গাতে টেম্পারেচারটা ফিক্স। স্থির তাপমাত্রায় আমি কি বলছিলাম? যে P1 V1 = P2 V2। এটা দ্বারা কি মিন করে? P1 V1 তো শক্তি মিন করে, P1 V1 তো শক্তি মিন করে বা কৃতকাজ মিন করে বা কাজ মিন করে, P2 V2 এটাও তো শক্তি মিন করে বা কাজ মিন করে। তার মানে আমি কি বলতে চাচ্ছি একটু ইমাজিন করো না, স্থির তাপমাত্রায়, তাপমাত্রা যখন স্থির থাকে তখন শক্তিও সেম থাকে, দুইটা স্টেজের মাঝে শক্তি সেম থাকে, এটা বলতেছি না? এটাই তো বলতেছি প্যাসিভ ভাবে, যেহেতু P আর V এর গুণফল কাজ বা শক্তি মিন করে। তার মানে তাপমাত্রা স্থির থাকলে এদের গুণফলও স্থির থাকে, সেম থাকে। তার মানে তাপমাত্রার উপর ডিপেন্ড করতেছে শুধুমাত্র শক্তিটা, গতিশক্তিটা শুধুমাত্র কার উপর ডিপেন্ড করতে? তাপমাত্রার উপর। একটু পরে এদের রাশিমালা যখন আমরা দেখবো তখনও আমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তার মানে তাপমাত্রা শুধুমাত্র ডিপেন্ড করতে টেম্পারেচারের উপর, সরি, গতিশক্তি শুধুমাত্র ডিপেন্ড করতে টেম্পারেচারের উপর, শক্তিটা শুধুমাত্র ডিপেন্ড করতেছে টেম্পারেচারের উপর। তার মানে টেম্পারেচার বাড়লে শক্তি বাড়বে, আর শক্তি বাড়লে বেগ তো এমনিই বাড়বে, কারণ 12 mv², ভি বাড়লে তো গতিশক্তি এমনিই বাড়বে, তাই না? গতিশক্তি মানে কি? গতিশক্তি কে মানে কি? আমরা তো ছোটবেলা থেকে জানি 12 mv²। তার মানে যদি বেগটা বাড়ে গতিশক্তি তো এমনিই বাড়বে, আর সিআরএমএসটা তো এটা বেগ, এটা হচ্ছে একটা অ্যাভারেজ বেগ, প্রত্যেকটা অণুর একটা গড় বেগ, এটা জাস্ট মনে রাখো, প্রত্যেকটা অণুর একটা গড় বেগ, ঠিক আছে? সো গড় বেগটা বাড়লে তো গতিশক্তি এমনিই বাড়বে। তার মানে গতিশক্তিটা শুধুমাত্র ডিপেন্ড করে টেম্পারেচারের উপর। এখন বুঝছো সবাই? বুঝছো এখন? বলো বলো, সবাই বুঝছো কিনা এখন? সবাই বুঝতে পারছো? ঠিক আছে, ওকে, ঠিক আছে, সবাই বুঝতে পারছো এখন। এখন আমরা হচ্ছে একটা রাশিমালা চাই। দেখো আমি রাশিমালাটা কুইকলি ডিরেক্ট করে যাব, যদি না বুঝো কোনো সমস্যা নেই, সবার শেষে শুধু ফর্মুলাটা মনে রাখবা। আমি কুইকলি তোমাদের বলে যাব, 5 মিনিটে। যদি না বুঝো, কেউ যদি না ধরতে পারো, শুধু ফর্মুলাটা মনে রাখবা, তাইলে এনাফ। তারপরও যাদের জিজ্ঞাসা আছে তাদের জন্য জাস্ট বলা, আর কিছুই না। মনে করো আমি এই মলিকিউলগুলার এই যে সিআরএমএস ভেলোসিটি নির্ণয় করতে চাচ্ছি। আমি কি বলছিলাম? যে এই ফর্মুলাতে কোনো কি নাই, এই ফর্মুলাতে কোনো প্রেশার নাই,
কোনো আয়তন নাই, কোনো টেম্পারেচার নাই। সো আমাদের এমন একটা ফর্মুলা লাগবে যেখানে টেম্পারেচার, আয়তন এগুলো আছে। তোমাদের প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট একটু মনোযোগ দাও। এখন আমরা তো অনেকগুলো মলিকিউল নিয়ে আলোচনা করলে এই জিনিসটা কমপ্লেক্স হয়ে যাবে। আমরা জাস্ট একটা অণু নিয়ে আলোচনা করি, ঠিক আছে? কয়টা অণু নিয়ে আলোচনা করবো? একটা। সো একটা অণু এই জায়গাতে মনে করা আছে, এটা এই দিকে vx ভেলোসিটি যাচ্ছে। আমি শুধুমাত্র x অক্ষের ভেলোসিটিটা ধরতেছি, শুধুমাত্র x অক্ষের ভেলোসিটিটা ধরতেছি। তার মানে আমি অ্যাজিউম করে নিছি কি বলতো, আমি অ্যাজিউম করে নিছি একটি পরমাণু বা একটি অণু, ঠিক আছে, একটা মলিকিউল আমি অ্যাজিউম করে নিছি যেটা একটা অক্ষে যাচ্ছে, একটা অক্ষে গতিশীল, একটা অক্ষে গতিশীল। আমি কি বের করতে চাচ্ছি? তাদের অ্যাভারেজ ভেলোসিটিটা বা সিআরএমএস ভেলোসিটিটা। এখন একটু জিনিস চিন্তা করো, বেগ জিনিসটা কার সাথে সম্পর্কিত? বেগ জিনিসটা কিন্তু প্রেসারের সাথে তেমন ভাবে সম্পর্কিত না। সো আমরা কেমনে আগাইতে পারি? বেগের থেকে ভরবেগ, ভরবেগের থেকে বল, বল থেকে প্রেসার। আমাদের কিন্তু একটা বেগের রাশিমালা লাগবে প্রেসার দিয়ে, তাই না? দেখো বোঝার চেষ্টা করো, আমাদের এখানে বেগের রাশিমালা আছে, বাট এটা বেগের উপর ডিপেন্ড করে। সবগুলো বেগ জানলে আমরা এভারেজ বেগটা নির্ণয় করতে পারি, সিআরএমএস বেগটা নির্ণয় করতে পারি। এখন আমাদের বেগের রাশিমালা লাগবে প্রেসার দিয়ে, যে প্রেসারের মান জানলে আমরা বেগের মান জানবো। সো প্রেসার দিয়ে একটা রাশিমালা ডিরাইভ করতে হবে। সো এটা কেমনে বের করব? দেখো, বেগের সাথে ভরবেগের সম্পর্ক, ভরবেগের সাথে বলের সম্পর্ক, বলের সাথে তোমার প্রেসারের সম্পর্ক। সো আমরা তখন ওই প্রেসারের সাথে বেগের একটা সম্পর্ক এখানে নিয়ে আসতে পারবো, ঠিক আছে? এখন আমাকে একটা জিনিস বলো, একটা বস্তু, এটা মনে করো এটার যে ভর, এটার ভর মনে করো স্মল m, জাস্ট একটা অণুর ভর, একটা মলিকিউলের ভর। এটা এই দেয়ালে ধাক্কাকে ব্যাক করলে তার ভর বেগের পরিবর্তন কত হবে? নিউটনিয়ান মেকানিক্সের পড়া না পারলে তোমার বাসায় যায় 3 বার পিটানো উচিত। একটা দেয়ালে একটা বস্তু যে ধাক্কা খেয়ে ব্যাক করছে, 9-10 এর কনসেপ্ট এটা, আর নিউটনিয়ান মেকানিক্সে ভাজা ভাজা করে দেয়। জাস্ট ভি বেগে যাচ্ছিল, ভি বেগে ব্যাক করছে, এর ভর বেগের পরিবর্তন কত? এর ভর বেগের পরিবর্তন কত আমাকে বলো তো? ভরবেগের পরিবর্তন কত এই জায়গাতে? এর ভরবেগের পরিবর্তন কত? এর ভরবেগের পরিবর্তনটা কত? এর ভরবেগের পরিবর্তনটা কত? জাস্ট একটা মলিকিউল m ভরের ছিল, দেয়ালে ধাক্কা খেয়েছে vx বেগ, আবার vx বেগে ব্যাক করছে। এই যারা জিরো বলতেছো, তোমাদের নিউটনিয়ান মেকানিক্স এখন মন চায় যে পানির মধ্যে চুবায় নিউটনিয়ান মেকানিক্স পড়াই। একটা বস্তু দেয়ালে ধাক্কা খেয়ে আবার ব্যাক করছে, তার মানে তোমার কাছে 10 টাকা ছিল, 10 টাকা নিয়ে যাচ্ছিলা, এখন -10 টাকা নিয়ে আসছো, তাহলে পরিবর্তনটা কত? 20 টাকা। 2v, ঠিক আছে? 2v, কখনোই জিরো না সেটা। তুমি যদি যে থাইমা যাইতা তাইলে জিরো হইতো, তাইলেও জিরো হইতো না, তাইলে হইতো mv। তোমার 10 শুধু কমছে। চিন্তা করে এভাবে 10 টাকা নিয়ে যাচ্ছিলা, -10 টাকা নিয়ে আসছো, তার মানে পরিবর্তনটা 2v, তাই না? 20 টাকা পরিবর্তন হচ্ছে। তার মানে এই জায়গাতে ভরবেগের যে পরিবর্তনটুকু, এই ভরবেগের পরিবর্তনটুকু কত বলতো? ভরবেগের পরিবর্তনটুকু হচ্ছে 2mvx। যেহেতু আমরা একটা অক্ষের ভেলোসিটি নিচ্ছি তাই vx দিচ্ছি, মানে x অক্ষের ভেলোসিটি। কারো কোনো সমস্যা নাই, সবাই বুঝছো? এটা তোমরা এমনি বের করতে পারবে, mv - mu, এটা দিয়ে তোমরা বের করতে পারবা। বাট তোমরা অনেক বড় হইছো, তোমরা এই জিনিসটা বুঝছো না, বুঝার কোনো কারণ নাই। তাইলে আমরা বল কেমনে বের করি বলতো? ভরবেগের পরিবর্তনের হার আমাদের কি দেয়? ভরবেগের পরিবর্তনের হার আমাদের কি দেয় বলতো? ভরবেগের পরিবর্তনের হার আমাদের কি দেয়? বল দেয় না? তাহলে বল সমান আমি কি এটা লিখতে পারবো যে ভরবেগের পরিবর্তন একটা মলিকিউলের জন্য যেটা হচ্ছে, এটাকে যদি সময় দিয়ে ভাগ করি, এটাই আমাদের বল। বলতে পারবো ইয়েস অর নো? তাড়াতাড়ি, খুব কুইক, তাড়াতাড়ি বলতে পারবো যে ভরবেগের যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের হারটাই আমাদের বল। বলতে পারবো এই বলটা কি? এই বলটা এই বস্তুটা ধাক্কা দিচ্ছে, এত বলে ধাক্কা দিচ্ছে, এত বলে ধাক্কা দিচ্ছে। একটা বস্তু কত বলে দেয়ালে ধাক্কা দিচ্ছে, এটা জাস্ট নিউটনিয়ান মেকানিক্স, এটা ম্যাথ, ঠিক আছে? বুঝতে পারছো সবাই, তাই না? বুঝতে পারছো সবাই? এখন আমাদের তো কোনো সময়ের কাজ নাই, এইসব ম্যাথে কোনো সময়ের কোনো আমাদের দরকার নেই। তো সময়টাকে আমরা সামহাও রিপ্লেস করে ফেলবো, সময়টাকে আমরা সামহাও রিপ্লেস করে ফেলবো। কিভাবে রিপ্লেস করবো একটু দেখো তো। এই জায়গাতে কত সময় পর পর বাড়ি খাচ্ছে, এটা আমি কেমনে বের করব? মনে করো এটা একটা আয়তক্ষেত্র। এটা কি ক্ষেত্র? এটা একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র না, মনে করো যে একটা ঘনক্ষেত্র আর কি। এটার দৈর্ঘ্য হচ্ছে l, এটার দৈর্ঘ্য l, ঠিক আছে? এটা একটা ঘনক্ষেত্র, এটা একটা ঘনক্ষেত্র। সো এটার দৈর্ঘ্য প্রস্থ সবই l, দৈর্ঘ্য প্রস্থ সবই l, দৈর্ঘ্য প্রস্থ সবই l। আমি এই সময়টা রাখতে চাচ্ছি না, ফর্মুলাতে আমাদের সময় রাখতে চাচ্ছি না। সো আমি এই সময়টাকে কিভাবে বের করবো যে কত সময় পর পর বাড়ি খাচ্ছে? জাস্ট s = vt, s = vt। এই জায়গাটা দেখো তো কতটুকু দৈর্ঘ্য যাচ্ছে সে, কতটুকু সময় পর পর এই দেয়ালে বাড়ি খাচ্ছে বলো তো? এই যে দেখো একটা l যাচ্ছে, দেখো একবার বাড়ি খাইলো, বাড়ি খেয়ে আবার একটা l ব্যাক করছে, আবার যায় যখন এই l যাবে তখনই তো সে বাড়ি খাবে, তাই না?
মানে এখানে এসে যখন আবার এখানে যাবে তখনই তো বাড়ি খাবে। তার মানে কতক্ষণ পর পর বাড়ি খায়, 2l ডিস্টেন্স যতক্ষণ অতিক্রম করে ততক্ষণ পর পর বাড়ি খায়। সে কত বেগে যাচ্ছে, vx বেগে যাচ্ছে। তাহলে আমি কি t টার এইভাবে লিখতে পারবো না? t সমান কি s = vt হলে t সমান হচ্ছে s/v। তাহলে এখানে কতটুকু ডিস্টেন্স পর পর সে বাড়ি খাচ্ছে, 2l পরপর, এবং কত বেগে যাচ্ছে, vx বেগে যাচ্ছে। বুঝছো? বুঝতে পারছো? তার মানে সে 2l ডিস্টেন্স যাচ্ছে, 2l ডিস্টেন্স যাচ্ছে vx বেগে, এত সময় পরপর বাড়ি খাচ্ছে। কেউ কি আসো বুঝো নাই? তাড়াতাড়ি, আমি কিন্তু প্রতি স্টেপে জিজ্ঞেস করতেছি কেউ কি বুঝো নাই কিনা, প্রতি স্টেপে জিজ্ঞেস করতেছি। বুঝছো সবাই? সবাই আমাকে কমেন্টে ধুমায় বলো। তার মানে কত সময় পর পর বাড়ি খাচ্ছে তুমি ইজিলি বের করতে পারবা যে এই বস্তুটা এখান থেকে এই দেয়ালে এসে আবার এখানে যখন যাবে তখনই বাড়ি খাবে। তার মানে তার ডিস্টেন্স কভার করতে হচ্ছে 2l ডিস্টেন্স এই vx বেগে। তার মানে তার সময়টা লাগতেছে 2l/vx, 2l/vx। বুঝছো? এখন কিন্তু আরেকবার বলছি, বুঝছো? আরেকবার বলছি যে আমি বললাম যে এই দেয়ালে যে ধাক্কা খাচ্ছে, এই দেয়ালে যে ধাক্কা খাচ্ছে কতক্ষণ পর পর বাড়ি খাচ্ছে। তুমি নিজের একটা চিন্তা করো, নিজের এই মলিকিউল চিন্তা করো যে এই দেয়াল থেকে তুমি দৌড়া শুরু করছো vx বেগে, এখানে আইসা আবার যখন এখানে যাবা তখনই তো আবার এই দেয়ালে ধাক্কা খাবা। তাহলে তোমাকে কতটুকু ডিস্টেন্স কভার করতে হয়েছে বলো? একবার l আসতে হয়েছে, আবার l যাইতে হয়েছে। তার মানে 2l ডিস্টেন্স যাইতে হয়েছে, s = vt। 2l পরিমাণ সরণ যাইতে হয়েছে কত বেগে, vx বেগে। তাহলে 2l/vx এটাই তো তোমার কি বলতো, এটাই তো তোমার সময়টা। এখনো না বোঝার কোনো কারণ নাই, কারণ এটা গতিবিদ্যার সমস্যা হয়ে গেছে। s = vt জাস্ট তুমি ওই মানটা এখানে বসায় দাও, মানে t এর মানটা এখানে রিপ্লেস করে দাও। তাহলে বল সমান তুমি কি পাবা, 2mvx। আমি t কে জাস্ট রিপ্লেস করে দিচ্ছি 2l/vx। দেখো 2 কাটা, তাইলে আলটিমেটলি পড়ে থাকবে এই জায়গাতে m × vx এর স্কয়ার ডিভাইডেড বাই l। বলো ভাই ব্রাদার, কারো কোনো সমস্যা আছে? বলটা সমান mvx² ডিভাইডেড বাই l, কারো কোনো সমস্যা আছে? পিছনে তো ধাক্কা খাবে, আমরা এই দেয়ালেরটা চিন্তা করতেছি না, শুধু একটা দেয়ালটা নিয়ে চিন্তা করতেছি, শুধুমাত্র একটা দেয়ালের ধাক্কা নিয়ে চিন্তা করতেছি। বুঝছো? এই দেয়ালে কতটুকু বল প্রয়োগ করতেছে সেই বলটা প্রয়োগ ক্যালকুলেট করতেছি। একটা অণু একটা অক্ষে যখন গতিশীল তখন এই দেয়ালে কতটুকু ধাক্কা দিচ্ছে সেই ধাক্কার বলটা আমরা ক্যালকুলেট করছি। একটা অণু একটা অক্ষে যখন গতিশীল তখন ওই দেয়ালে কতটুকু ধাক্কা দিচ্ছে সেই ধাক্কার বলটা আমরা ক্যালকুলেট করতেছি, সেই ধাক্কার বলটা আমরা ক্যালকুলেট করতেছি। ঠিক আছে, নাইস। বলো বুঝছো কিনা সবাই? আমি কিন্তু বারবার বোঝাবো না, কারণ ডিরাইভেশনটা বারবার বোঝানোর মতো না, এটা না বুঝেলেও চলতো, এটা না বুঝেলেও চলতো। বলো বুঝছো কিনা সবাই? বুঝছো? ঠিক আছে, তার মানে আমরা কি বের করছি, একটা অণুর একটা অক্ষে একটা ওয়ালে কতটুকু ধাক্কা দিচ্ছে সেই বলের মানটা পাইছি, বলের মানটা পাইছি। বাট আমাদের দরকার প্রেসার, আমাদের দরকার প্রেসার, আমাদের দরকার কি প্রেসার, তাই না? আমাদের দরকার প্রেসার। সো বল দরকার নাই আমাদের, আমাদের দরকার প্রেসার। সো প্রেসার আমরা কেমনে পাবো? এই যে এই দেয়ালে আমি বের করতেছি, এই দেয়ালের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই তো প্রেসার পেয়ে যাব। এটা একটা ঘনবস্তু ছিল, তাহলে বলো তো এই পাশের দেয়ালের ক্ষেত্রফল কতটুকু, এই যে এই দেয়ালটার ক্ষেত্রফল কতটুকু বলো তো, এই দেয়ালটার ক্ষেত্রফল কতটুকু? এগুলা নোট করতে হবে না, জাস্ট একটু দেখে রাখো, আর কিছুই না, কারণ এই জিনিসটা ইম্পর্টেন্ট। এই দেয়ালটার ক্ষেত্রফল কতটুকু বলো তো, l², তাই না? এই দেয়ালটার ক্ষেত্রফল কতটুকু? ক্ষেত্রফল হচ্ছে l²। তাইলে আমি যদি বলের রাশিমালা থেকে, এই যে দেখো এটা আমার বলের রাশিমালা ছিল, এটা আমার বলের রাশিমালা ছিল, এতটুকু বুঝলেই তোমাদের হয়ে গেছে। এটা আমার বলের রাশিমালা ছিল, বল থেকে প্রেসারে যাচ্ছি, জাস্ট l² দিয়ে ভাগ করতে হবে না, l² দিয়ে ভাগ করতে হবে। তার মানে m/l³ × vx এর স্কয়ার। এটা হচ্ছে কি বের করলাম, যে একটা অণু একটা অক্ষে যখন গতিশীল, একটা অণু একটা অক্ষে যখন গতিশীল তখন একটা ওয়ালে কতটুকু প্রেসার ক্রিয়েট করতেছে। একটা অণু একটা অক্ষে যখন গতিশীল তখন একটা ওয়ালে কতটুকু প্রেসার ক্রিয়েট করতেছে। বুঝছো সবাই? একটা অণু একটা অক্ষে যখন গতিশীল তখন একটা ওয়ালে কতটুকু প্রেসার ক্রিয়েট করতেছে। বুঝছো? বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? সবাই আমাকে একটু কমেন্টে জানাও সবাই। দেয়ালের ক্ষেত্রফল l² কেমনে? ওরে নিয়ে কই যাব বলো তো? দৈর্ঘ্য l, প্রস্থ l, ক্ষেত্রফল l², দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এখানে l³ কেন আসছে? কারণ আগে থেকেই তো একটা l ছিল, আরেকটা l² দিয়ে ভাগ করছো। একটু চোখ কান খোলা রাখো, আগে থেকে তো l ছিল, আরেকটা l² দিয়ে ভাগ করছো, আরেকটা l² দিয়ে ভাগ করছো। ওকে ওকে, বুঝছো সবাই? তার মানে একটা অণু একটা অক্ষে একটা দেয়ালে কতটুকু প্রেসার ক্রিয়েট করতেছে। এখন অণুগুলা কি একটা অক্ষে চলে? না, অণুগুলা তিনটা অক্ষে চলে। সো আমরা যে এই লিমিটেশনটা এখানে দিছি যে একটা অক্ষে অণুটা চলতেছে, এটা তো আসলে একটা লিমিটেশন, তাই না? আমরা ম্যাথ করার সুবিধার্থে বা ডিরাইভ করার সুবিধার্থে আমরা এই কাজটা করছি, বাট অ্যাকচুয়ালি তো অণুটা তিনটা অক্ষে চলে। সো আমাদের এই জায়গাতে একটা অক্ষকে রিপ্লেস করে তিনটা অক্ষে নিয়ে আসতে হবে, সামহাউ তিনটা অক্ষে নিয়ে আসতে হবে। সো তুমি একটা জিনিস জানো যে একটা বস্তুর
বেগ যদি তিনটা অক্ষে থাকে, মনে করো vx, এক্স অক্ষে বেগ vx, vy j ক্যাপ প্লাস vz k ক্যাপ, তিনটা অক্ষে গতিশীল, তাহলে এই বেগটার মান কত হবে বলতো? সবগুলার বর্গের এরকম না বলতো? তিনটা অক্ষে গতিশীল, তাহলে সবগুলার মানের স্কোয়ারের রুট করলে হয়ে যাবে না? এটা তোমার হচ্ছে ওই টোটাল মানটা পাবা। তাহলে এখানে তিনটা অক্ষের যে বেগ, সেই বেগের মানটা তুমি কি পাবা বলতো? vx স্কোয়ার প্লাস vy স্কোয়ার প্লাস vz স্কোয়ার। এটা জাস্ট ভেক্টরের রুল বা ভেক্টরের ফর্মুলা, আমি জাস্ট অ্যাপ্লাই করছি আর কিছুই না। ভেক্টরের ফর্মুলা অ্যাপ্লাই করছি আর কিছুই না। ওকে, ভেক্টরের ফর্মুলা অ্যাপ্লাই করছি আর কিছুই না, এই জায়গাতে ভেক্টরের ফর্মুলা অ্যাপ্লাই করছি। তাইলে আমাকে বলো একটা জিনিস, আমি যদি তোমাকে বলি যে এক্স অক্ষের বেগ, ওয়াই অক্ষের বেগ আর জেড অক্ষের বেগ একই ধরে নাও, যেহেতু র্যান্ডম গতি আমরা ধরেই নিতে পারি যে আসলে তিনটা আসলে সেম। র্যান্ডম জিনিসপত্র আসলে যখন অনেক লার্জ স্কেলে হয় একই অনুপাতিক হারে হয়। তিনটাকে যদি সমান ধরি, এটা জাস্ট ধরে নিছি, এটা আমি ধরে নিছি, এটা ধরে নিছি, এটা ধরে নিছি, এটা ধরে নিছি, তাইলে বলো তো আমার টোটাল বেগটা মানে তিনটা অক্ষের বেগটা কত হয়ে যাবে? তিনটা অক্ষের বেগ কত হয়ে যাবে বলো তো? 3vx স্কোয়ার হয়ে যাবে না? 3vx স্কোয়ার হয়ে যাবে না যদি তিনটা সমান ধরি? তাইলে আমার একটা vx স্কোয়ার সমান কি হয়ে যাবে বলো তো? v স্কোয়ার বাই 3, মানে টোটাল বেগ ডিভাইডেড বাই 3। সো আমি যদি একটা অক্ষের লিমিটেশনটাকে উঠাইতে চাই, আমি ধরে নিয়েছিলাম একটা অক্ষ, আমি যদি তিনটা অক্ষের জন্য একসাথে বের করতে চাই প্রেসারটা, সো তিনটা অক্ষের যদি বেগটা থাকে সেটার জন্য একসাথে যে প্রেসারটা ক্রিয়েট হবে সেটা হবে v স্কোয়ার বাই 3, সেটা হবে v স্কোয়ার বাই 3। বুঝতে পারছো? আমি জাস্ট একটা লিমিটেশন উঠাইলাম, আমরা একটা একটা করে সবগুলো লিমিটেশন উঠাইতে হবে যেটা আমরা ধরে নিছিলাম, যেটা আমরা ধরে নিছিলাম। বুঝছো? তার মানে আমাদের একটা অক্ষে বেগ ধরে নিছিলাম vx, আমাদের তো অনুটা তিনটা অক্ষেই গতিশীল, তিনটা অক্ষে যেহেতু গতিশীল, অনুটা তিনটা অক্ষেই গতিশীল, আমাদের এইটাকে উঠে টোটাল বেগটা বসাইতে হবে সামহাউ। সো তুমি জাস্ট ভেক্টরের মান নির্ণয় করা, যখন তিনটা অক্ষে উপাংশ থাকে একটা বেগের, তখন ভেক্টরের মানটা কত হয় তুমি কিন্তু ইজিলি বের করতে পারবা। এখানে যদি প্রত্যেকটা অক্ষে বেগ সমান হয়, তুমি সেখান থেকে একটা অক্ষের বেগ কত হবে সেটা বের করতে পারবা। বুঝছো? যদি বলো বুঝো নাই, তাহলে ভেক্টরের সমস্যা আছে, ভেক্টরের মান নির্ণয়। ঠিক আছে, শুধু সূত্র দিলেই তো হয়? হ্যাঁ, সূত্র দিলেই হয়, বাট এখানে একটু ব্যাপার আছে, একটু ব্যাপার আছে, সেটা আমি তোমাদের আগেই বলি। আমার ক্লাস তুমি ভিতরে যদি 5 মিনিট দেখো তুমি অ্যামেজড হবা না, বাট ক্লাসটা যদি পুরাটা করো তাহলে ক্লাসের মধ্যে কি করাচ্ছি সবটারই একটা প্রয়োজনীয়তা আছে, সবটারই একটা জিনিসপত্র আছে। ঠিক আছে, গত এফআরবিতে এটা ডেরিভেশন পড়ানো হয় নাই, বাট আমি কেন পড়াচ্ছি, কারণ এটা তোমার বুঝতে পারবা যখন স্বাধীনতার মাত্রা তোমরা পড়বা। ঠিক আছে, সো আমরা একটা অক্ষ থেকে তিনটা অক্ষে গেলাম, বাট আমাদের তো এখানে মলিকিউল একটার জন্য বের করছিলাম, তাই না? একটা মলিকিউলের জন্য বের করছিলাম, বাট মলিকিউল তো এখানে অনেকগুলা। সো এই লিমিটেশনটা আমাদের উঠাইতে হবে, এই লিমিটেশনের মানটা আমাদের উঠাইতে হবে যে আমি একটা মলিকিউলের জন্য ধরছিলাম, বাট মলিকিউল এখানে তো অনেকগুলা। সো এটা কেমনে উঠাবো? খুব সিম্পল ভাবে আমি উঠাইতে পারি, খুব সিম্পল ভাবে। দেখো, এই জায়গাতে আমার এই রাশিটুকু ছিল, এই জায়গাতে এই রাশিটুকু ছিল হচ্ছে আমার একটা অণুর তিনটা অক্ষে যখন গতিশীল। এখন একটু খেয়াল করে দেখো এই জায়গাতে, এখন একটু খেয়াল করে দেখো, আমি যদি একটা কাজ করি 1/3 বাইরে নিয়ে আসি, এই জায়গাতে একটা n আনতেছি। n কেন আনতেছি? এখানে কতগুলা মলিকিউল সেই নাম্বারটা হচ্ছে n। দেখো n দিয়ে গুণ করলাম, n দিয়ে ভাগ করলাম, আমি একটা ক্যাপিটাল n দিই, তাইলে তোমাদের জন্য আরো বুঝতে ইজি হবে। দেখো আমি বললাম যে এখানে n সংখ্যক মলিকিউল ছিল, n সংখ্যক মলিকিউল ছিল। আমি জাস্ট কি করলাম, ওই n দিয়ে গুণ করলাম এবং n দিয়ে ভাগ করলাম। গুণ আর ভাগের কারণে আমাদের কিন্তু মানের কোনো চেঞ্জ হয় নাই, মানের কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, গুণ আর ভাগের কারণে মানের কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। তাইলে আমাকে একটা জিনিস বলো তো, এই জায়গাতে 1/3 এটার মতো থাকলো n ইন্টু m, আমি একটা মলিকিউলের ভর বলছিলাম m, এখানে n সংখ্যক মলিকিউল আছে, তাহলে n ইন্টু m এটা আমাদের টোটাল ভর দেয়, কেন কি দেয় না? টোটাল ভর দেয়, টোটাল ভর দেয়, টোটাল ভর দেয় না বলো তো? টোটাল ভর দেয়, ইয়েস। একটা অণুর ভর ছিল m, এখানে 10টা অণু, তার মানে 10 ইন্টু m এটা আমাকে টোটাল ভর দিবে না? টোটাল এখানে ভর কত দিবে কি না? একটা বস্তুর ভর m, আমি বললাম 10টা বস্তু আছে, তার মানে 10 ইন্টু m কি দিবে? টোটাল ভর। তার মানে এটা আমাদের দেয় হচ্ছে টোটাল ভর। এটা আমাদের কি দিবে বলতো? যে এখানে টোটাল ভর কত, টোটাল ভর কত ডিভাইডেড বাই এল কিউবটা কি? এল কিউবটা হচ্ছে টোটাল আয়তন, তাই না? এটা একটা ঘন বস্তু, টোটাল আয়তনটা হচ্ছে এল কিউব, তাই তো? এখন এই রাশিমালাটাকে খেয়াল করো, এইটা কি? এইটা কি জিনিস? এইটা কি তোমার সিআরএমএস ভেলোসিটির বর্গ না? দেখো সিআরএমএস ভেলোসিটি কি ছিল? সিআরএমএস ভেলোসিটি ছিল হচ্ছে তোমার যতগুলা মলিকিউলের বেগ আছে সেই বেগগুলার
সেই বেগগুলার বর্গের যোগফল, তাই না? যোগফলটাকে সামেশন দিয়ে প্রকাশ করা হয়, ডিভাইডেড বাই n, এটা রুট ওভার। রুটটাকে যদি তুমি এই পাশে নিয়ে আসো তাইলে এটা এই পাশে চলে আসে স্কয়ার হিসেবে। সো এই যে ভি স্কয়ারের যোগফল ডিভাইডেড বাই n, এই রাশিটা তোমাকে দেয় হচ্ছে সিআরএমএস এর স্কয়ার, যেটা আমরা চাচ্ছিলাম। এখন এই রাশিমালাটা দেয় হচ্ছে তোমার আবার ঘনত্ব, এই রাশিমালাটা দেয় হচ্ছে তোমার আবার ঘনত্ব। দেখো ভর বাই আয়তন, এটা তোমাকে কি দেয়? ঘনত্ব দেয়। আমরা যেটা দরকার সেটা কিন্তু পেয়ে গেছি। সো এখান থেকে আমরা সিআরএমএস এর যে ফর্মুলাটা আমরা চাচ্ছিলাম, সিআরএমএস এর যে ফর্মুলাটা চাচ্ছিলাম আমরা, সেটা কিন্তু ইজিলি পেয়ে যাই, যে রুট ওভার 3p/ρ, যেটা আমরা চাচ্ছিলাম। এখন কেউ যদি না বুঝো মাথা থেকে ঝেড়ে দাও, ক্লাস শেষে ঠান্ডা মাথায় দেখবা, ক্লাস শেষে ঠান্ডা মাথায় দেখবা। আর যারা একবার বুঝে গেছো তোমাদের জন্য ভেরি গুড। তার মানে আমরা যেটা ডিরাইভ করতে চেষ্টা করতেছিলাম, যে সিআরএমএস ভেলোসিটি সমান যেটা পাইছি রুট ওভার 3p/ρ। তার মানে আমরা যেটা চাচ্ছিলাম বলো তো সেটা পাইছি কিনা? যে সিআরএমএস ভেলোসিটির একটা রাশিমালা চাচ্ছিলাম, যেটা প্রেসার বা ঘনত্ব এগুলো দিয়ে বের করা যায়। প্রেসার বা ঘনত্ব এগুলো জানলে সিআরএমএস ভেলোসিটি বের করতে পারবো, এরকম একটা রাশিমালা চাচ্ছিলাম। পাইছি কি সেটা? পাইছি। পাইছি সেটা? অবশ্যই পাইছি। পাইছি সেটা বলো তো? অবশ্যই পাইছি। প্রতিপাদন তো পরীক্ষায় আসে না ভাই, বোঝার জন্য একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যে আসলে কেন দরকার জিনিসটা। যখন তুমি জিনিসগুলোকে বুঝবা, ফিল করতে পারবা, তখন দেখবা তোমাদের জন্য মজা লাগতেছে। সূত্র মুখস্থ করে তো ম্যাথ করাই যায়। একটু ওয়েট করো না, ভাইয়া কি পড়াতে চাচ্ছি একটু দেখো, ক্লাসটা সবটা করো, তারপর কমেন্ট করো না। কেন পড়াচ্ছি, কেন পড়াইছি সেটার একটু পরেই সেটা দরকার বুঝবা, ঠিক আছে? একটু পরেই সেটা দরকার বুঝবা। আগের স্লাইডটা আরেকবার পড়াবো না, জাস্ট এইটা মনে রাখো। আমাদের সিআরএমএস ভেলোসিটি ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার 3p/ρ। এটা কেমনে আসছে? যদি আগের স্লাইড যদি না বুঝো, এটা আমার উপর বিশ্বাস রাখো, ঠিক আছে? এটা আমার উপর বিশ্বাস রাখো। যদি আগের স্লাইড না বুঝো, আমার উপর বিশ্বাস রাখো, এটা যেটা আসবে। ওকে, তার মানে আমরা সিআরএমএস ভেলোসিটি নির্ণয় করতেছিলাম, যেটা আমরা প্রেসার এবং ঘনত্ব এগুলোর উপর বেস করে আমরা কিন্তু চলে আসছি। আমরা কিন্তু এখন এগুলোর উপর, এগুলো জানলে আমরা কিন্তু সিআরএমএস ভেলোসিটিটা বের করতে পারবো। এখন এই জায়গাতে একটা ব্যাপার আছে, আমরা একটা কি পড়ছিলাম বলতো? গত ক্লাসে আমরা পড়ছিলাম যে PM ইকুয়ালস টু ρRT, এরকম একটা সূত্র পড়ছিলাম, মনে আছে? PM ইকুয়ালস টু ρRT, ঘনত্বের সাথে আর এবং P এর সম্পর্ক। তাহলে এখান থেকে P/ρ এটা সমান কি চলে আসতেছে বলতো? RT/m চলে আসতেছে না বলতো? RT/m। তাহলে এখান থেকে তুমি চাইলে এই ফর্মুলাটা RT/m দিয়েও প্রকাশ করতে পারো, যে রুট ওভার 3RT ডিভাইডেড বাই m। এখানে মনে রাখার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা অনেকেরই ভুল হয়, যে এই তাপমাত্রাটা হচ্ছে কেলভিনে বসাইতে হবে, আর এই এমটা হচ্ছে কেজিতে বসাইতে হবে, এসআই ইউনিটে বসাইতে হবে তোমাকে। এমটা কেজিতে এবং তাপমাত্রাটা কেলভিনে বসাইতে হবে মাস্ট। এমটা কেজিতে এবং তাপমাত্রাটা কেলভিনে বসাইতে হবে মাস্ট, ঠিক আছে? এমটা কেজিতে, তাপমাত্রাটা কেলভিনে বসাইতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? এখন একটা জিনিস তোমাকে এই জায়গাতে ট্রিক্স করবে, বারবার ট্রিক্স করবে। অনেক সময় ঢাকা ভার্সিটিতেও প্রশ্ন আসে এই জায়গা থেকে। দেখো, একটা প্রশ্ন তুমি যদি দেখো তাইলেই বুঝবা। আমাকে এই প্রশ্নটার একটু উত্তর করো, এই প্রশ্নটার একটু উত্তর করো। ওকে, জাস্ট কি বলছে? একটা সিলিন্ডারে রাখা একটা আদর্শ গ্যাসের অণুগুলোর বর্গবেগের গড় বর্গবেগ, এটা হচ্ছে সি। বললো স্থির তাপমাত্রায় চাপ 9 গুণ করা হলো। কি করা হলো? স্থির তাপমাত্রায় চাপ 9 গুণ বৃদ্ধি করা হলো, বা 9 গুণ বৃদ্ধি না, শুধুমাত্র 9 গুণ করা হলো, এটাই জাস্ট চিন্তা করো। 9 গুণ করা হলো, চাপ 9 গুণ করা হলো। বলছে নতুন যে বেগটা সেটা কত? তাইলে তোমরা একটু আগে পড়ছো যে সিআরএমএস ভেলোসিটি ইকুয়ালস টু রুট ওভার 3p/ρ। 3p/ρ ব্লাইন্ডলি যারা উত্তর করে অভ্যাস, ফর্মুলা মুখস্থ করে যারা উত্তর করে অভ্যাস, তারা তো ফর্মুলার দিকে তাকাবে, আর তাকায় বলবে সিআরএমএস ভেলোসিটিটা রুট ওভার পি এর সমানুপাতিক, চাপের রুট ওভারের সাথে সমানুপাতিক, তাই না? চাপের রুটের সাথে সমানুপাতিক। যারা ব্লাইন্ডলি ফর্মুলা মুখস্থ করে অভ্যাস, ফর্মুলা দেখে বলে দিবে যেটা চাপের রুট ওভারের সাথে সমানুপাতিক, তাই না? তার মানে চাপ যেহেতু 9 গুণ হয়েছে, সিআরএমএস ভেলোসিটি কত গুণ হবে বলো তো? সিআরএমএস ভেলোসিটি হয়ে যাবে 3 গুণ, তাই না? জাস্ট চাপের জায়গাটায় মানটা তুমি 9p বসায় দাও, 3 গুণ হয়ে যাবে, তাই না? বাট উত্তর হবে 3 গুণ না। দেখো একটু সুন্দর করে দেখো, একটু খেয়াল করে দেখো এই জায়গাতে কি বলছে। স্থির তাপমাত্রায়, আমি তোমাদের বারবার বলছিলাম যে তাপমাত্রা চেঞ্জ না হইলে গতিশক্তিও চেঞ্জ হয় না, সিআরএমএস ভেলোসিটিও চেঞ্জ হয় না। তাপমাত্রা চেঞ্জ না হইলে গতিশক্তিও চেঞ্জ হয় না, সিআরএমএস ভেলোসিটিও চেঞ্জ হয় না। তার মানে এই জায়গাতে সিআরএমএস ভেলোসিটি চেঞ্জ হবে না, সিআরএমএস ভেলোসিটি এই জায়গাতে চেঞ্জ হবে না। তোমাদের আগে প্রথমে চেক করতে হবে তাপমাত্রা চেঞ্জ হয় কিনা। এখানে বলছে তাপমাত্রা চেঞ্জ হয় না, তার মানে তাপমাত্রা এখানে নট চেঞ্জ, তাপমাত্রা ফিক্সড।
তাপমাত্রা যখন ফিক্সড, সিআরএমএস এটাও ফিক্সড। বুঝছো? তাপমাত্রা ফিক্স থাকলে সিআরএমএস ফিক্স। যতই বা তোমার এই ফর্মুলা বলুক তোমাকে 3 গুণ হচ্ছে, যতই বা তোমার ফর্মুলা তোমাকে 3 গুণ বলুক, বাট এই জায়গাতে তাপমাত্রা ফিক্স মানে সিআরএমএস ফিক্সড। এটা খুবই মনোযোগ দিয়ে মনে রাখতে হবে, তাপমাত্রা ফিক্সড মানে সিআরএমএস ফিক্সড। কিন্তু এর পরের ম্যাথটা, এই জায়গাতে বলো তাপমাত্রার কোনো কথা বলে নাই, বলছে একটা অনুর গ্যাসের বর্গবেগের গড় বর্গমূল হচ্ছে সি। এখানে তাপ প্রয়োগ করছে মানে তাপমাত্রা চেঞ্জ হয়েছে, ফলে চাপ 9 গুণ হয়েছে, ফলে চাপ 9 গুণ হয়েছে, বৃদ্ধি পেল না, 9 গুণ হয়েছে। সিলিন্ডারের আয়তন অপরিবর্তিত রেখে গ্যাসের অণুগুলোর পরিবর্তিত বর্গমূল বের করো। দেখো একটু খেয়াল করো, আয়তনটা অপরিবর্তিত, এই জায়গাতে কি অপরিবর্তিত? আয়তনটা, ভিটা কনস্ট্যান্ট, ভিটা কনস্ট্যান্ট। আমরা একটা জিনিস জানি সবসময়, পিভি বাই টি, এটা মনে রাখবা, পিভি বাই টি যদি কনস্ট্যান্ট হয় আর আয়তনটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে তুমি কি বলতে পারবা? অ্যাকচুয়ালি আয়তনটা কনস্ট্যান্ট হলে তুমি কি বলতে পারবা? পি সমানুপাতিক টি বলতে পারবা। জাস্ট একটু ইমাজিন করলে এই জিনিসটা বলতে পারবা গত ক্লাসের কনসেপ্ট দিয়ে। তার মানে প্রেসারটা যদি 9 গুণ হয়, টেম্পারেচারটাও কত গুণ হবে? প্রেসারটা 9 গুণ হইলে টেম্পারেচারটাও কত গুণ হবে বলো তো? বলো। প্রেসারটা 9 গুণ হইলে টেম্পারেচারটা 9 গুণ হবে যদি আয়তনটা কনস্ট্যান্ট থাকে। তার মানে এই জায়গাতে টেম্পারেচারে চেঞ্জ হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে। টেম্পারেচারে চেঞ্জ হচ্ছে। টেম্পারেচার যদি চেঞ্জ হয়, সিআরএমএস ভেলোসিটি চেঞ্জ হবে, সিআরএমএস ভেলোসিটি চেঞ্জ হবে। তার মানে তুমি এই জায়গাতে সিআরএমএস এর সংজ্ঞাটা লিখবা, সিআরএমএস ইকুয়ালস টু √3p/ρ, 3p/ρ। তার মানে প্রেসারটা যেহেতু 9 গুণ হচ্ছে, তোমার তাপমাত্রাটাও 9 গুণ হচ্ছে। তুমি চাইলে এখানে তাপমাত্রার ফর্মুলাও লিখতে পারো, 3RT/m। তার মানে তাপমাত্রাটাও তোমার 9 গুণ হচ্ছে, তাপমাত্রাটাও 9 গুণ হচ্ছে। এখন যদি তুমি জাস্ট একটা অনুপাত দাও যে C2/C1 ইকুয়ালস টু √P2/P1, এটা যেই কথা এটা দিয়েও করতে পারো, অথবা √T2/T1, দুটি আসলে 9 গুণ হবে, কারণ V কনস্ট্যান্ট থাকলে P সমানুপাতিক T, অর্থাৎ P2/P1 ইকুয়ালস টু T2/T1। এটা কি সূত্র ছিল? চাপের সূত্র ছিল। তার মানে এখানে তুমি যদি 9 বসাও কত গুণ হয়ে যাবে বলো তো? কত গুণ হয়ে যাবে? তোমার যে নতুন সিআরএমএস ভেলোসিটিটা সেটা হয়ে যাবে হচ্ছে √9 ইন্টু আগেরটা, তাই না? C1 RMS। C2টা কত হয়ে যাবে? আগেরটা 9 গুণ। জাস্ট এখানে এটাকে 9 বসাও আর এটাকে 1 বসাও, 9 গুণ √9 হয়ে যাবে 3। ঠিক আছে ভাই? তাপমাত্রা কিভাবে পরিবর্তিত হয়, এটা প্রথম ক্লাসের কনসেপ্ট, যে তোমার আয়তনটা যদি স্থির থাকে, আয়তনটা স্থির থাকলে তো P সমানুপাতিক T, অর্থাৎ প্রেসার বাড়লে তাপমাত্রা বাড়বে, প্রেসার বাড়লে তাপমাত্রা বাড়বে। প্রথম ক্লাসের কনসেপ্ট ছিল এটা। যদি এগুলো মনে নাও থাকে, তুমি জাস্ট একটা জিনিস মনে রাখবা যে PV/T ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এখন এই জায়গাতে আয়তন কনস্ট্যান্ট থাকলে ভিটাও কনস্ট্যান্ট হয়ে যাবে। সো ভিটা যদি কনস্ট্যান্ট হয়ে যায়, এখানে P সমানুপাতিক T পড়ে থাকে, মানে T বাড়লে P বাড়বে। এটা কার সূত্র? চাপের সূত্র নাকি কার সূত্র? এগুলো মনে রাখার দরকার নেই। জাস্ট PV/T ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা জাস্ট মনে রাখবা। PV/T ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা জাস্ট মনে রাখবা। ঠিক আছে? বুঝতে পারছো? রো কই ভাইয়া? আমি অনুপাত লিখছি, অনুপাত লিখছি। সো শুধু প্রেসারেরটা নিয়ে কাজ করতেছি এই জায়গাতে, শুধু প্রেসারেরটা নিয়ে কাজ করতেছি। রো এই জায়গাতে চেঞ্জই হচ্ছে না। আয়তন যেহেতু ফিক্স, আয়তন ফিক্স থাকলে তো রো চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আয়তন ফিক্স থাকলে, আয়তন ফিক্স থাকলে তোমার ভিতরে গ্যাস মলিকুল যতগুলো আছে ততগুলোই আছে, আয়তনটা ফিক্স। তাহলে m/v মানে রো, রো তো এখানে চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তার মানে রো চেঞ্জ হয় নাই, আয়তন ফিক্স মানে রো চেঞ্জ হয় নাই। বুঝতে পারছো? রো এর মান কত? রো এর মান এখানে লাগবে না তো, রো এখানে চেঞ্জ হয় নাই তো। ρ1 ইকুয়ালস টু ρ2, রো এখানে চেঞ্জ হয় নাই তো, কারণ আয়তন ফিক্স থাকলে একটু খেয়াল করো, রো মানে হচ্ছে m/v, বা ভর, যতটুকু ভর ওইটাকে আয়তন দিয়ে ভাগ করলে রো পাও। এখানে যতগুলা মলিকুল ছিল ততগুলাই আছে, তুমি জাস্ট চাপ বাড়াইছো। এটার আয়তন যত ছিল ততই আছে, তুমি জাস্ট চাপ বাড়াইছো। তার মানে রোটা যত ছিল ততই আছে। রো নিয়ে তো এখানে চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। তুমি যখন অনুপাত নিয়ে কাজ করবে তখন তো এমনি কাটাকাটি চলে যাবে। বুঝছো? সো অনুপাতটা কেমনে লিখতে হয় এটা জানো তো? একটা সংজ্ঞা থেকে বা একটা ডেফিনেশন থেকে, একটা সূত্র থেকে অনুপাত কেমনে লিখতে হয়, আমি এটা থেকে অনুপাত কেমনে লিখতে পারবো এটা জানো তো? দেখো, যারা যারা সমানুপাতিক তারা সমানে যাবে, আর যারা যারা ব্যস্তানুপাতিক মানে নিচে আছে তারা উল্টে যাবে। তার মানে এখানে দেখো, এই সি আর পি তারা একই লেভেলে আছে না, উপরে আছে না দুইটাই? এই সি আর নিচে মানে 1 আছে। সো তারা সমানুপাতিক ভাবে আছে। সো তুমি যখন এটার অনুপাত লিখবা তখন হয়ে যাবে এইরকম, যে C2/C1 এটি কষ্ট হয়ে যাবে √P সমানে সমানে আছে না, একই লেভেলে আছে, তার মানে P2/P1। রোটা নিচে আছে, তার মানে রোটা উল্টে যাবে, তার মানে ρ1/ρ2। এভাবে হচ্ছে তোমাকে অনুপাতগুলো লিখতে হয়। এখন আমাদের ওই ম্যাথটাতে রো তো কনস্ট্যান্ট, রো তো ধ্রুবক, ওই ম্যাথটাতে তো রো ধ্রুবক ছিল, যেখানে তুমি রোটা কাটাকাটি করে ফেলতে পারো। এগুলো আসলে তুমি যখন বড় বড় করে করবা
যখন বড় করবা তখন আসলে তোমারই সময় নষ্ট। তুমি যদি এই জায়গাতে পুরো অনুপাতটা তুমি লিখতা, এটা তোমাকেই সময় নষ্ট করতে, এটা তোমারই সময় নষ্ট করতো। তুমি যদি এই জায়গাতে পুরো অনুপাতটা লিখতা, যে ধরো c2 ডিভাইড বাই c1, এটা গোস তুমি এরকম ভাবে অনুপাত লিখলা রুট ওভার p2 ডিভাইড বাই p1, যেহেতু p আর c একই লেভেলে আছে, p2 ডিভাইড বাই p1 ইনটু ρ1 ডিভাইড বাই ρ2। তারপর তুমি বলতা এই দুটো সমান, সমান মানে কাটাকুটি। ভাই এত কিছু করার দরকার নাই, যেটা সমান, যেটা একই আছে, যেটা চেঞ্জ হয় না, ওটা অনুপাতের মধ্যে তুমি লিখবাই না। যেটা চেঞ্জ হচ্ছে না ওটা অনুপাতের মধ্যে লেখা দরকারই নেই, কারণ এটা এমনি কাটাকাটি চলে যায়। ওকে, ওটা এমনি কাটাকাটি চলে যায়। ওকে, রো কি কখনোই লাগবে না? লাগবে। তুমি যখন রো এর ম্যাথ দেখবা তখনই তো তোমার লাগবে। দেখো ম্যাথ দেখলে তুমি বুঝবা, যখন তোমার রো দরকার তখনই তোমার রো লাগবে। একটু খেয়াল করো, কয়েকটা ম্যাথ দেখি তাইলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এই জায়গাতে একটা ম্যাথ দেখো কি বলছে। আচ্ছা, এখানে একটা ওর জ্ঞানমূলক, এটা আমরা সবাই পারবো এখন, যে আসলে মূল গড় বর্গবেগ আসলে কি। গ্যাসের অণুসমূহের বর্গের গড়ের যে বর্গমূল তাকেই তোমার কি বলা হয় বলতো? আরএমএস ভেলোসিটি বা মূল গড় বর্গবেগ। তার মানে ডেফিনেশনটা বলো তো, একদম ক্লিয়ার না? একদম কানের মধ্যে লাগতেছে কিনা বলো তো? একদম কানের মধ্যে লাগতেছে কিনা? তার মানে গ্যাসের অণুসমূহের বর্গের গড়ের যে বর্গমূল তাকে বলা হয় মূল গড় বর্গবেগ। লিখতে পারবে, এটা বোর্ডে আসা ডেফিনেশন। ক নাম্বার? বোর্ডে আসা ডেফিনেশন। এখন আমাদের এই ফর্মুলাটার মধ্যে আরটা কি ছিল? আরটা ছিল হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক বা 1 মোল গ্যাসের গ্যাস ধ্রুবক, তাই না? আমরা যখন গতকালকে আর নির্ণয় করছিলাম 1 মোল গ্যাসের জন্য বের করছিলাম। বাট একটা মলিকিউলের জন্য, একটা অণুর জন্য বা একটা পরমাণুর জন্য আমরা চাইলে গ্যাস ধ্রুবক বের করতে পারি। সো ওই গ্যাস ধ্রুবকটাকে বলা হয় হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা কি আর কে যদি তুমি 6.02 × 10⁻23 দিয়ে ভাগ করো, মানে অ্যাভোকাডো নাম্বার দিয়ে ভাগ করো, তাইলে তুমি যে এককটা পাবা সেটাকে বলা হয় বোলসম্যান কনস্ট্যান্ট। আর ছিল হচ্ছে আর এর একক কি ছিল? জুল পার মোল পার কেলভিন, তাই না? আর বোলসম্যান কনস্ট্যান্টটা হচ্ছে যেহেতু মলিকিউল, এক মোলে যতগুলা মলিকিউল তা দিয়ে ভাগ করতেছো, তার মানে আর এর মানটা হচ্ছে, মানে কে এর এককটা হচ্ছে যে জুল পার মলিকিউল, মানে একটা মলিকিউলের জন্য যে মোলার গ্যাস ধ্রুবক সেটাকে বলা হয় বোলসম্যান কনস্ট্যান্ট। একটা মলিকিউলের জন্য যে মোলার গ্যাস ধ্রুবক সেটাকে বলা হয় বোলসম্যান কনস্ট্যান্ট। সো এটার মানটা কত? এটার মানটা অ্যাপ্রক্সিমেটলি 1.38 × 10⁻23 এরকম। 1.38 × 10⁻23। আমি কি ঠিক লিখছি? ঠিক না লাগলে তোমরা ঠিক করে নিও। ঠিক আছে, সো একটা মলিকিউলের জন্য মোলার গ্যাস ধ্রুবক হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট। আর কি ছিল? 1 মোল গ্যাসের জন্য গ্যাস ধ্রুবক। যেমন আমরা PV = nRT পড়ছিলাম না? এই জায়গাতে আর এর মানটা যখন আমরা বের করছিলাম, মনে আছে আমরা কি করছিলাম? PV/NT। এই জায়গাতে n এর ভ্যালু, মানে 1 মোল গ্যাসের জন্য জিনিসপত্র বসে আমরা আর এর মান পাইছি। এখন যদি একটা মলিকিউলের জন্য জিনিসপত্র বসে আমরা ধ্রুবকটা বের করি, তাহলে এটা পাবো হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট। এটাকে বলা হয় বোলসম্যান কনস্ট্যান্ট। ঠিক আছে, ওকে, ডান। তাহলে আমরা যদি একটা মলিকিউলের জন্য আরএমএস ভেলোসিটি বের করি, জাস্ট আর এর জায়গাতে আমাদের কি ইউজ করতে হবে বলো তো? কেটি ডিভাইডেড বাই, এখানে ছিল মোলার ভর, তাই না? 1 মোল গ্যাসের ভর, বাট আমরা যেহেতু একটা মলিকিউল নিয়ে কথাবার্তা বলতেছি, একটা অণু নিয়ে কথাবার্তা বলতেছি, এই জায়গাতে কার ভর হবে বলো? এই জায়গাতে কার ভর হবে? একটা মলিকিউলের, তাই না? এই জায়গাতে মোলার ভর ছিল, মোলার গ্যাস ধ্রুবক ছিল, এটা মানে 1 মোল গ্যাসের জন্য গ্যাস ধ্রুবক ছিল। এখানে ভরটাও আমি মোলার ভর ইউজ করছিলাম। এই জায়গাতে একটা মলিকিউলের মোলার গ্যাস ধ্রুবক এই জায়গাতে ইউজ করছি, তার মানে ভরটাও আমি কি ইউজ করব? ভরটাও আমি একটা মলিকিউলের ইউজ করব। তার মানে এখানে এটাকে স্মল m বলি, এটা মূলত মলিকিউলের ভর, একটা মলিকিউলের ভর। ঠিক আছে, এটাও কিন্তু কেজিতে বসাইতে হবে। ঠিক আছে, নাইস। তার মানে আমরা যে ফর্মুলাগুলো দেখছিলাম যে Pm = ρRT, এটা যেই কথা আমরা এটাকে এভাবে লিখতে পারবো যে একটা মলিকিউলের জন্য ফর্মুলাটা লিখতে পারবো যে P × স্মল m, m মানে কি একটা মলিকিউলের ভর, একটা অণুর ভর, = ρKT। এরকম ভাবে আমরা লিখতে পারবো, এখান থেকে আসলে এটা আসে। সো আমরা কিন্তু যে কোনো ম্যাথ এখন করতে পারবো। একটা জিনিস সব সময় একটু মনের মধ্যে গাইথা নাও, এখান থেকে একটা জিনিস গাইথা নাও যে এই CRMS ডিপেন্ড করে শুধুমাত্র কার উপর? আমি এখানে সাইড নোটগুলা যে মাস্ট রিমেম্বার, CRMS ডিপেন্ড করে কার উপর? শুধুমাত্র টেম্পারেচারের উপর। এখানে যদিও বা তুমি দেখতে পাচ্ছ ঘনত্ব প্রেসারের উপর নির্ভর করতেছে, বাট অ্যাকচুয়ালি শুধুমাত্র ডিপেন্ড করে টেম্পারেচারের উপর। এই ঘনত্ব বা প্রেসার এগুলা চেঞ্জ হওয়ার কারণে যদি টেম্পারেচার চেঞ্জ হয় তাইলে CRMS চেঞ্জ হবে, নাইলে হবে না।
নাইলে দেখছো ডিউতে আসা ম্যাটটা প্রেসার চেঞ্জ হওয়ার কারণেও সিআরএমএস চেঞ্জ হয় না, কারণ টেম্পারেচার চেঞ্জ হচ্ছিল না। শুধুমাত্র ডিপেন্ড করবে টেম্পারেচারের উপর। এবং এই জায়গাতে এই যে এমটা বসাইতে হবে কেজিতে, এটা মনে রাখবে, এটা মাঝে মধ্যে ভুলে যাও, কারণ পরীক্ষা প্রশ্নে গ্রামে দেওয়া থাকে। আর টিটা বসাইতে হবে কেলভিনে, এটা অবশ্যই মনে রাখতে হবে, টিটা হবে হচ্ছে কেলভিনে। ঠিক আছে, তাইলে বলো তো এই যে এই প্রশ্নটার উত্তর এখন আমার আগে বলো তোমরা, এই প্রশ্নটার উত্তর এখন আমার আগে বলো। সমষ্ট প্রক্রিয়া গ্যাসের চাপ দ্বিগুণ করলে বর্গবেগের গড় বর্গমূল কি হবে বলো। সমষ্ট প্রক্রিয়ায় তোমার যদি বর্গমূল বর্গবেগ এটা নির্ণয় করতে চাও চাপ দ্বিগুণ করে, তাহলে বলো কি হবে বলো তো, দ্বিগুণ হবে নাকি কি হবে বলো 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 তো কি হবে? নো চেঞ্জ। ভেরি গুড, এই তো বুঝে গেছো। কারণ যদিও বা এখানে চাপ দ্বিগুণ, দেখো চাপ দ্বিগুণ দেখেই তুমি কিন্তু উত্তর করে ফেলতে পারবা না যে সিআরএমএস এটা ডিপেন্ড করে চাপের বর্গমূলের সমানুপাতিক, যেটা আমরা একটু আগে দেখছিলাম, চাপের বর্গমূলের সমানুপাতিক। বাট এটা দিয়ে তুমি করে ফেলতে পারবা না, কারণ এই জায়গাতে বলছে সমষ্ট প্রক্রিয়া মানে তাপমাত্রা স্থির, যেহেতু টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে না, টেম্পারেচারটা এই জায়গাতে নো চেঞ্জ, তার মানে ডিরেক্টলি তুমি বলতে পারবা সিআরএমএস ভেলোসিটিটাও নো চেঞ্জ। এখন যদি এটা যদি গাণিতিক সমস্যা আসে, অনুধাবনে আসে, তাহলে তুমি এইটুকু লিখবা না, শুধু তুমি কি বলবা, তুমি বলবা আমরা জানি গ্যাসের গতি বা সিআরএমএস ভেলোসিটি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে, আর যেহেতু সমষ্ণ প্রক্রিয়া এখানে গ্যাসের তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, যেহেতু তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে গ্যাসের বেগের মানও এই জায়গাতে কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে ভাই, আর এর কোন এককে হবে? জুল পার মোল পার কেলভিন, গত ক্লাসে পড়াইছি সেটা। সময়ায়তন প্রক্রিয়ায় চাপ দ্বিগুণ করলে বর্গবেগ কত গুণ হবে? এখন বলো তো কিছু চেঞ্জ হবে কিনা সময়ায়তন প্রক্রিয়ায়? এখন যদি বর্গবেগ চেঞ্জ করতে চাই বা চাপ দ্বিগুণ করতে চাই, বর্গবেগটা চেঞ্জ হবে কিনা বলো। আর এর মানে এসআই ইউনিটে হবে, লিটার অ্যাটমসফিয়ারে হবে না, এসআই ইউনিটে হবে। সবগুলো এসআই বসাচ্ছি। এখন হবে হবে কারণ এখানে টেম্পারেচার চেঞ্জ হবে। কেন বলছো, কেন বুঝছি আমরা টেম্পারেচার চেঞ্জ হবে? সময় আয়তন, একটু খেয়াল করে বোঝার চেষ্টা করবে, এগুলা রিলেট করবে এভাবে। সময় আয়তন মানে ভিটা কনস্ট্যান্ট, তাই না? ভিটা তোমার এই জায়গাতে কনস্ট্যান্ট। তুমি জানো একটা জিনিস যে পিভি বাই টি সারা দুনিয়ার যে কোনো সময় কনস্ট্যান্ট থাকে, এটা সব সময় কনস্ট্যান্ট থাকে। এখন এই ভিটাও যদি কনস্ট্যান্ট থাকে তাহলে পি সমানুপাতিক টি, অর্থাৎ সময় আয়তন মানে তোমাকে এই জিনিসটা বলে দিছে, এই শর্তটা বলে দিছে। সময়ায়তন মানে তোমাকে এই শর্তটা বলে দিছে। তার মানে এখন যদি তুমি চাপ দ্বিগুণ করো, তাপমাত্রা আসলে দ্বিগুণ হচ্ছে। তুমি চাপ যদি এখন দ্বিগুণ করো, তোমার চাপটা যদি এখন দ্বিগুণ হয়, 2 গুণ হয়, তোমার তাপমাত্রাটাও কত গুণ হচ্ছে? 2 গুণ হচ্ছে। তাইলে বলো তো সিআরএমএস ভেলোসিটি কত গুণ হবে? √2 গুণ, তাই না? সিআরএমএস ভেলোসিটি কত গুণ হবে? √2 গুণ হবে, তাই তো? সিআরএমএস ভেলোসিটি কত গুণ হবে? √2 গুণ হবে, কারণ একটা রুট আছে। ফর্মুলায় তোমরা জানো যে একটা রুট আছে। জাস্ট এই জায়গাতে ফর্মুলা দিকে তোমার তাকাইলে হবে যে সিআরএমএস এই কষ্ট হচ্ছে √3p/ρ, এটাকে তুমি লিখতে পারো √3RT বাই মলিকিউলার ভর m। তাহলে দেখো তাপমাত্রাটা যদি দ্বিগুণ হয়, বাকিগুলো স্থির থাকে, তাহলে √2 গুণ হয়ে যাবে। প্রেসারটা যদি দ্বিগুণ হয়, বাকিগুলো সেম থাকে, তাহলে তোমার সিআরএমএসটা দ্বিগুণ হয়ে যাবে। এখন বলতে পারো যে রো কই গেল? রো আসলে চেঞ্জ হচ্ছে না, আয়তন সেম থাকলে রো আসলে সেম থাকে, তার মানে রো এখানে চেঞ্জ হচ্ছে না। টেম্পারেচার দিয়ে দেখলে বাকিগুলোতে এখানে কনস্ট্যান্ট, RRM মলিকিউলার ভর। এটার উত্তর করো, একটা রিঅ্যাক্টরে এত কেজি ভরের নিউট্রন কণারা এত তাপমাত্রায় স্বাভাবিক বিচরণ অবস্থায় কোন অক্ষ বরাবর এদের মোল গড় বর্গবেগ কত? কোন অক্ষ বরাবর এদের মোল গড় বর্গবেগ কত? ঠিক আছে, সিআরএমএস ভেলোসিটি নির্ণয় করতে বলছে আমাদের, রাইট? সিআরএমএস ভেলোসিটি নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখন আমাকে বলো এই জায়গাতে আমাদের কি 1 মোল গ্যাসের ভর দেয়া নাকি একটা মলিকিউলের ভর দেয়া? বলো তো, একটা নিউট্রন কণার ভর দেয়া আমাদের, তাই না? একটা নিউট্রন কণার ভর দেয়া আমাদের, একটা নিউট্রন কণার ভর দেয়া, তাই না? একটা নিউট্রন কণার ভর দেয়া। তাইলে বলো তো আমরা কি 1 মোল গ্যাসের সূত্রটা ইউজ করব নাকি একটা গ্যাসের একটা মলিকিউলের যে সূত্রটা সেটা ইউজ করব? অবশ্যই একটা মলিকিউল। এখানে প্রেসার টেনশন নাই, টেম্পারেচার আছে শুধু। সো আমরা শুধুমাত্র টেম্পারেচারের ফর্মুলাটা ইউজ করব, √3kT/m, যেহেতু একটা মলিকিউল আমাদের দেয়া। সো এই জায়গাতে 3 × k এর ভ্যালু কত? 1.38 × 10⁻⁻23। টেম্পারেচারটা আমাদের কত? 27 ডিগ্রি, মানে 300 কেলভিন। টেম্পারেচারটা আমাদের 300 কেলভিন।
আর এই জায়গাতে ভরটা কত, অবশ্যই কেজিতে বসাবে বা গ্রামে দেওয়া থাকলেও কেজিতে বসাবা, গ্রামে দেওয়া থাকলেও কেজিতে বসাবা মাস্ট। বলো তো উত্তরটা কত আসে? উত্তরটা আসে সি। আচ্ছা, তোমরা যেটা বললা সেটাই উত্তর, ঠিক আছে? তোমরা যেটা বললা সেটাই উত্তর, তোমাদেরটাই মেনে নিলাম, ভেরি গুড। ওকে, পরেরটা করো। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অক্সিজেন এবং নাইট্রোজেনের বর্গবেগের অনুপাত কত? অক্সিজেন এবং নাইট্রোজেন একই তাপমাত্রায় আছে, আমার তাদের সিআরএমএস ভেলোসিটির অনুপাত বের করতে হবে। বলো তো অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে কিসের ডিফারেন্স? তাদের মোলার ভরের ডিফারেন্স, তাই না? অক্সিজেনের জন্য সেটা 32, অক্সিজেনের মোলার ভর কত? বলো তো অক্সিজেনের মোলার ভর কত? দেখো এই জায়গাতে তোমাকে বলছে স্বাভাবিক তাপমাত্রা এবং চাপে অক্সিজেন এবং নাইট্রোজেনের সিআরএমএস ভেলোসিটির অনুপাত। অক্সিজেনের মোলার ভর কত? 32, কেউ বলো না 16, কারণ অক্সিজেন O2 হিসেবে থাকে। আর নাইট্রোজেনের মোলার ভর কত? নাইট্রোজেনের মোলার ভর হচ্ছে 28, তাই না? নাইট্রোজেনের মোলার ভর হচ্ছে 28, তাই তো? তোমাকে বলছে তাদের সিআরএমএস ভেলোসিটির অনুপাত। সো খুবই সহজ এই জিনিসটা। তুমি দেখো সিআরএমএস ভেলোসিটি সমান, তুমি একটা জিনিস জানো, √3RT/m, কারণ এই জায়গাতে আমাদের m এর ম্যাথটা দিয়েই করতে হবে বা m দিয়েই ম্যাথটা করতে হবে, কারণ m ছাড়া তাদের মধ্যে আর কোনো ডিফারেন্স নাই। তাইলে এখন আমি যদি এই দুইটার জন্য অনুপাতটা লিখি, তুমি কেমন অনুপাতটা লিখবা? যে সি অক্সিজেন এর সিআরএমএস এর আরএমএস ভেলোসিটি এবং সি নাইট্রোজেন এর আরএমএস ভেলোসিটি, এই দুটোর অনুপাত কি হয়ে যায় বলতো? যেটা সমানে আছে ওটা সমানুপাতিক, আর যেটা নিচে আছে সেটা উল্টে যাবে। তাহলে এমটা নিচে আছে না, এমটা তো উল্টে যাবে, তার মানে এখানে এমটা আসবে নাইট্রোজেনের, এখানে এমটা আসবে অক্সিজেনের। বলো বুঝছো? বাকিগুলা কেন লিখলাম না? কারণ টেম্পারেচার তো একই আছে, স্বাভাবিক তাপমাত্রা এবং চাপ, আর তো সবার জন্যই সেম, 3 তো সবার জন্যই সেম, তার মানে শুধু এম এর অনুপাতটাই আমাদের এখানে কাজ করতে হবে। বলো বুঝছো? বলো বুঝতে পারছো? এখানে হয়তো এটা নাইট্রোজেন না দিয়ে প্রশ্নের জন্য এটা হাইড্রোজেন হয়তো, ঠিক আছে? এটা হয়তো হাইড্রোজেন হইতো, বুঝছো? এই প্রশ্নের জন্য। আচ্ছা যাই হোক, আমরা আমাদের নাইট্রোজেনের জন্য ম্যাথটা করি, যেটা আসবে সেটাই উত্তর। এটা মেইনলি অপশনগুলো হাইড্রোজেনের জন্য দেয়া, হাইড্রোজেনের জন্য করো, দেখবা যে মিলবে। তাপমাত্রা কত ধরবো? তাপমাত্রা ধরা লাগবে না তো ভাই, অনুপাতের ম্যাথে দুইটার মধ্যে সেম তাপমাত্রা, অনুপাতের মধ্যে তাপমাত্রা এমনি কাটাকাটি চলে যাবে। প্রত্যেকটা বের করে অনুপাত বের করে না, অনুপাতটা জাস্ট এই ফর্মুলা থেকে তুমি বের করতে পারবা, প্রত্যেকটার মান বের করে অনুপাত বের করে না কখনোই। সো এখানে তুমি জাস্ট মানটা বসায় দাও যে তোমার অক্সিজেনের ভর কত আর নাইট্রোজেনের ভর কত, 28 আর নিচে 32, এটাই হচ্ছে তোমার তাদের সিআরএমএস ভেলোসিটির কি বলতো অনুপাত, বুঝছো? বাট এই ম্যাথটা দেওয়া হচ্ছে হাইড্রোজেনের জন্য মান বসাও, দেখবা যে হয়ে যাবে। বুঝতে পারছো ম্যাথটা সবাই? বলো তো ম্যাথটা সবাই বুঝছো? এটা আনসার না, এটা হাইড্রোজেনের জন্য হয়তো টাইপিং মিস্টেক হয়েছে। বুঝতে পারছো সবাই বলো বুঝতে পারছো কিনা? সবাই বলো তো বুঝতে পারছো কিনা, একটু কমেন্টে জানাও কুইকলি। ক্লিয়ার? আমি আবার বলতেছি, আমার ক্লাস শেষ পর্যন্ত থাকো, দেখবা যে কোনো কনফিউশন থাকবে না, মধ্যে 5 মিনিট দেখলে তুমি মানে মজা পাবা না ক্লাসের। আমার ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে একটু কষ্ট করে করতে হবে, আর ক্লাসের শেষে অবশ্যই তুমি ধন্যবাদ দিতে বাধ্য হবা, কারণ অধ্যায়টা এত সুন্দরভাবে শেষ হবে। জাস্ট মধ্যের 5 মিনিট দেখে যে মজা পাবা, এটা আসলে আমার ক্লাসে হয় না। একটু কষ্ট করে পুরোটা ক্লাস করো, আমার উপর বিশ্বাস রেখে। কোনো গ্যাসের তাপমাত্রা এত থেকে এত বাড়ায় গ্যাসের বর্গবেগ কত গুণ হবে বলো তো? এটা কি আমার করে দিতে হবে? এটা একদম ইজি না বলো তো? তাপমাত্রা ছিল হচ্ছে কত বলো তো? এই জায়গাতে 373 কেলভিন, তাপমাত্রা বাড়িয়ে এই জায়গাতে হইলো 473 কেলভিন, অবশ্যই কেলভিনে বসাইতে হবে। তাহলে গ্যাসের বর্গবেগের গড় ও অবর্গমূল কত গুণ হবে? খুবই ইজি, সিআরএমএস ভেলোসিটি ইকুয়ালস টু √3RT/m। এখানে কোনো কিছুই চেঞ্জ হয় না, জাস্ট টেম্পারেচারটা চেঞ্জ হয়েছে। তার মানে আমরা অনুপাতটা কিভাবে লিখবো? C2RMS ডিভাইড বাই C1RMS ইকুয়ালস টু কি হয়ে যাবে বলো তো? T2/T1। T2 কত? 473, T1 কত? 373, মান বসাও, পেয়ে যাবা। কত আসে? 1.13। ওকে, 1.13 গুণ, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এটা একদম বেসিক একটা ম্যাথ, এটা সবাই পারবা। এটা করো। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন অণুর বর্গবেগ -100 তাপমাত্রার হাইড্রোজেনের গড় বর্গবেগের সমান হবে? ম্যাথটা খুবই ইন্টারেস্টিং। ঠিক আছে, এখানে তাপমাত্রাটা কত? এখানে তাপমাত্রাটা হচ্ছে -100 ডিগ্রি সেলসিয়াস, মানে 173 কেলভিন। এত তাপমাত্রার হাইড্রোজেনের গড় বর্গবেগের সমান হবে। ঠিক আছে, এখন তুমি সিআরএমএস ভেলোসিটি সমান একটা জিনিস জানো, যে √3RT/m। এখন এখানে দুইটা জিনিসই চেঞ্জ হচ্ছে। এক,
মোলার ভরও চেঞ্জ হচ্ছে, প্রথমটা অক্সিজেনের জন্য, পরেরটা হাইড্রোজেনের জন্য, এবং টেম্পারেচারটাও চেঞ্জ হচ্ছে। টি এখানে কি বলছো, T1/T2 হবে না ভাইয়া? একটু খেয়াল করো, সমানুপাতিক যেটা যেটা সমানে সমানে আছে, সি এর নিচে 1 আছে, এই CRTটা একই উপরে উপরে আছে, যেটা সমানে সমানে আছে ওটা তো সমানে সমানেই যাবে। এখানে 2 মানে এখানেও 2, এখানে 1 মানে এখানে 1, খেয়াল রাখবা এই জিনিসগুলা। আর এমটা যদি লিখতাম এমটা উল্টে যাইতো, কারণ এমটা নিচে আছে। ওকে, এই জায়গাতে দেখো অক্সিজেনের ভর একটা, অক্সিজেনের মোলার ভর কত আমাকে বলো? অক্সিজেনের মোলার ভর কত? অক্সিজেনের মোলার ভর কত? 32, কারণ O2 মলিকিউল। আর হাইড্রোজেনের মোলার ভর কত বলো? হাইড্রোজেনের মোলার ভর কত? তোমার একটা হচ্ছে হাইড্রোজেন অন্য, এই হাইড্রোজেনের মোলার ভর কত বলো তো? এই হাইড্রোজেনের মোলার ভর কত? মোলার ভর অফ হাইড্রোজেন, একটা হাইড্রোজেন অণুর ভর কত? একটা হাইড্রোজেন অণুর ভর কত? আচ্ছা, একজন অলরেডি বের করে দিছো যে 2768, ঠিক আছে, ভেরি গুড। বলো হাইড্রোজেনের মোলার ভর কত? হাইড্রোজেন অণুর মধ্যে কি কি থাকে? কি কি থাকে? একটা প্রোটন থাকে, আর কি থাকে? একটা নিউট্রন থাকে। H2 এর ভর কত বলো তো? H2 এর ভর, H2, আচ্ছা H2 এর ভর কি 2 নাকি 4? হাইড্রোজেন অণুর জাস্ট একটা হাইড্রোজেনের ভর কত? আমি ভুলে গেছি। হাইড্রোজেনের মধ্যে একটা প্রোটন থাকে, একটা নিউট্রন থাকে, তাহলে তো 2 হওয়ার কথা। একটা হাইড্রোজেনের ভর কত? 2 না? তাহলে H2 এর ভর কত? H2 এর ভর, আমি শুধু একটা হাইড্রোজেনের ভর জিজ্ঞেস করি নাই, H2 এর ভর জিজ্ঞেস করছি। একটা হাইড্রোজেনের ভর 2, তাহলে H2 এর ভর কত? H2 এর ভর 4 না? H2 এর ভর 4 না? আমি কি ভুল করতেছি কোথাও? আচ্ছা, একটা হাইড্রোজেনের মাস 1 ভাইয়া, ঠিক আছে, তাহলে H2 এর মাস কত? H2 এর মাস হচ্ছে 2, H2 এর মাস হচ্ছে 2, হাইড্রোজেনের ভর কত? হাইড্রোজেনের ভর হচ্ছে 2, ঠিক আছে। তাহলে এখন তোমার এই জায়গাতে টিও চেঞ্জ হচ্ছে, এমও চেঞ্জ হচ্ছে, টিও চেঞ্জ হচ্ছে, এমও চেঞ্জ হচ্ছে, টিও চেঞ্জ হচ্ছে, এমও চেঞ্জ হচ্ছে। সো এই জায়গাতে আমরা কি করব? এই জায়গাতে আমরা কি করব? অনুপাতটা কেমনে লিখব একটু খেয়াল করে দেখো। আমি যদি অক্সিজেনের CRMS ভেলোসিটিটা উপরে নেই এবং হাইড্রোজেনেরটা নিচে নেই, তাইলে বলো তো অনুপাতটা কি হবে? যেগুলো সমানুপাতিক সমানে সমানে যাবে, তার মানে সি আর টি সমানুপাতিক, উপরে উপরে আছে, তার মানে অক্সিজেনেরটা উপরে থাকলে এই পাশে টেম্পারেচারটা অক্সিজেনেরটা উপরে থাকবে, তাই না? টেম্পারেচারটা হাইড্রোজেনেরটা নিচে থাকবে। ওকে, এমটা নিচে আছে, তার মানে এমটা উল্টে যাবে, তার মানে হাইড্রোজেনেরটার এম উপরে থাকবে, অক্সিজেনেরটার এম নিচে থাকবে। বুঝছো অনুপাতগুলো কেমন লিখতে হয়? যখন দুইটাই চেঞ্জ হয়, যখন দুইটা জিনিসই চেঞ্জ হয় তখন তুমি দুইটাই লিখবা, আর যখন শুধুমাত্র একটা জিনিস চেঞ্জ হবে তখন আর আরেকটা লেখা লাগে না। দেখো যখন একটা জিনিস চেঞ্জ হচ্ছে আমরা কিন্তু এম লিখি না এই অনুপাতে, বাট এই ম্যাথে দুইটাই চেঞ্জ হচ্ছে, এখানে দুইটাই লিখছি। ওকে, সো এখন এই জায়গাতে মান বসাও। আমাদের এই জায়গাতে একটা টেম্পারেচার বের করতে হবে, টেম্পারেচার বের করতে হবে। বলছে কি অক্সিজেনের মোল বর্গবেগের বর্গবেগ এত তাপমাত্রায় হাইড্রোজেনের মোল বর্গবেগের সমান হবে। তার মানে এই দুইটা সমান ধরে নিতে হবে আমাদের, এই দুইটা কত ধরে নিতে হবে? সমান ধরে নিতে হবে। তার মানে আমরা আমাদের এই কন্ডিশনে যে জিনিসটা বলছে যে কত তাপমাত্রায়, কত তাপমাত্রায়, কত তাপমাত্রায়, মানে অক্সিজেনেরটার কত তাপমাত্রায়, এই তাপমাত্রাটা বের করতে হবে। কত তাপমাত্রা এই দুটো সমান হবে। সো এই দুটো সমান হয়ে গেলে যদি সি অফ অক্সিজেন এবং CRMS অফ হাইড্রোজেন এটা যদি সমান হয়ে যায়, এই অনুপাতটা 1 হয়ে যাবে। মান বসাও, এটা বের করবা, অক্সিজেনের কত তাপমাত্রা সেটা বের করবা, হাইড্রোজেনের কত তাপমাত্রা সেটা হচ্ছে 173। এখানে ভরগুলা বসাও, হাইড্রোজেনের ভর 2, অক্সিজেনের ভর 32। সো এখান থেকে তুমি টিটা বের করে ফেলবা, টিটা বের করে ফেলবা। টিটা আসবে কেলভিনে, টিটা আসবে কেলভিনে, টিটা আসবে কেলভিনে, এটার উত্তরটা আসবে কেলভিনে। কেলভিন থেকে তোমাকে সেলসিয়াসে নিতে হবে, কেলভিন থেকে তোমাকে সেলসিয়াসে নিতে হবে। 173 কিভাবে ভাই? -100 ডিগ্রি সেলসিয়াস মানে 173 কেলভিন। বুঝতে পারছো? ঠিক আছে, সবাই ক্লিয়ার বলো তো ম্যাথটা? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার বলো তো ম্যাথটা? এখানে কিন্তু 1 আর 2 এ আর বি অপশনের মধ্যে অনেকেই উত্তর করবা। এখানে উত্তরটা আসবে কেলভিনে, কেলভিন থেকে সেলসিয়াসে নিতে হবে কারণ উত্তরটার অপশনে দেওয়া সেলসিয়াসে। সো কেলভিন থেকে সেলসিয়াসে নিতে হবে, কেলভিন থেকে সেলসিয়াসে নিতে হবে, এটা মনে রাখবা। এই কারণে তোমাদের এ আর বি এর মিক্স উত্তর আসতেছে, কারণ অনেকে হয়তো বিয়োগটা করতেছে না, কেলভিন থেকে যে সেলসিয়াসে নিতে হবে সেই বিয়োগটা করতেছে না। ঠিক আছে, ওকে, সো এটা তোমরা উত্তরটা করবা। এরপর এটা এটা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে যে কত তাপমাত্রায় বায়ুমণ্ডলহীন হয়ে যাবে। এটা জাস্ট একটু হিন্টস দিয়ে দেই যে বাতাসের CRMS ভেলোসিটি এটা যদি আমাদের মুক্তিবেগের সমান হয়, মানে 11.2 কিলোমিটার পার সেকেন্ডের সমান হয়, তখনই তো বায়ুমণ্ডলটা মুক্ত হয়ে যাবে, তাই না? মুক্ত বেগের যদি সমান হয় তখনই তো বায়ুমণ্ডলটা মুক্ত হয়ে যাবে, মানে বায়ুমণ্ডলটা আর থাকবে না। সো আলটিমেটলি তখন কি হয়ে যাবে? বায়ুমণ্ডল ফাঁকা হয়ে যাবে।
ঠিক আছে, সেটা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক, 1 নাম্বার হোমওয়ার্ক, এটা তোমরা একটু ট্রাই করবা। 1 নাম্বার হোমওয়ার্ক, এটা তোমরা একটু ট্রাই করবা। ঠিক আছে, পরের ম্যাথ, এটা বোর্ডে আসা ম্যাথ, খুবই বেসিক ম্যাথ দেয় ভাই। দেখো তোমরা এইরকম ম্যাথ দেখে ওই যে জামশেদ মজুমদারের আসে না, এখন থেকে মানে আমার কনসেপ্টটা তুমি পড়া শেষ করলে ম্যাথ দেখলে তুমি জাস্ট বলবো ওই জামশেদ মজুমদারের মতো যে বাহ কি ম্যাথটা দিছে একদম, মানে উনি যেটা করে না যে তোমার অনেক কিছু নিয়ে হচ্ছে এই জিনিসটা করে, কি জানি বলে, কি খেজুর জানি, সো ওই খেজুর দেখে যেরকম করে না, তোমরা ম্যাথ দেখে এরকম কি ম্যাথটা দিছে দেখে দেখবে যে তোমরা অনেক মজা লাগতেছে। ঠিক আছে, দেখো কি বলছে, একটা পিভি লেখচিত্র দেয়া, তার মানে এই গ্রাফের এই অক্ষে পি দেয়া, এই অক্ষে ভি দেয়া। ঠিক আছে, পি এর বিভিন্ন মান দেয়া, এই একটা পয়েন্ট, এটা মনে করো এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। ভি এর মান দেয়া, এ পয়েন্টে তোমার যে আছে আয়তন আছে, আয়তনের মান দেয়া। বলছে এ বি অংশে তাপমাত্রা স্থির, কি বলছে এ বি অংশে তাপমাত্রা স্থির, তার মানে এ বি অংশে তাপমাত্রার কোনো চেঞ্জ হয়েছে বলো তো? এ বি অংশে তাপমাত্রার কোনো চেঞ্জ হয় নাই, তার মানে এতে তাপ যত বিতেও তাপমাত্রা তত, এতে তাপমাত্রা যত বিতেও তাপমাত্রা তত, বুঝছো? না বোঝার কোনো কারণ নাই, এতে তাপমাত্রা যত বিতেও তাপমাত্রা তত। ওকে, বি বিন্দুতে গ্যাসটির আয়তন কত? দেখো এ আর বি বিন্দু, এ আর বি বিন্দু ভাই, এ আর বি বিন্দুর মধ্যে যদি তাপমাত্রা চেঞ্জ না হয়, দেখো এ আর বি বিন্দু, এ ও বি এর মাঝে যদি যদি তাপমাত্রাটা ফিক্স থাকে, বোর্ডের কোনো ম্যাথ, কোনো অনুধাবন প্রশ্ন কোনোটাই বাকি থাকবে না, জাস্ট ক্লাসটা মনোযোগ দিয়ে শেষ করতে হবে, অর্ধেক 5 মিনিট দেখে চলে গেলে হবে না ভাইয়া। এ আর বি এর মধ্যে তাপমাত্রা ফিক্স থাকে, আমরা জানি পি ভি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাপমাত্রা যদি কনস্ট্যান্ট হয়ে যায়, এটাও যদি এই পাশে চলে যায়, আলটিমেটলি এটা বয়েলের সূত্র হয়ে যাবে P1 V1 ইকুয়ালস টু P2 V2। তার মানে আমি এই বিন্দুতে P1 V1 আর এই বিন্দুতে P2 V2 এটা একসাথে অ্যাটাচ করতে পারবো, একদম বাচ্চাদের জিনিস। তোমার এই 1 নাম্বার বিন্দুতে, এ বিন্দুতে P এর ভ্যালু তুমি জানো, V এর ভ্যালু জানো, তার মানে 4.8 ইন্টু 0.02, আর এই বি বিন্দুতে আয়তনটা বের করবা, প্রেসারটা তুমি জানো 1.2 ইন্টু আয়তন বি বিন্দুর। ঠিক আছে, বা এখানে ডি বলি আমরা এটাকে, যে ডিটাই বের করতে চাচ্ছি। ঠিক আছে, বা ভি বলি, সমস্যা নেই। সো আমাদের এই জায়গাতে কি হয়ে যাবে বলো তো, ভিটা কত আসবে? আচ্ছা যতই আসবে কিছু একটা 0.08। ওকে, 0.08। ওকে, এত মিটার কিউব, কারণ উত্তরটা এখানে এককটা মিটার কিউবে, না বোঝার কোনো প্রশ্ন নাই। ওকে, বিও সি বিন্দুতে গ্যাসের বেগ ভিন্ন হবে কিনা, বিও সি বিন্দুতে গ্যাসের বেগ ভিন্ন হবে কিনা? দেখো উত্তরটা খুবই সিম্পল, খুবই সিম্পল। বি আর সি বিন্দুতে বলো তো আয়তন চেঞ্জ হয়েছে? না, আয়তন তো একই আছে। তাহলে তুমি বি আর সি বিন্দুতে কি বলতে পারবা? বি আর সি বিন্দুতে আয়তন ধ্রুব আছে, বলতে পারবা না এটা? কাদের মধ্যে? বি ও সি বিন্দুতে আয়তন ধ্রুব থাকলে ভাই পিভি বাই টি, তুমি যা সবগুলো এইটার সাথে রিলেট করবা, আয়তনটা যদি ধ্রুব থাকে পি সমানুপাতিক টি হয়ে যাবে, তার মানে পি সমানুপাতিক টি হয়ে যাবে। তার মানে পি এর অনুপাত আর টি এর অনুপাত এরা আসলে সেম হয়ে যাবে, তাই না? যেহেতু সমানুপাতিক আমাদের চাপের সূত্র এখানে অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, নাইস। এখন তুমি সিআরএমএস ভেলোসিটি বের করো, যে বি বিন্দুর সিআরএমএস ভেলোসিটি ডিভাইডেড বাই সি বিন্দুর সিআরএমএস ভেলোসিটি ইকুয়ালস টু কি হয়ে যাবে? সিআরএমএস ভেলোসিটি আমরা একটা সম্পর্ক জানি, √3RT/m। সো তুমি যদি টেম্পারেচারের সাথে রিলেশনটা দেখো, তার মানে টিবি বাই টিসি, অথবা তুমি চাইলে প্রেসারের সাথেও লিখতে পারবা, যেহেতু টেম্পারেচার আর প্রেসার রিলেটেড। সো তুমি প্রেসার বি পিবি ডিভাইড বাই পিসি লিখতে পারবা। এখন জাস্ট মান বসাও, একটা 1.2, একটা হচ্ছে 0.6। সো আলটিমেটলি হয়ে যাবে 2, সো 2 হয়ে যাবে √2 হয়ে যাবে। তার মানে বি বিন্দুর সিআরএমএস ভেলোসিটি হয়ে যাবে √2 ইন্টু সি বিন্দুর সিআরএমএস ভেলোসিটি। বলো বুঝতে পারছো সবাই? সিআরএমএস ভেলোসিটি চেঞ্জ হবে। ভাইয়া একটু রিক্যাপ করেন প্লিজ। দেখো রিক্যাপ করার কিছুই নাই, এ আর বি বিন্দুতে বলছে টেম্পারেচারটা ফিক্স আছে, তাপমাত্রা ফিক্স আছে। তাপমাত্রা ফিক্স থাকলে P1 V1 = P2 V2 হয়, এগুলো মনে রাখার দরকার নেই। আমি জাস্ট একটা জিনিস বলছি যে খাতার কোণা এগুলো লাগবা খাতার কোণা এমনে লাগবা, যে আমরা জানি PV বাই T = কনস্ট্যান্ট, যেহেতু বলছে টেম্পারেচার কনস্ট্যান্ট এই পাশে চলে যাবে, তার মানে P1 V1 = P2 V2। ওইখান থেকে তুমি হচ্ছে বের করে আইনা এখানে লেখছো, ঠিক আছে? তো জাস্ট তোমার এই জায়গাতে প্রেসার আর এই জায়গাতে আয়তন, এই জায়গাতে প্রেসার এই জায়গাতে আয়তনটা বের করছো, শেষ। এখন হচ্ছে বিআরসি তে সিআরএমএস ভেলোসিটির পার্থক্য হবে কিনা। বিআরসি তে আয়তন সেম, তুমি দেখতেছো, দেখো আয়তনের মান চেঞ্জ হচ্ছে না। আয়তন যদি সেম হয়, আবার এই খাতার কোণায় পিভি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আয়তন সেম হলে পি সমানুপাতিক টি, এগুলো মনে মনে তোমার খাতার কোণায় চলে আসবে অটোমেটিক। তার মানে তুমি এই জিনিসটা খাতার কোণা থেকেই তুমি নিয়ে আসতে পারবা, যে আয়তন সেম থাকলে পি আর টি সমানুপাতিক। তারপর তোমার যে সিআরএমএস এর সূত্র আছে, যে সিআরএমএস ইকুয়ালস টু √3RT/m, এখান থেকে তুমি এই টি এর সাথে সম্পর্কটা লিখতে পারবা না,
সি আর টি একই সমানে সমানে আছে, তার মানে টি আর সি একই সমানে সমানে থাকবে, উপরে বি থাকলে উপরে বি, সি এর বি উপরে, টি এর বি উপরে, বুঝছো? আর এটার সাথে তুমি এটার সম্পর্ক থেকে পি এর অনুপাতটাও লিখতে পারবা, বুঝছো? এখন বলো সবাই ক্লিয়ার কিনা, বলো সবাই ক্লিয়ার কিনা, বলো ভাই ব্রাদার সবাই ক্লিয়ার কিনা, বলো সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার? দেখো ক্রিস্টাল ক্লিয়ার। এই যে এখন বরিশাল বোর্ড 2024 এটা দেখো তো বলবো বাহ কি ম্যাথটা দিছে, দেখাই মন জুড়ে গেছে, একদম মজার ম্যাথ, ঠিক আছে? এই যে ক আর খ নিয়ে প্যারা খাও না, একটু পরে এই ক আর খ আমাদের ক্লিয়ার হয়ে যাবে, একদম মজার ম্যাথ দিছে। এ আর ভিতরে ঘনাকৃতির বস্তু, এখন যদি কেউ বলো আমাকে যে ঘনাকৃতির বস্তু এদের একটা বাহুর দৈর্ঘ্য দেয়া 20 সেন্টিমিটার, এদের ক্ষেত্রফল বা এদের আয়তন যে এ কিউব হবে, এটা যদি কেউ বলো বুঝি নাই, তাহলে আমি সত্যি সত্যি বাসায় যাই পেটে আসবো। তোমরা এমন অনেকজন আছো, বিশেষ করে গতকালকে। কিরে ভাই, একটা ঘন বস্তুর একটা গোলকের ব্যাসার্ধ এন গুণ হইলে আয়তন যে এন কিউব গুণ হয়, এটা ক্লাস 10 এর যে উচ্চতর গণিত বই ছিল সেখানে ছিল, ঠিক আছে? এটা তুমি জাস্ট একটু ইমাজিন করলেই বুঝতে পারতে, একটু খাতার মধ্যে ফর্মুলা লিখলেই বুঝতে পারতা। বলে ভাইয়া বুঝি নাই, আয়তন সমান এ কিউব, 3 বাহু যদি এ হয় আয়তন সমান এ কিউব, ঠিক আছে? বলছে প্রত্যেকটার মধ্যে চাপ এত, দুইটার মধ্যে চাপ সমান বলছে, চাপ কি সমান বলছে, চাপ কি বলছে সমান বলছে। দেখো গ নাম্বার তাপমাত্রা স্থির রেখে, এই আবার তাপমাত্রা স্থির মানে খাতার কোণা এটা লিখবা পিভি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, টিটা কনস্ট্যান্ট মানে টিটার ধাক্কা দিয়ে ওই পাশে, তার মানে p1 v1 ইকুয়ালস টু p2 v2। এটা বয়েলের ফর্মুলা নাকি চার্লসের ফর্মুলা, ভাই বুঝারও দরকার নেই, মনেও করারও দরকার নেই। একটাতে ধাক্কা দিয়ে ওই পাশে পাঠিয়ে দিবা যেটা ধ্রুবক, বাকিটুকু তোমাকে ফর্মুলা দিয়ে দিবে, বাকিটুকু তোমাকে ফর্মুলা দিয়ে দিবে। ওকে, তাহলে বলো তাপমাত্রা যদি ধ্রুবক হয় তাহলে এটা কার সূত্র? এটা বয়েলের সূত্র। বা বয়েলের সূত্র যদি মনে নাও রাখো, বয়েলের সূত্র যদি মনে নাও রাখো, বয়েলের সূত্র যদি মনে নাও রাখো, তাইলেও তুমি করতে পারবা, তাইলেও তুমি করতে পারবা যে তোমরা জানো পিভি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এখন যদি তাপমাত্রাটাও ধ্রুবক থাকে, এই জায়গাতে তাপমাত্রাটাও কনস্ট্যান্ট থাকে, তাইলে পিভিটাও ধ্রুবক থাকে, তাই না? এটাও তো কনস্ট্যান্ট হয়ে যায়। তার মানে তখন তুমি ফর্মুলা লিখতে পারো p1 v1 ইকুয়ালস টু p2 v2। এখন তোমাকে কি বলছে? তাপমাত্রা স্থির রেখে এ পাত্রের বাহু, মানে এই পাত্রটার বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হলে, তার মানে বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হয়েছে, বাহুর দৈর্ঘ্যটা অর্ধেক করা হয়েছে, পরিবর্তিত চাপ কত? তার মানে শুরুতে মনে করো আমার আয়তন ছিল v, খেয়াল করে দেখো শুরুতে আমার চাপ ছিল হচ্ছে কত বলে দিছে 24 ইন্টু 10⁵। শুরুতে আমার চাপ ছিল এত, শুরুতে মনে করো আয়তন ছিল v। এটা আমি একটা দুইটা ওয়েতে করে দেখাচ্ছি, একটা বাচ্চারা যেমন করবে আর একটা হচ্ছে প্রো মানুষজন যেমন করবে। শেষের চাপটা তোমার বের করতে হবে। এখন আমাকে একটা জিনিস বলো, বাহুর দৈর্ঘ্য যদি অর্ধেক হয়, আয়তন কত গুণ হবে? বাহুর দৈর্ঘ্য অর্ধেক হলে আয়তন কত গুণ হবে? তুমি জাস্ট এই এর জায়গাতে a/2 বসাও, দেখো তো আয়তন নতুনটা কত আসে, নতুনটা কত আসে বলো তো? আয়তন নতুনটা কত আসে? আগেরটার 8/1 না, আগেরটার 8/1 না, বলো তো ইয়েস অর নো? আগেরটার 8/1 আসে, আগেরটার 8/1। বয়েলের সূত্র পি আর ভি এর গুণফল সমান থাকতেছে, আয়তন 8 গুণ কমলে প্রেসার 8 গুণ বাড়বে। মনে মনে উত্তর করা যায়, এটা 8 দিয়ে গুণ করলে উত্তর চলে আসবে, 8 দিয়ে গুণ করো 24 রে 8 দিয়ে গুণ করলে উত্তর চলে আসবে, মনে মনে করা যায়। তার মানে তুমি এখানে লিখতে পারবা যে v/8, নতুন আয়তনটা কত? আগেরটার 8/1। তাহলে এখান থেকে তুমি p2টা বের করে ফেলতে পারবা খুব ইজিলি, v কাটো p2টা বের করে ফেলতে পারো। তুমি কিন্তু আয়তনও বের করা লাগতেছে না, এই 20 সেন্টিমিটার না দেয়া থাকলেও ম্যাথটা করতে পারতা। প্রশ্নে যদি 20 সেন্টিমিটার নাও দেয়া থাকতো তারপরেও তুমি ম্যাথটা করতে পারতা, বলো বুঝছো? প্রশ্নে অনেক সময় 20 সেন্টিমিটার নাও দেয়া থাকতে পারে, তখনও তুমি ম্যাথটা করতে পারতা, বুঝতে পারছো? তখনও তুমি ম্যাথটা করতে পারতা, তখনও তুমি ম্যাথটা করতে পারতা, ঠিক আছে, ভালো কথা। এখন বলছে তুমি যদি এইভাবে না করতে চাও, এইভাবে না করতে চাইলে ভাই কোনো সমস্যা নাই, তুমি একবার আয়তন বের করো যে এইটার যে প্রস্থ যদি 20 সেন্টিমিটার, তার মানে প্রথমবার আয়তন ছিল হচ্ছে 0.2 কিউব, পরে আয়তন কত হয়েছে? পরে আয়তন দ্বিতীয় আয়তন কত হয়ে যাবে বলো তো? তার দৈর্ঘ্যটা যদি অর্ধেক হয়, দ্বিতীয় আয়তনটা হয়ে যাবে হচ্ছে 0.1 কিউব, তাই না? তো তুমি জাস্ট কিছুই না, আয়তনগুলো ম্যানুয়ালি বের করে তারপরে এখানে মান বসাও, তাইলেও হবে, তাইলেও হবে, ঠিক আছে? ওকে, তারপর এ আর বি পাত্রে প্রাথমিক অবস্থায় গ্যাসের সিআরএমএস মান সমান হবে কিনা দেখো। প্রাথমিক অবস্থায় বলছে, প্রাথমিক অবস্থায়, প্রাথমিক অবস্থায়, প্রাথমিক অবস্থায়, তার মানে আয়তন তোমার কিন্তু এখন ছোট করে নাই, আয়তন তোমার ছোট করে নাই। এখানে কি বলছে? চাপ বলে দিছে, চাপ বলে দিছে যে এই দুইটা পাত্রের চাপ তুমি জানো। এখন এখানে কি তাপমাত্রার কোনো কথা আছে? ঘ নাম্বারে তাপমাত্রার কোনো কথা আছে? ইয়েস,
তাপমাত্রা কোনো কথা আছে? নাই তো। তাপমাত্রা কোনো কথা আছে? নাই তো। বুঝছো? তাপমাত্রা তো এখানে নাই। সো আমরা কি করব, আমাদের যে সিআরএমএস এর যে ফর্মুলা আছে সেটা আমরা ইউজ করব। সিআরএমএস ইকুয়ালস টু হচ্ছে √3p/ρ। প্রেসার যেহেতু আছে, প্রেসারের ফর্মুলাটা আমরা ইউজ করতেছি। ওকে, আচ্ছা, এই জায়গাতে আমাদের রো তো দেয়া নাই, সো আমাদের রোটা বের করতে হবে। এটাই জাস্ট আমাদের আলাদা কাজ, আর কিছুই না। এ পাত্রের জন্য রোটা বের করতে হবে, বি পাত্রের জন্য রোটা বের করতে হবে। তাইলে এ আর বি পাত্রের যে তোমার সিআরএমএস ভেলোসিটিটা বের করতে পারবো আমরা। তাহলে রো আমরা কেমনে বের করব? এ পাত্রের রো, এটা খুবই সহজ। এই পাত্রের রো তুমি কেমনে বের করবা? দেখো, রো আমরা কেমনে বের করি? কতটুকু ভর আছে, কত গ্রাম? 16 গ্রাম। বাট গ্রামকে কেজিতে বসাইতে হবে, 10⁻³ এত কেজি ভর আছে। আমার আয়তনটা কত এখানে? আয়তনটা হচ্ছে 0.2, এটার হোল কিউব। বুঝছো? জাস্ট ঘনত্বটা আলাদা বের করে আনবা, m/v। এখানেও তুমি এমনি বের করতে পারবা, এখানেও তুমি এমনি বের করতে পারবা যে রো ইকুয়ালস টু, তোমার এই জায়গাতে ভর কত বলো তো? 16 গ্রাম। 16 গ্রাম বস্তুর ভর আছে, 16 গ্রাম ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই তোমার এই জায়গাতে আয়তন কত? 0.2 হোল কিউব। 16 গ্রাম ভর আছে। ওকে, বুঝছো? বুঝতে পারছো? ক্লিয়ার? সবাই বুঝতে পারলা? ঠিক আছে। তার মানে দুইটার ঘনত্ব আমাদের সেমই আসতেছে, দুইটার ঘনত্ব আমাদের সেমই আসতেছে। যদিও বা এটার মধ্যে অক্সিজেন, এটার মধ্যে হাইড্রোজেন, সমস্যা নেই। বাট এখানে যতটুকু ওজনের অক্সিজেন আছে ততটুকু ওজনেরই হাইড্রোজেন আছে, যে কারণে ঘনত্বটা আমাদের সেম আসতেছে। ঘনত্ব সেম আসলে প্রেসারও যেহেতু সেম, আমাদের কি আসবে বলতো? আমাদের সিআরএমএস ভেলোসিটিও সেমই আসবে। ঠিক আছে? সো এটা তোমাদের একটু হোমওয়ার্ক, এটা তোমরা হচ্ছে হোমওয়ার্ক 2 করবা। না পারলে ডিসকাশন রুমে পোস্ট করবা, আমি তো আছি। না পারলে পোস্ট করবা, আমি তো আছি। এটা দেখো, এটা একটু মজার প্রশ্ন, এটা আসলে খুবই মজার। এ ও বি পাত্র আছে, দুইটা পাত্র আছে, সংরক্ষিত আছে এতর মধ্যে এত গ্রাম ভর। দেখো, খেয়াল করো, একটার মধ্যে এত গ্রাম এবং এত গ্রাম ভরের 10 মোল করে পরমাণু এক্স এবং ওয়াই গ্যাস আছে। তাইলে বলো তো, এই যে এখানে যে 325 গ্রাম এবং 288 গ্রাম, এটা কি কতটুকু ভর আছে সেটা দেওয়া, নাকি তাদের মোলার ভর দেওয়া? বলো তো। মোলার ভর দেওয়া। দেখো, এত গ্রাম ভরের এবং এত গ্রাম ভরের এক্স এবং ওয়াই পরমাণু 10 মোল করে আছে, এটা হচ্ছে তোমাকে এখানে বলছে। এত গ্রাম ভরের এবং এত গ্রাম ভরের এক্স এবং ওয়াই পরমাণু 10 মোল করে আছে। আগেরটার মধ্যে কিন্তু এটা ছিল হচ্ছে ডাব্লিউ, মানে তোমার মলিকিউলগুলোর টোটাল ভর ছিল, কতগুলো ওজনের মলিকিউল আছে, কত ভরের মলিকিউল আছে। বাট এখানে কি বলছে? এত এবং এত মলিকিউলার ভরের, মানে তোমার মোলার ভরের এক্স এবং ওয়াই পরমাণু 10 মোল করে আছে। বুঝছো? তার মানে এখানে যদি টোটাল ভর বের করতে চাও, যে কতটুকু মলিকিউল আছে বা কত ভরের মলিকিউল আছে, কি করতে হবে? এটাকে 10 দিয়ে গুণ করে তুমি টোটাল ভরটা বের করতে পারবা। এটাকে 10 দিয়ে গুণ করে টোটাল কতটুকু ভরের মলিকিউল আছে সেটা বের করতে পারবা। ঠিক আছে, প্রশ্নগুলো দেখি। উদ্দীপক অনুযায়ী গ্যাস দ্বয়ের আয়তনের তুলনা করো। আয়তনের তুলনা করতে হবে, মানে এই যে এই জায়গাতে V1 আর V2 এর তুলনা করতে হবে। গ্যাস এক্স গ্যাস এবং ওয়াই গ্যাস, এক্স গ্যাস এবং ওয়াই গ্যাস। ওকে, এখন একটা জিনিস বলো, এটা জাস্ট PV = nRT এর ফর্মুলা। nRT এই জায়গাতে n কি দুইজনের মধ্যে সেম না? সেম না? দুইজনের মধ্যে 10 মোল না? দুইজনের মধ্যেই তো n এর ভ্যালু 10, দুইজনের মধ্যেই তো n এর ভ্যালু 10। সো আমরা কি এই যে n আর এটুকুকে কনস্ট্যান্ট বলতে পারবো না? যে দুইজনের মধ্যেই যেহেতু n সমান, বা n1 আর n2 যেহেতু সমান, দুইটাই আসলে 10। সো আলটিমেটলি আমাদের কি চলে থাকবে, যে আমাদের যেটা আমরা যেটা দিয়ে আমরা করি, P1V1/T1 = P2V2/T2। এটা হবে না, কারণ n এবং r এটা তো ধ্রুবক, তার মানে PV/T এটা ধ্রুবক হয়ে যাবে। সো PV/T এটা কনস্ট্যান্ট থাকবে দুইটা স্টেজে। এখানে জাস্ট মান বসাও। P এর মান কত? 15 কিলোপ্যাসকেল, 15 কিলোপ্যাসকেল। ওকে, তারপর V1 এর মান বের করবা। T1 এর মান কত? T1 এর মান হচ্ছে 305 কেলভিন। ওকে, এই জায়গাতে P2 এর মান কত? 21 কিলোপ্যাসকেল। V2 এর মান বের করবা, কিলো তুমি 10 কিউব দিয়ে বসায় দাও। V2 এর মান বের করবা ডিভাইডেড বাই T2। T2 কত? 305। T2 কত? 305। ঠিক আছে, T2 কত? 305। ওকে, নাইস, T2 305। এখান থেকে তুমি বের করতে পারবা না V1/V2? V1/V2 বের করতে পারবা না বলো তো? এটা তোমাদের কাজ, পারবা তোমরা। পরে বলছে পাত্র দুটার মুখ একই সময় খুলে দিয়ে কোন পাত্রটা আগে খালি হবে? এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট। একটু চিন্তা করো তো, দুইটা গাড়ি, যার স্পিড বেশি সে কি আগে যাবে নাকি পরে যাবে?
সে আগে যাবে, যার স্পিড বেশি সে আগে যাবে। তার মানে কোন পাত্রটার গ্যাস আগে বের হবে? বলো কোন, আচ্ছা এখানে টিও কনস্ট্যান্ট তাই না, সো টি লেখার দরকারও নেই, তাহলে p1 v1 = p2 v2 লিখলেই হয়, বাট তুমি চাইলে ওইটাও লিখতে পারো, সমস্যা নেই। সো কোন পাত্রের গ্যাস আগে বের হবে? যার সিআরএমএস বেশি। তার মানে যার বেগ বেশি সে তত স্পিডে যাবে, যার বেগ বেশি সে তত স্পিডে যাবে, তাই না? এটাই তো আমাদের ইম্পর্টেন্ট, যার বেগ বেশি সে তত স্পিডে যাবে। তাহলে এইটা করার জন্য আমাদের কি করতে হবে বলতো? কার বেগ বেশি এটা বের করতে হবে, তাই না? কার বেগ বেশি, সিআরএমএস ভেলোসিটি যার বেশি সে তত স্পিডে যাবে, কার সিআরএমএস বেশি এটা জাস্ট বের করতে হবে। তাহলে এক নাম্বারটা সিআরএমএস ভেলোসিটি এমনি বের করা যাবে, টেম্পারেচার আছে মোলার ভর আছে 3RT/m। দুই নাম্বারটা টেম্পারেচার আছে মোলার ভর আছে 3RT/m, ইজিলি বের করা যাবে কিন্তু। সো দুইটা সিআরএমএস ভেলোসিটি বের করে বলে দিবা যার সিআরএমএস বেশি তার স্পিডটাও বেশি, তার মানে সে আগে বের হবে। বুঝছো? পারবা না এটা বলো তো? ঘ নাম্বারটা এটা তোমাদের হোমওয়ার্ক 3, পারবা না বলো তো? তার মানে সিআরএমএস রিলেটেড আর কোনো ম্যাথ নাই যেটা তোমরা পারবা না, খুবই সহজভাবে পারবা, আর কোনো ম্যাথ নাই যেটা তুমি পারবা না। ঠিক আছে, বলো ক্লিয়ার? এখন আমরা পড়বো গতিশক্তি। এটা আসলে খুবই সহজ জিনিস ভাই, তুমি বেগ জানলে, গতিশক্তি তো বাচ্চাদের জিনিস। গতিশক্তি সমান আমরা কি জানি বলো তো? একটা জিনিসের গতিশক্তি সমান জানি হাফ ওই বস্তুটার ভর, মনে করো আমি ডাব্লিউ দিয়ে ভরকে প্রেজেন্ট করতেছি, ইনটু ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। এটাই তো আমরা গতিশক্তি সমান জানি। কেন আমরা এখানে এম ইউজ করলাম না? কারণ আমরা জানি গ্যাসের ক্ষেত্রে আমরা ক্যাপিটাল এম দিয়ে আসলে মলিকিউলার ভরকে রিপ্রেজেন্ট করি, আর স্মল এম দিয়ে আসলে একটা মলিকিউল বা একটা অণুর ভরকে রিপ্রেজেন্ট করি। এই কারণে এম লিখলাম না, যেন তোমাদের কনফিউশন না হয়। ডাব্লিউ মানে টোটাল ভর, ডাব্লিউ মানে কি বলতো? ডাব্লিউ মানে টোটাল ভর, ঠিক আছে? তার মানে হাফ ইন্টু ডাব্লিউ ইন্টু ভি স্কয়ার, এটাই তোমার গতিশক্তি। তাহলে তুমি এভারেজ ভেলোসিটি তো বের করে ফেলছো, এভারেজ বেগ তো বের করে ফেলছো, যেটা তোমার সিআরএমএস ভেলোসিটি। খুবই সিম্পল ভাবে তুমি সিআরএমএস ভেলোসিটি এখানে বসায় দাও, কত পাবা বলো তো? হাফ ইন্টু ডাব্লিউ, তুমি এই জায়গাতে বসায় দাও যে √3RT/m, ওইটার ফর্মুলাটা বসায় দাও, √3RT/m। এই এমটা কি? মোলার ভর, এটাকে বর্গ করতে হবে। বর্গ করলে কি আসবে বলো তো? হাফ ইন্টু W/m, আচ্ছা এখানে 3/2, 3টা সামনে চলে আসবে, এখানে চলে আসবে W/m ইন্টু RT। বলো তো টোটাল ভর ডিভাইডেড বাই মলিকিউলার ভর, এটা তোমাকে কি দেয়? মোল সংখ্যা দেয় না? মোট ভর ডিভাইডেড বাই তোমার হচ্ছে মোলার ভর, এটা তোমাকে কি দেয়? মোল সংখ্যা। ওকে, এটা তোমাকে কি দেয়? মোল সংখ্যা। এখন একজনের প্রশ্ন হয়েছে, ভাইয়া এখানে তো বেগ চাইছে, এভারেজ বেগ তো চাই নাই। আমরা গ্যাসের ক্ষেত্রে বেগটাকে বলতে পারি না, ব্যাসের ক্ষেত্রে বেগটাকে প্রেডিক্ট করতে পারি না, তখন আমাদের এভারেজটাই নিতে হয়, আর গ্যাসের এভারেজ বেগটাই হলো সিআরএমএস বেগ। গ্যাসের ক্ষেত্রে একটা অণুর মোট মানে যে বেগটা, সেই বেগটা বের করা যায় না। সো গ্যাসের ক্ষেত্রে আমাদের যে বেগটা, সেই বেগটা আমরা কি ধরি? সিআরএমএস বেগটাই ধরি, মানে এভারেজ বেগটাই ধরি। ওকে, সো এটাই হচ্ছে গ্যাসের গতিশক্তি, √3/2 nRT, √3/2 nRT। তার মানে ওই যে আমরা আগে যে একটা কথা বলে আসছিলাম যে টেম্পারেচার শুধুমাত্র ডিপেন্ড করে কার উপর? গতিশক্তি ডিপেন্ড করে শুধুমাত্র টেম্পারেচারের উপর। ওই শর্তটা কি খাটছে? দেখো তো, শুধুমাত্র ডিপেন্ড করতে টেম্পারেচারের উপর। তার মানে এটা হচ্ছে গোল্ডেন লাইন, যে তোমার গতিশক্তিটা শুধুমাত্র ডিপেন্ড করে টেম্পারেচারের উপর। টেম্পারেচার বাড়লে গতিশক্তি বাড়বে, সিআরএমএস বাড়বে, টেম্পারেচার কমলে গতিশক্তি কমবে, সিআরএমএস কমবে। ওকে, এটাকে তুমি আরেকটু মডিফাই করেও লিখতে পারো যে ইকে সমান 3/2 nRT সমান তুমি কি বলতে পারবো? পিভি, তাই না? আমরা জানি পিভি ইকুয়ালস টু nRT। বাট এখান থেকে তুমি ডিরেক্টলি বলতে পারবা না যে প্রেসার বাড়লে গতিশক্তি বাড়বে, আয়তন বাড়লে গতিশক্তি বাড়বে, ডিরেক্টলি বলতে পারবা না। কারণ কি? কারণ তোমাকে দেখতে হবে টেম্পারেচার বাড়তেছে কিনা। যেমনটা আমরা সিআরএমএস ভেলোসিটি দেখছি, প্রেসারের উপর ডিরেক্টলি বলতে পারবো না, টেম্পারেচার বাড়লেই বাড়বে, নাইলে বাড়বে না। ঠিক আছে, ওকে। এখন এখানে একটা প্রশ্ন আছে, এখানে একটা প্রশ্ন হইল যে আমাদের এই জায়গাতে মাঝে মধ্যে 3/2 nRT ইউজ না করে আমাদেরকে স্বাধীনতার মাত্রা একটা টার্ম আনতে হয়। এই জিনিসটা এখন আমরা খুব ভালো করে পড়বো, এবং এই জায়গাতেই ওই যে আমরা ডিরাইভেশনটা সিআরএমএস এর দেখাইছিলাম, ওইটার একটা গুরুত্ব পাবা তুমি। ঠিক আছে, ওইটার একটা গুরুত্ব পাবা। সো অ্যাকচুয়াল ফর্মুলাটা হচ্ছে F/2 nRT। আমরা আসবো একটু পরে এটা কেন আসছে, এফটা আসলে কি, সবগুলা ডিটেলসে পড়বো, একটু সময় দাও। এখানে এই এফটা এক পারমাণবিক গ্যাসের জন্য এফটাকে বলা হয় স্বাধীনতার মাত্রা। কি বলা হয়? স্বাধীনতার মাত্রা। এফটাকে কি বলা হয়? স্বাধীনতার মাত্রা।
এটা এক পারমাণবিক গ্যাসের জন্য, এক পরমাণু, তোমাদের মনে সব কনফিউশন ক্লিয়ার করবো, একটু ওয়েট করো। এক পারমাণবিক গ্যাসের জন্য, এক পারমাণবিক গ্যাসের জন্য এটা কত বলো তো? স্বাধীনতার মাত্রাটা 3। এক পারমাণবিক গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রাটা 3। তারপর দ্বিপারমাণবিক গ্যাসের জন্য, যেটা তোমার হচ্ছে দ্বিপারমাণবিক, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, লিথিয়াম, আচ্ছা হিলিয়াম লিথিয়াম না, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সেগুলো হচ্ছে দ্বিপারমাণবিক, সেগুলোর জন্য কত বলো তো? 5। এক পারমাণবিক গ্যাস কোনটা? হিলিয়াম, আর্গন, এগুলো হচ্ছে এক পারমাণবিক। দ্বিপারমাণবিক কোনগুলো? হাইড্রোজেন, অক্সিজেন, যেগুলো দুইটা দুইটা করে বাইন্ড করে থাকে, নাইট্রোজেন, সেগুলো হচ্ছে দ্বিপারমাণবিক। আর বহু পারমাণবিক গ্যাসের জন্য, বহু পারমাণবিক গ্যাসের জন্য এটার মান হচ্ছে 6। ওকে, CO2, তারপরে তোমার CO2 এই জায়গাতে মূলত আসে না, এটা একটা তোমার এক্সেপশন, বা O3, ওজন যেটা। সো বহু পারমাণবিক যেগুলো যেগুলো তোমার হচ্ছে নাইট্রাস অক্সাইড বা নাইট্রিক অক্সাইড, সেগুলো তোমার হচ্ছে 6। এখন এই জিনিসটা কি মিন করে এটা আমরা যখনই বুঝবো, খুবই মনোযোগ দিয়ে বুঝবো, এন্ড সুন্দর করে তুমি বুঝতে পারবা। এটা আমরা তখন বুঝবো যখন আমরা শক্তির সমবিভাজন নীতিটা পড়বো। শক্তির সমবিভাজন নীতিটা পড়বো, একটু খেয়াল করো। আমরা একটা জিনিস দেখছি, কি দেখছি? আমরা একটা জিনিস দেখছি, শক্তির সমবিভাজন নীতিটা পড়বো। দেখো, আমরা একটা জিনিস দেখছি যে আমরা এই যে এই ফর্মুলাটা ডিরাইভ করছি, এটা এক পারমাণবিক গ্যাসের জন্য ডিরাইভ করছি, ঠিক আছে? এক পারমাণবিক গ্যাসের জন্য ডিরাইভ করছি। দেখো, এক পারমাণবিক গ্যাসের জন্য, পারমাণবিক গ্যাসের জন্য, এন মোল গ্যাসের জন্য, এন মোল গ্যাসের জন্য তোমার যে গতিশক্তি, এন মোল গ্যাসের জন্য তোমার যে গতিশক্তি সেটা কত? সেটা হচ্ছে 3/2 nRT, 3/2 nRT। তাইলে এক পারমাণবিক গ্যাসের, এক মোল গ্যাসের গতিশক্তি কত? এক মোল গ্যাসের গতিশক্তি কত? এক মোল গ্যাস, এক মোল গ্যাস, এক মোল গ্যাসের গতিশক্তিটা হলো তোমার 3/2 RT, তাই না? এন এর ভ্যালু জাস্ট 1 বসাইলাম। ওকে, আমি কয়টা অক্ষে বের করছি এই শক্তিটা? কয়টা অক্ষের জন্য বের করছি? 3টা অক্ষের জন্য। একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো, এখনই মজাটা বুঝবা। 3টা অক্ষের জন্য বের করছি। কয়টা অক্ষে? 3টা অক্ষে। এক পারমাণবিক গ্যাসের জন্য 3টা অক্ষে এক মোল গ্যাসের গতিশক্তি বের করলাম। এটা কেন 3টা অক্ষে? একটু খেয়াল করে দেখো, আমরা গতিশক্তি কোন ফর্মুলা থেকে বের করছি? সিআরএমএস এর ভেলোসিটি থেকে। সিআরএমএস এর মানটা বসায় গতিশক্তি বের করছি, তাই না? সিআরএমএস এর মানটা বসায় গতিশক্তি বের করছি, সিআরএমএস ভেলোসিটির মানটা বসায় গতিশক্তিটা বের করছি। সিআরএমএস ভেলোসিটিটা যখন ডিরাইভ করছিলাম, এই যে দেখো, এখন ইম্পর্টেন্সটা বুঝবা। সিআরএমএস ভেলোসিটি যখন ডিফাইন করছিলাম বা ডিরাইভ করছিলাম, এই জায়গাতে ভেলোসিটিটা কয়টা অক্ষে বসাইছিলাম? কয়টা অক্ষের ভেলোসিটি বসাইছিলাম বলো তো? প্রথমে একটা অক্ষ নিয়ে চিন্তা ভাবনা করতেছিলাম, তারপর কিন্তু 3টা অক্ষের ভেলোসিটি বসাইছি, তাই না? তারপর কিন্তু 3টা অক্ষের ভেলোসিটি এনে এখানে বসাইছি। কয়টা অক্ষ নিয়ে কাজ করছিলাম? 3টা অক্ষ নিয়ে, তাই না? সিআরএমএস ভেলোসিটি আমরা নির্ণয় করছি কয়টা অক্ষের জন্য? 3টা অক্ষের জন্যই। 3টা অক্ষের জন্যই মোট সিআরএমএস ভেলোসিটি নির্ণয় করছি, বা 3টা অক্ষের এভারেজটাই নির্ণয় করছি, 3টা অক্ষে নির্ণয় করছি। তাইলে সিআরএমএস ভেলোসিটি মান বসায় যেহেতু গতিশক্তির রাশিমালাটা বের করছি, সিআরএমএসটার মান বসায় যেহেতু গতিশক্তির রাশিমালাটা বের করছি, তাহলে এই গতিশক্তিটাও 3টা অক্ষে না? এই গতিশক্তিটাও তো 3টা অক্ষে। ইয়েস অর নো? এটাও তো 3টা অক্ষে, তাই না? এটাও তো 3টা অক্ষে, এই গতিশক্তিটাও 3টা অক্ষে, ঠিক আছে? ইয়েস, এই গতিশক্তিটাও 3টা অক্ষে। তাইলে আমি যদি এখন এক মোলের জন্য চিন্তা না করে, আমি যদি এখন একটা পরমাণুর জন্য, একটি মলিকিউলের জন্য, ঠিক আছে, একটা মলিকিউলের জন্য 3টা অক্ষে, 3টা অক্ষে, 3টা অক্ষে, এখানে একটা না, আমি মনে করি n সংখ্যক মলিকিউলের জন্য, কতগুলা? n সংখ্যক মলিকিউলের জন্য, nটা মলিকিউলের জন্য 3টা অক্ষে মোট গতিশক্তি কত বলো তো? এই জায়গাতে যদি nRT হয়, আমাদের এই জায়গাতে কত হবে বলো তো? nKT। কতগুলা মলিকিউল সেটা মোলার গ্যাস ধ্রুবক না হয়ে আমাদের হবে মলিকিউলার গ্যাস ধ্রুবক ইনটু টি, তাই না? ইয়েস, 3/2 nKT। তাহলে এক মলিকিউলের জন্য, একটা মলিকিউলের জন্য, n সংখ্যক মলিকিউলের জন্য না, একটা মলিকিউল যদি 3টা অক্ষে গতিশীল হয়, 3টা অক্ষে গতিশীল হয়, একটা মলিকিউল যদি 3টা অক্ষে গতিশীল হয়, তাহলে তার মোট গতিশক্তি কত আসতেছে? 3টা অক্ষে গতিশীল হইলে কত আসতেছে বলো তো? 3/2 kT আসতেছে, তাই না? 3/2 kT আসতেছে, তাই না? একটা মলিকিউল যদি 3টা অক্ষে গতিশীল হয়, তাহলে তার গতিশক্তি কত আসতেছে? 3/2 kT। এখানেই মজাটা, যেহেতু আমরা 3টা অক্ষে ক্যালকুলেট করছিলাম সিআরএমএস ভেলোসিটি, তার মানে একটা মলিকিউলের 3টা অক্ষে মোট গতিশক্তি কত? 3/2 kT। তাইলে একটু ঐকিক নিয়ম দিয়ে যদি আমি করি,
তাইলে একটা মলিকিউলের একটা অক্ষে যদি গতিশীল হয় তাইলে তার গতিশক্তিটা কত? দেখো, একটা মলিকিউল এটা যদি একটা অক্ষে গতিশীল হয়, একটা অক্ষে, শুধুমাত্র একটা অক্ষে, তাইলে তার গতিশক্তিটা কত থাকবে? জাস্ট ঐকিক নিয়ম, এটা 3/1 তাই না? 3/1 তাই না? তার মানে হাফ কেটি। ইয়েস অর নো? ইয়েস অর নো? অবশ্যই ইয়েস। তিনটা অক্ষের জন্য হচ্ছে 3/2 কেটি, মানে 3 ইন্টু হাফ কেটি। তাহলে একটা অক্ষের জন্য একটা মলিকিউল যদি চলে তাহলে তার শক্তিটা কত? হাফ কেটি। এটাই হচ্ছে শক্তির সমবিভাজন নীতি। কি বলে? যে তোমার এই মলিকিউলটা, একটা মলিকিউল যতগুলা স্বাধীনতা বলতে বোঝায় হচ্ছে যতগুলা অক্ষে সে মুভ করে বা যতগুলা ডাইমেনশনে সে মুভ করে, প্রতিটা অক্ষের জন্য তার জন্য শক্তি বরাদ্দ থাকে হচ্ছে হাফ কেটি। প্রতিটা অক্ষের জন্য তার জন্য শক্তি বরাদ্দ থাকে হাফ কেটি। দেখো, তিনটা অক্ষের জন্য শক্তি হচ্ছে 3/2 কেটি। আমি তোমাকে বললাম তোমার কাছে 3 টাকা আছে, 3 ইন্টু হাফ কেটি আছে, 3 ইন্টু হাফ কেটি আছে, তাইলে তোমার একজনের জন্য টাকা কত? হাফ কেটি। তো তিনটা অক্ষের জন্য তোমার শক্তি ছিল হচ্ছে 3/2 কেটি। তাহলে একটা অক্ষে যদি চলে তাইলে তোমার শক্তিটা কত? হাফ কেটি। এটাই হচ্ছে শক্তির সমবিভাজন নীতি। অর্থাৎ কি বলে? শক্তির সমবিভাজন নীতি তোমাকে বলে যে একটা অণু যতগুলো অক্ষে, বা এই অক্ষটাকে পরবর্তীতে আমরা নাম দিব হচ্ছে স্বাধীনতা, ঠিক আছে? যে যতগুলা স্বাধীনতায় সে হচ্ছে চলাচল করে, প্রত্যেকটা স্বাধীনতার জন্য তার শক্তি পায় হচ্ছে হাফ কেটি। একটা মলিকিউল যতগুলা স্বাধীনতা বা যতগুলো অক্ষে চলাচল করে, প্রত্যেকটা স্বাধীনতার জন্য সে শক্তি পায় হচ্ছে হাফ কেটি। বুঝছো? প্রত্যেকটা অক্ষে, প্রত্যেকটা স্বাধীনতার জন্য সে শক্তি পায় হচ্ছে হাফ কেটি। তাহলে সে যদি তিনটা অক্ষে চলে, তাহলে তার মোট শক্তি কত? 3/2 কেটি। কেটি কই থেকে আসলো? এই যে এনআরটি থেকেই এন কেটি আসছে। জাস্ট একটা মলিকিউলের জন্য ফর্মুলা লিখলেই আর এর জায়গায় কে হয়ে যায়, আর কিছুই না। ওকে, বুঝতে পারছো? তার মানে প্রতিটা অক্ষে বা প্রতিনিয়ত স্বাধীনতায় তোমার যে শক্তিটা থাকে সেটা হচ্ছে হাফ কেটি, বা এটাকে বলে শক্তির সমবিভাজন নীতি। অর্থাৎ সবগুলো অক্ষে সমানভাবে শক্তিটা বিভাজিত হয়, এমন না এক্স অক্ষে বেশি ওয়াই অক্ষে কম, এমন কখনোই হবে না। এটাই হচ্ছে শক্তির সমবিভাজন নীতি। মানে গ্যাসের মোট শক্তিটা প্রত্যেকটা স্বাধীনতায় বা প্রত্যেকটা অক্ষে সমানভাবে বিভাজিত হয়। বুঝছো? বুঝছো? তার মানে তোমাকে যদি এই অনুধাবনটা বা এই জ্ঞানমূলকটা আসে, ভাইরা, এই যে চাচা তো ভাইরা, দেখো তো শক্তির সমবিভাজন নীতি কি ব্যাখ্যা করতে পারবা না? যে গ্যাসের মোট শক্তি এর সবগুলো স্বাধীনতায় সমানভাবে বিভাজিত হয়, এবং প্রত্যেকটা স্বাধীনতায় শক্তি কত থাকে বলতো? প্রত্যেকটা স্বাধীনতায় শক্তি কত থাকে? হাফ কেটি। ওকে, আমরা এই অক্ষগুলাকেই বলতেছি একটা করে স্বাধীনতা, একটু পরে আবার বুঝবো। এই অক্ষগুলাকেই বলতেছি আমরা একটা করে স্বাধীনতা, মানে একটা বস্তু যত দিকে মুভ করতে পারে সেটাই তার স্বাধীনতা। আমি মনে করি এক্স অক্ষে যাইতে পারি শুধু, তাইলে আমার স্বাধীনতা হলো 1। আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটা দিকে যাইতে পারি, তার মানে আমার স্বাধীনতা 2 দিকে, তার মানে স্বাধীনতা তখন আমার 2। তার মানে একটা মলিকিউল কত দিকে যাইতে পারে বা কত দিকে চলতে পারে সেটা হচ্ছে তার স্বাধীনতা। তার মানে সবগুলো স্বাধীনতায় তার হচ্ছে সমানভাবে শক্তিটা বিভাজিত হয়। ওকে, ঠিক আছে। ওকে, তার মানে শক্তির সমবিভাজন নীতির যে তোমার ডেফিনেশনটা পারবা না বলো তো? পারবা? ইয়েস। এখন আছে স্বাধীনতার মাত্রা জিনিসটা। একটা মলিকিউল কত দিকে মুভ করতে পারে সেটা হচ্ছে তার স্বাধীনতা। স্বাধীনতা আসলে 2 রকম, মেইনলি 3 রকম। একটা হচ্ছে রৈখিক স্বাধীনতা, একটা হচ্ছে কৌণিক স্বাধীনতা, আর একটা হচ্ছে ভাইব্রেশনাল স্বাধীনতা। ঠিক আছে? একটা মলিকিউল রৈখিকভাবে কত দিকে মুভ করতে পারে এটা হচ্ছে তার রৈখিক স্বাধীনতা। একটা মলিকিউল কৌণিকভাবে কত দিকে মুভ করতে পারে এটা হচ্ছে তার কৌণিক স্বাধীনতা। একটা মলিকিউল কতভাবে ভাইব্রেট করতে পারে এটা হচ্ছে তার ভাইব্রেশনাল বা কম্পনের স্বাধীনতা। ঠিক আছে? স্বাধীনতা কত রকমের? 3 রকমের। একটা হচ্ছে রৈখিক, কৌণিক, একটা হচ্ছে কম্পাঙ্ক বা কম্পন। একটা হচ্ছে রৈখিক স্বাধীনতা, কি লিখতেছে? একটা হচ্ছে রৈখিক স্বাধীনতা, আরেকটা হচ্ছে কৌণিক স্বাধীনতা, আরেকটা হচ্ছে তোমার কম্পনের স্বাধীনতা। বাট আমরা যে ম্যাথগুলা করবো বা আমাদের বইয়ে কম্পনের স্বাধীনতাটা আমরা হচ্ছে ধরি না, আমরা শুধু রৈখিকটা এবং কৌণিকটা ধরে ম্যাথগুলা করি। আমরা ধরে নেই অনুপরমাণুগুলোর মধ্যে কোনো ভাইব্রেশন নাই। দেখো, আমরা যদি একটা অক্সিজেন মলিকিউল নেই, আমরা ধরে নেই এই অক্সিজেন মলিকিউলের মধ্যে কোনো ভাইব্রেশন নাই। মনে করো এখানে একটা স্প্রিং থাকলে যেরকম হয়তো যে এটা কাঁপতো, এরকম কোনো ভাইব্রেশন নাই, এটা আমরা ধরে নেই।
ঠিক আছে? সো আমাদের অ্যাজাম্পশন হচ্ছে আমাদের যে ম্যাথগুলো সেগুলোর মধ্যে কম্পনের স্বাধীনতা আমরা হিসাব করি না বা ধরি না, আমরা ধরে নেই এই মলিকিউলগুলো ইনকম্প্রেসিবল, মানে কম্প্রেস করা যায় না। অক্সিজেন অক্সিজেনের মধ্যে যে বন্ড, এই বন্ডটা কম্পন করবে না, এটা আমরা ধরে নিই। তার মানে আমরা শুধু রৈখিক আর কৌণিকটা নিয়ে আলোচনা করব। এখন একটা মলিকিউল, আমাকে বলো একটা মলিকিউল এটা এক পারমাণবিক হোক, দ্বিপারমাণবিক হোক, ত্রিপারমাণবিক হোক, এটা তিনটা অক্ষেই গতিশীল হইতে পারবে, তাই না? বলো তো, এটা এক পারমাণবিক হোক, দ্বিপারমাণবিক হোক বা তিন পারমাণবিক হোক। এখানে মনে করো একটা এক পারমাণবিক আঁকছি, আমি একটা দ্বিপারমাণবিক আকারী মলিকিউল কিরকম, ডাম্বেল শেপের। আর এখানে একটা বহু পারমাণবিক, মনে করো ত্রিপারমাণবিকের আমরা আঁকলাম। ঠিক আছে, এই তিনটা অক্ষে মুভ করতে পারবে না। দেখো, এটা এক্স অক্ষে মুভ করতে পারবে, ওয়াই অক্ষে মুভ করতে পারবে, জেড অক্ষে মুভ করতে পারবে। তার রৈখিক স্বাধীনতাটা কত বলো তো? রৈখিক স্বাধীনতাটা কয়টা? রৈখিক স্বাধীনতাটা কয়টা বলো তো? রৈখিক স্বাধীনতাটা কয়টা? রৈখিকটা স্বাধীনতা হচ্ছে তিনটা অক্ষে যেতে পারে। তার মানে রৈখিক স্বাধীনতা হচ্ছে 3। এটারও রৈখিক স্বাধীনতা 3। কারণ কি? কারণ সেটাও তোমার হচ্ছে তিনটা অক্ষেই মুভ করতে পারতেছে, তাই না? তার মানে এরও রৈখিক স্বাধীনতা হচ্ছে 3। সবারই রৈখিক স্বাধীনতা হচ্ছে 3। ঠিক আছে, কারণ সবগুলাই তিনটা অক্ষে মুভ করতে পারতেছে, তার মানে সবারই রৈখিক স্বাধীনতা হচ্ছে তোমার 3। তিনটা অক্ষে তো সবাই মুভ করতে পারতেছে। এখন আসো কৌণিক স্বাধীনতা। কৌণিক স্বাধীনতা দেখো, কৌণিক ভাবে ঘুরতে হইলে সবসময় দুইটা বস্তু লাগে, নাহলে ঘোরা যায় না। বা একটু ইমাজিন করো জিনিসটাকে, আমি একটু ভিন্নভাবে তোমাদের বোঝাচ্ছি। এই বস্তুটা যদি এক্স অক্ষকে কেন্দ্র করে ঘুরে, তার কোনো ঘূর্ণন গতিশক্তি থাকবে? একটু চিন্তা করে বলো তো আমাকে। ঘূর্ণন গতিশক্তি, আমরা ঘূর্ণন গতিশক্তি নিয়ে কথাবার্তা বলতেছি, তাই না? ঘূর্ণনের গতিশক্তিটা, ঘূর্ণন গতিশক্তি সমান নিউটনের মেকানিক্সে কি পড়ছো? যে ঘূর্ণন গতিশক্তি তোমার ই কে সমান কি পড়ছো বলো তো? আই ওমেগা স্কয়ার না? হাফ আই ওমেগা স্কয়ার না? হাফ আই ওমেগা স্কয়ার না বলো তো? জাস্ট কম্পেয়ার করো, হাফ আই ওমেগা স্কয়ার, ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস, হাফ আই ওমেগা স্কয়ার। এখন এই মলিকিউলটা যদি এক্স অক্ষকে কেন্দ্র করে ঘুরে, এক্স অক্ষকে কেন্দ্র করে ঘুরে, একটু খেয়াল করো, জড়তার ভ্রামক কি তার থাকবে? এক্স অক্ষের সাপেক্ষে তার কোনো জড়তার ভ্রামক থাকবে বলো তো? এই বস্তুটা এক্স অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে, এক্স অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে, এক্স অক্ষের সাপেক্ষে তার জড়তার ভ্রামক থাকবে? থাকবে না, কারণ এক্স অক্ষ থেকে সে কোনো নির্দিষ্ট দূরত্বে নাই। জড়তার ভ্রামক সমান হাফ এম আর স্কয়ার, তাই না? হাফ নাই, শুধু এম আর স্কয়ার। তার মানে ভর ইন্টু দূরত্ব। বস্তুটা যদি একটু নির্দিষ্ট দূরত্বে ঘুরতো, তাইলে তার একটা জড়তার ভ্রামক থাকতো, তাইলে তার একটা কৌণিক শক্তি থাকতো, কৌণিক গতিশক্তি থাকতো। বাট এক মলিকুলার বস্তু যেহেতু এটা যেহেতু এক্স অক্ষের উপরেই আছে, এটা যদি এই জায়গাতে জাস্ট ঘুরে, এর কোনো গতিশক্তি থাকবে না। কেন বুঝছো? কারণ সে এক্স অক্ষের উপরেই আছে, তার মোমেন্ট অফ ইনার্শিয়া এক্স অক্ষের সাপেক্ষে 0 হয়ে যাবে, তার জড়তার ভ্রামক এক্স অক্ষের সাপেক্ষে 0 হয়ে যাবে। ইয়েস, বুঝছো? ধরতে পারছো? একটা বস্তু এক্স অক্ষের উপরেই আছে, এই বস্তুটার এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? 0, কারণ এক্স অক্ষের থেকে সে নির্দিষ্ট দূরত্বে নাই। তার মানে জড়তার ভ্রামক সমান এম আর স্কয়ার, আর এটা এই জায়গাতে 0 হয়ে যাওয়ার কারণে জড়তার ভ্রামকটাই 0 হয়ে যাচ্ছে। আর জড়তার ভ্রামক 0 হলে তো কৌণিক গতিশক্তিও 0, তাই না? বলো বুঝছো কিনা? তার মানে এই জায়গাতে এই বস্তুটা এক্স অক্ষকে কেন্দ্র করে ঘুরলে এক্স অক্ষের সাপেক্ষে তার গতিশক্তি 0 হয়, ওয়াই অক্ষকে কেন্দ্র করে ঘুরলে ওয়াই অক্ষের সাপেক্ষে তার গতিশক্তি 0 হয়, কারণ ওয়াই অক্ষ থেকে সে নির্দিষ্ট দূরত্বে নাই, ওয়াই অক্ষের উপরেই আছে। জেড অক্ষকে কেন্দ্র করে ঘুরলে জেড অক্ষের সাপেক্ষে তার গতিশক্তি 0 হয়, কারণ জেড অক্ষ থেকে নির্দিষ্ট দূরত্ব নাই। তার মানে এখানে কৌণিক গতিশক্তিটা কত বলো তো? কৌণিক গতিশক্তি কোনো অক্ষেই নাই, কোনো অক্ষেই নাই। তার মানে কৌণিক স্বাধীনতাটা এই জায়গাতে 0। এটা হচ্ছে একটা এক্সপ্লেনেশন। দ্বিতীয় এক্সপ্লেনেশন, এই বস্তুটা যদি এক্স অক্ষের সাপেক্ষে ঘুরে, তুমি কিন্তু দেখে বুঝবা না যেটা ঘুরতেছে নাকি ঘুরতেছে না। দূর থেকে জাস্ট একটা বল, মনে করো আইডেন্টিক্যাল সমান সেম কালারের একটা বস্তু এখানে ঘুরতেছে, তুমি কিন্তু বুঝবা না এই বস্তুটা ঘুরতেছে নাকি ঘুরতেছে না। এক্স অক্ষর দিক, মানে এখান থেকে তুমি তাকাইলেও বুঝবা না, এখান থেকে তুমি যদি তাকাও, এখান থেকে যদি তাকাও তুমি বুঝবা না, এখান থেকে তাকাইলেও তুমি বুঝবা না, এখান থেকে তাকাইলেও তুমি বুঝবা না, তুমি যদি এখান থেকে তাকাও তাইলেও বুঝবা না, কোনো দিক থেকে তাকাইলেও বুঝবা না যদি একটা সেম কালারের হয়। তার মানে এই জায়গাতে তার কৌণিক স্বাধীনতা বা কৌণিক যে শক্তিটা সেটা 0। বুঝছো? দুইটা এক্সপ্লেনেশন দিলাম, একটা হচ্ছে তুমি তাকায়া বুঝবা যে ঘুরতেছে কিনা বা কয়টা অক্ষের সাপেক্ষে ঘুরতেছে বা ঘোরা যা বোঝা যায় কিনা, আরেকটা হচ্ছে গতিশক্তি দিয়ে বোঝো। এক্স অক্ষের সাপেক্ষে যখন ঘুরতেছে এক্স অক্ষের সাথে তার কোনো দূরত্ব নাই, তো যে কারণে তার কি বলতো মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামকটা 0, তার মানে গতিশক্তিটা 0। বলো বুঝছো সবাই? এটা বুঝছো? সবাই বলো বুঝছো? সবাই বলো, সবাই 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 সবাই। দেখবা যে ক্লাসটা শেষ হলে খুব মজা লাগতেছে। ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করবা, তোমাদের জন্য খুবই উপকার হবে। একটু জাস্ট আমার উপর বিশ্বাস রেখে ক্লাসটা শেষ পর্যন্ত করো। বুঝছো সবাই? আমাকে একটু কমেন্টে জানাও সবাই বুঝছো? তার মানে কোনো কৌণিক কি নাই বলো তো? কৌণিক কোনো শক্তিই নাই, যে কারণে কৌণিক কোনো স্বাধীনতাও নাই।
স্বাধীনতা বলতে আমরা বুঝি যেখানে যেখানে শক্তি আছে, যেই যেই এক্সিসে শক্তি আছে। বুঝছো? কমেন্টে তাড়াতাড়ি রেসপন্স করো, যারা যারা লাইভে আছো সবার আমি কমেন্ট চাই, সবার কমেন্ট চাই, সবার কমেন্ট চাই। তোমরা সবাই কমেন্ট করলে ক্লাসটা আরো ইন্টারেস্টিং হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো দ্বিপারমাণবিক গ্যাসের জন্য। দেখো এইটা কিন্তু ঘুরলে তুমি বুঝবা, প্রথমে চোখ দিয়ে বুঝো। এইটা যদি জেড অক্ষের সাপেক্ষে ঘুরে, তুমি কিন্তু এখানে তাকালে বুঝবা নাকি বুঝবা না, একটু ফিল করো জিনিসটাকে। এটা জেড অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, বুঝবা নাকি বুঝবা না? বুঝবা, বুঝবা না? বুঝবা, বুঝবা না বলো তো? বুঝবা, দেখবা যে ঘুরতেছে, এটা সাপেক্ষে ঘুরতেছে, বুঝতে পারবা। এটা যদি ওয়াই অক্ষের সাপেক্ষে ঘুরে, তুমি কি বুঝবা নাকি বুঝবা না বলো তো? বুঝবা, কারণ ওয়াই অক্ষ থেকে দেখলে তুমি দেখবা যে এমনি এমনি ঘুরতেছে, তাই না? বুঝবা না? বুঝবা। কিন্তু যদি এখান থেকে তাকায় দেখো, এখান থেকে তুমি যদি তাকায় দেখো, এটা কার চোখ? টানা টানা চোখ, আঁকতে পারি না। তাই এখান থেকে যদি তাকায় দেখো, বস্তুটা এমনি এমনি ঘুরতেছে, তাই না? মনে করে এক্স অক্ষের উপরে ছিল, এমনি এমনি ঘুরতেছে, এটা তুমি কিন্তু তাকায় বুঝবা না বস্তুটা ঘুরতেছে কিনা। এখান থেকে দাঁড়াইলে এক্স অক্ষের জেড অক্ষের সাপেক্ষে তুমি দেখবা এমনি ঘুরতেছে, ওয়াই অক্ষ থেকে তাকাইলে তুমি দেখবা এমনি ঘুরতেছে, বাট এক্স অক্ষ থেকে তাকাইলে তুমি কিন্তু বুঝবা না। তার মানে দুইটা অক্ষে বোঝা যাচ্ছে, ওয়াই এবং জেড। তার মানে তার দুইটা অক্ষের স্বাধীনতা আছে কৌণিকের। কৌণিক দুইটা অক্ষে তার কৌণিক বেগ থাকবে, তার মানে তার কৌণিক স্বাধীনতাটা হচ্ছে 2। তার কৌণিক স্বাধীনতাটা হচ্ছে 2, মানে দুইটা অক্ষে বোঝা যাচ্ছে। বা তুমি যদি এখন গতিশক্তি দিয়ে চিন্তা করো, তাইলেও বুঝবা যে ওয়াই অক্ষের সাপেক্ষে দেখো, ওয়াই অক্ষ থেকে এই মলিকিউলটার একটা দূরত্ব আছে, একটু খেয়াল করে দেখো ভাই, এই মলিকিউলটার দূরত্ব আছে, এটার একটা দূরত্ব আছে, তার মানে এটার একটা জড়তা ভ্রামক আছে, এটা একটা জড়তা ভ্রামক আছে, তার মানে তার কৌণিক বেগ থাকবে। ওয়াই অক্ষের সাপেক্ষে তার কৌণিক বেগ থাকবে, কারণ ওয়াই অক্ষ থেকে একটা দূরত্ব আছে, তাই না? জেড অক্ষের সাপেক্ষে দেখো, জেড অক্ষ থেকে একটা দূরত্ব আছে, জেড অক্ষ থেকে একটা দূরত্ব আছে, তার মানে জেড অক্ষ থেকে যেহেতু দূরত্ব আছে, তার জড়তা ভ্রামক থাকবে এবং গতিশক্তিও থাকবে। বাট এক্স অক্ষের তো উপরেই আছে, দুইটা মলিকিউলই তো এক্স অক্ষের উপরে আছে, তার মানে এক্স অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক থাকবে না, গতিশক্তিও থাকবে না। দ্যাটস ইট, ক্লিয়ার? এখন আসো এটার ক্ষেত্রে, এটা তো তিনটা অক্ষের সাপেক্ষেই তার ডিসটেন্স আছে। দেখো এক্স অক্ষের সাপেক্ষেও এই বিন্দুটা একটা দূরত্বে আছে, ওয়াই অক্ষের সাপেক্ষেও এই বিন্দুটা একটা দূরত্বে আছে, জেড অক্ষের সাপেক্ষেও ওই তিনটা বিন্দু একটা দূরত্বে আছে। তার মানে এখানে আসলে তিনটা অক্ষের গতিশক্তিই থাকবে। বা এখানে যদি তুমি এখান থেকে তাকাও দেখো, এখান থেকে তাকাও দেখো, এখান থেকে তাকাও দেখো, তাহলে তুমি তিনটা অক্ষেই বুঝতে পারবা যে এই বস্তুটা ঘুরতেছে। তার মানে তার কৌণিক স্বাধীনতাটা আসলে 6, সরি কৌণিকটা আসলে 3 এবং টোটালটা হচ্ছে তোমার 6, আর এখানে টোটালটা হচ্ছে 5, টোটালটা হচ্ছে 3। যে কারণে তোমার টোটাল স্বাধীনতা ছিল হচ্ছে আমাদের এক পারমাণবিকের জন্য 3, যেটা শুধুমাত্র রৈখিক স্বাধীনতা, দ্বিপারমাণবিকের জন্য 5 এবং বহু পারমাণবিকের জন্য 6। বুঝছো? এবং এখানে একটা এক্সেপশন আছে, স্বাধীনতার মাত্রা দুটা ভিন্ন রাশি, তাই না বন্ধু? আমি তোমার বন্ধু, বলো বুঝতে পারছো? তার মানে এই জায়গাতে স্বাধীনতার মাত্রা কি আমরা বুঝে গেছি। এন্ড প্রতিটা স্বাধীনতায় যেহেতু শক্তিটা সমানভাবে বিভাজিত হয়, আমি তোমাকে বলছি গ্যাসের প্রতিটা স্বাধীনতায় বা প্রতিটা যতগুলা দিকে সে ঘুরতেছে বা যতগুলা দিকে সে চলতেছে, প্রত্যেকটা দিকে সমানভাবে শক্তিটা বিভাজিত হয়। তার মানে স্বাধীনতার মাত্রা যদি মনে করো এফ, তাহলে তোমার টোটাল যে এনার্জিটা, টোটাল বা মোট শক্তিটা কত হবে বলো তো? F/2 nRT, সরি কেটি, F/2 কেটি, একটা মলিকিউলের জন্য। বুঝছো? বুঝতে পারছো? এখন পরীক্ষা হলের কনফিউশনগুলো আমি তোমাদের বলে দিই। স্বাধীনতার মাত্রা কি? একটা বস্তুর গতিকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য যতগুলা স্থানাঙ্কের প্রয়োজন হয়, বা অন্যভাবে যদি ফিল করতে চাও যেটা কত দিকে চলতেছে, এই জিনিসটাই হচ্ছে তার স্বাধীনতার মাত্রা। ওকে, এই জিনিসটাই হচ্ছে তার স্বাধীনতার মাত্রা। তার মানে এটার ডেফিনেশনও তোমরা পারবা। এখন আসো আমাকে একটা জিনিস বলো, এই যে এগুলা তোমরা পারবা, বলো তো এটা, এই বলো, এটা যদি না পারো বাসায় যেয়ে পিঠে আসবো, বলো এটা কি? এটা যদি না পারো বাসায় যেয়ে পিঠে আসবো, এটা জিরো হবে, সমষ্ট প্রক্রিয়া, টেম্পারেচার চেঞ্জ নাই, তার মানে গতিশক্তির কোনো চেঞ্জ নাই, টেম্পারেচারে চেঞ্জ নাই, তার মানে গতিশক্তি কোনো চেঞ্জ নাই। ভেরি গুড। তার মানে খ নাম্বারে আসলে তুমি পারবা। বলো তো এখানে চেঞ্জ হবে কিনা? সমচাপ প্রক্রিয়া, তার মানে তোমার প্রেসারটা এই জায়গাতে ফিক্সড, প্রেসার ফিক্স থাকলে PV/T এই কষ্ট যদি কনস্ট্যান্ট হয়, প্রেসারটাও যদি কনস্ট্যান্ট হয়, ওই পাশে নিয়ে যাও, V সমানুপাতিক T। তার মানে এখন আয়তন দ্বিগুণ করলে, আয়তন যদি আমি V সমানুপাতিক T হয়, আয়তন যদি দ্বিগুণ করি, বলো তো তাপমাত্রা কত গুণ হবে? তাপমাত্রাও দ্বিগুণ হবে, আর তাপমাত্রা দ্বিগুণ করলে গতিশক্তিও দ্বিগুণ হবে, ওকে, ভেরি নাইস। তার মানে এটা যদি খ নাম্বারে আসে তোমরা পারবা, যেখানে গতিশক্তিটাও কত গুণ হবে? 2 গুণ হবে, গতিশক্তিটাও 2 গুণ হবে, ঠিক আছে।
এখন তোমাদের কনফিউশনটা আমি বলে দেই, কনফিউশনটা আসলে কি। আচ্ছা, এই অনুধাবনটা লিখতে পারবা না এখন খুব সুন্দর করে? গ্যাসের গতিশক্তি মানে গ্যাসের মোট শক্তি সবটাই তার গতিশক্তি। কেমনে ব্যাখ্যা করবা? গ্যাসের মধ্যে আদর্শ গ্যাসের কোনো আকর্ষণ বিকর্ষণ নাই, তার মানে তার যতগুলো শক্তি সবটাই তার হচ্ছে কি গতিশক্তি, আর টোটাল গতিশক্তির ফর্মুলাটা তুমি লিখে দিবা, দ্যাটস ইট। এবং শুধুমাত্র ডিপেন্ড করে কার উপর? টেম্পারেচারের উপর। তার মানে অনুধাবন জ্ঞানমূলক সবগুলা পানির মতো ক্লিয়ার, সবগুলা পানির মতো ক্লিয়ার। এখন তোমাদের কনফিউশনটা আমি বলে দিই। কনফিউশনটা হচ্ছে আমাদের পরীক্ষা হলে মাঝে মধ্যে বইয়ে দেখবা F/2 nRT দিয়ে ম্যাথ করছে, মাঝে মধ্যে বইয়ে দেখবা 3/2 nRT দিয়ে ম্যাথ করছে। এখন কোনটা দিয়ে করবো? এটা হচ্ছে সবচেয়ে বেশি কনফিউশনের। গতিশক্তি নির্ণয় করা খুবই সহজ, বাট বইয়ে দেখবা মাঝে মধ্যে F/2 nRT দিয়ে ম্যাথ করছে, মাঝে মধ্যে স্বাধীনতার মাত্রা ব্যবহার করে নাই, জাস্ট 3/2 দিয়ে ম্যাথ করছে। এখন কোন সময় কোনটা করবা? ঠিক আছে, দেখো আমি তোমাকে একটা ফ্লো চার্ট বলি, এটা সবসময় ফলো করবা। ঠিক আছে, দেখো আমি তোমাকে একটা ফ্লো চার্ট বলি। যদি এমসিকিউ আসে, এমসিকিউ তো তুমি উত্তর জানো তাই না? এমসিকিউ যদি আসে, মনে করো তোমাকে বললো প্রশ্ন আসতে পারে কত ভাবে জানো? প্রশ্ন আসতে পারে কয়েক ভাবে। তোমাকে বললো মোট রৈখিক গতিশক্তি কত? রৈখিক, এটা এক পারমাণবিক হইতে পারে, দ্বিপারমাণবিক হইতে পারে, ত্রিপারমাণবিক হইতে পারে, সমস্যা নেই। রৈখিক গতিশক্তি কত বলো তো? শুধুমাত্র রৈখিক তোমার কাছে যখন চায়, শুধুমাত্র রৈখিক যখন তোমার কাছে চায়, কৌণিক পার্টটা কি আসবে? আসবে না। তার মানে রৈখিক গতিশক্তি অলওয়েজ কতটুকু? 3টা অক্ষে। তার মানে 3/2 nRT, তাই না? মানে 3/2 nRT বলো বা 3/2 nKT বলো, যেটাই বলো না কেন সমস্যা নেই। শুধুমাত্র রৈখিক বললে রৈখিক স্বাধীনতা 3টা অক্ষ x y z, তার মানে তোমার টোটাল গতিশক্তি হবে 3/2 nRT। শুধুমাত্র রৈখিক বললে এক পারমাণবিক গ্যাস হলে তো অলরেডি 3/2 nRT, কারণ এখানে কোনো গতির কৌণিক কোনো কিছুই নাই। তার মানে রৈখিক বললে শুধুমাত্র 3/2 nRT, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। এখন যদি মোট বলে, মোট গতিশক্তি বলে, মোট যদি বলে তাহলে তোমাকে F/2 nRT দিয়ে করতে হবে, তাই না? মোট বললে তো এটা দিয়ে করা উচিত। এখন পরীক্ষা হলে সামহাও এমসিকিউ তুমি উত্তর পাও নাই, F/2 nRT দিয়ে করছো, অপশনে কোনো অপশন নাই, তখন তুমি ট্রাই করবা হচ্ছে, দেখো তখন তুমি অল্টারনেট ট্রাই করবা হচ্ছে 3/2 nRT দিয়ে। যদি 3/2 nRT দিয়ে উত্তরটা পরীক্ষা হলে এমসিকিউ থাকে সেটা দেখাবা। মোট বললে প্রথমে ট্রাই করবা F/2 nRT দিয়ে, যদি এমসিকিউ অপশন না থাকে তখন 3/2 nRT দিয়ে ট্রাই করবা, যেটা অপশন সেটাই উত্তর। ঠিক আছে? আর যদি শুধুমাত্র রৈখিকটা বলে, রৈখিক বললে তো তোমার F/2 দিয়ে ইউজ করলে ভুলই হবে। রৈখিক বললে শুধু 3/2 nRT। বুঝছো? বুঝতে পারছো? এটা হচ্ছে চুরাই ট্রিক্স, কারণ পরীক্ষালে মাঝে আমাদের টিচাররা প্রশ্ন করতে ভুল করে এই জিনিসটা। যদিও বা মোট বললে F/2 nRT দিয়ে করাটাই একদম অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, এখন যদি রিটেনে আসে, লিখিততে আসে, এটা হচ্ছে এমসিকিউ। এখন যদি রিটেনে আসে, ওকে, লিখিততে আসে, মনে করো একটা গ নাম্বার প্রশ্নে বা তোমাকে বলে দিল যে মোট শক্তি নির্ণয় করো, মোট শক্তি নির্ণয় করো, মোট শক্তি নির্ণয় করো, নির্ণয় করো, গ নাম্বার প্রশ্নে তোমাকে বললো। আবার গ নাম্বার প্রশ্নে তোমাকে আবার বললো, আরেকটা প্রশ্নে বললো যে রৈখিক শক্তি নির্ণয় করো, রৈখিক মোট শক্তি নির্ণয় করো। রৈখিকটা বললো, বলো রৈখিক বললে কোনো প্যাচ আছে বলো তো? যদি বলে রৈখিক মোট শক্তি নির্ণয় করো, কোনো প্যাচ আছে বলো তো? আমি তোমাদের সকল কনফিউশন ক্লিয়ার করব, কারণ আমি তোমাদের জায়গায় থাকলে আমি যেই কনফিউশনগুলো ফেস করছি বা করতাম এগুলো জানি, প্রশ্ন তোমাদের মনেও আসে যখন বই খুলবা। তোমাদের মনে কনফিউশনটা যেন ক্লিয়ার হয়ে যায়। রৈখিকটা থাকলে তো কোনো প্যারা নাই, রৈখিকটা যদি বলে তাহলে তো অলওয়েজ, রৈখিকটা যদি বলে শুধুমাত্র 3/2 nRT, এটা তোমার এক পারমাণবিক, দ্বিপারমাণবিক, বহুপারমাণবিক ডাজন্ট ম্যাটার। যদি বলে মোট শক্তি নির্ণয় করো, এখন তো তুমি পড়লা ঘাপলাই, পরীক্ষা হলে এখন 3/2 ইউজ করবা নাকি F/2 ইউজ করবা? যদি দ্বিপারমাণবিক থাকে 5/2 ইউজ করবা নাকি 3/2 ইউজ করবা? এক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করব দুইটাই বের করে দেখাবা পরীক্ষা হলে। তুমি বলবা যে রৈখিক মোট শক্তি, রৈখিক মোট শক্তি, মোট শক্তি ইকুয়ালস টু তুমি বের করবা 3/2 nRT, এটা তুমি পরীক্ষা হলে বের করে দেখাবা। তারপর বলবা যেহেতু স্বাধীনতার মাত্রা এখানে 5, মানে দ্বিপারমাণবিক গ্যাস ধরলাম অক্সিজেন বা হাইড্রোজেন, স্বাধীনতার মাত্রা যেহেতু এখানে 5, তার মানে মোট শক্তি বা মোট গতিশক্তি কত হবে বলতো? F/2 nRT। বুঝছো? দুইটাই বের করে দেখাবা, রৈখিকটাও মোটটাও, যদি লিখিততে আসে। ক্লিয়ার? নাম্বার কাটার কোনো চান্স নেই তখন।
বুঝতে পারছো? কারণ টিচার বুঝবে তুমি এটাও বের করছো, এটা রৈখিকটা তুমি বুঝে বুঝে বের করছো যে এটা শুধুমাত্র রৈখিকটা। কারণ প্রশ্নের মধ্যে বলে দেয় না ডিরেক্টলি মাঝে মধ্যে রৈখিক নাকি মোট। বলো কনফিউশনগুলো ক্লিয়ার হয়েছে? কনফিউশনগুলো ক্লিয়ার হয়েছে? বলো তো সবাই, কনফিউশনগুলো ক্লিয়ার হয়েছে বলো তো ভাই ব্রাদার, কনফিউশনগুলো ক্লিয়ার হয়েছে? উত্তর কি সেম আসবে? না, একটার মধ্যে মান 3 বসাচ্ছ আর একটার মধ্যে মান 5 বসাচ্ছ, উত্তর তো সেম আসবে না। মোটটা অবশ্যই বেশি আসবে যদি দ্বিপারমাণবিক গ্যাস থাকে। ঠিক আছে, ওকে। হ্যাঁ এটাই তো বললাম যে দ্বিপারমাণবিক গ্যাসের জন্য পরীক্ষা হলে দেখবা যে টেস্ট পেপারে খুলে দেখবা একটার মধ্যে 3 দিয়া করছে, একটার মধ্যে 5 দিয়া করছে। বাট তুমি তো জানো 3 দিয়ে আসলে কি মিন করে, 5 দিয়ে আসলে কি মিন করে। 5/2 এনআরটি আসলে এটা মোট শক্তি মিন করে, আর 3/2 এনআরটি মিন করলে এটা শুধুমাত্র রৈখিকটা মিন করে। তাহলে তুমি লিখে দিবা যে রৈখিকটা হচ্ছে এত আর মোটটা হচ্ছে এত, দুইটাই বের করবা। ঠিক আছে, বুঝছো? দুইটাই বের করবা। ওকে, এখন দেখো এগুলো তুমি ইজিলি করতে পারবে। একটা গ্যাসের অণুর স্বাধীনতার মাত্রা 6 হইলে, স্বাধীনতার মাত্রা এফ এর ভ্যালু তোমাকে বলছে 6, শক্তি সমবেজন প্রতি অণুর, প্রতিটি অণুর গড় শক্তি, প্রতি অণুর গড় শক্তি। ওকে, প্রতি অণুর গড় শক্তি। দেখো এখানে কিন্তু প্রতি স্বাধীনতায় তোমার শক্তি বলে নাই, প্রতি অণুর গড় শক্তি জিজ্ঞেস করছে। তার মানে প্রতিটা অণুর গড় শক্তি কত বলতো? F/2 কেটি, তাই না? এফ এর মান যদি 6 হয় তার মানে 3 কেটি। এটা হচ্ছে প্রতিটা অণুর গড় শক্তি বা প্রতিটা অণুর মোট শক্তি, তাই না? তার মানে এটার উত্তর কত বলতো? এটার উত্তর হচ্ছে 3 কেটি। উত্তর হচ্ছে 3 কেটি। এখন যদি বলতো প্রতিটা অণুর প্রতিটি স্বাধীনতায়, তাইলে বলতো উত্তর কত হইতো? বলতো প্রতিটি স্বাধীনতায়, বলতো উত্তর কত হইতো? প্রতিটি স্বাধীনতায় তো হাফ কেটি। বুঝছো? প্রতিটি অণুর প্রতিটি স্বাধীনতায় কত হইতো তখন? হাফ কেটি হইতো। বুঝছো সবাই? এখানে তোমাকে মোট শক্তি চাইছে, প্রতিটি অণুর গড় শক্তি কত বা মোট শক্তি কত। তার মানে এটা হয়ে যাবে F/2 কেটি। যদি বলতো প্রতিটা অণুর প্রতিটি স্বাধীনতায় কত, তখন হয়তো হাফ কেটি। ঠিক আছে, নাইস। পরেরটা করো। কি বলছে? 20 লিটার ধারণ ক্ষমতার একটা সিলিন্ডারের হাইড্রোজেন দ্বারা পূর্ণ হাইড্রোজেন গ্যাসের অণুর মোট গড় শক্তি নির্ণয় করো। মোট গড় শক্তি এত, সিলিন্ডারের হাইড্রোজেন গ্যাসের চাপ কত? ঠিক আছে, যেহেতু হাইড্রোজেন অণু, হাইড্রোজেন অণুর মোট গড় শক্তি দেওয়া, মোট গড় শক্তি দেওয়া, মোট গড় শক্তি দেওয়া, মোট গড় শক্তি দেওয়া। সো আমরা এই জায়গাতে আমরা এটা জানি যে হাইড্রোজেন অণুর মোট গড় শক্তি কত? F/2 এনআরটি। এনআরটি কে আমরা কি বলতে পারবো? F/2 পিভি বলতে পারবো। তাহলে এখানে আমাদের মানগুলো দেয়া 1.5 10⁵ ইকুয়ালস টু এই জায়গাতে হাইড্রোজেনের জন্য 5, আর এখানে কি দেয়া বলতো? প্রেসারটা বের করবা, আয়তনটা কত? 20 লিটার। লিটারকে কিভাবে মিটার কিউবে নেয়? 10⁻³ দিয়ে গুণ। লিটার মানে ডেসিমিটার কিউব, 1 ডেসিমিটারকে মিটার নিতে 10 দিয়ে ভাগ, তার মানে 1 ডেসিমিটার কিউবকে মিটার কিউবে নিলে 10 কিউব দিয়ে ভাগ, মানে 10⁻³ দিয়ে গুণ। সো এখান থেকে তুমি পিটা বের করে ফেলবা। কত আসে পিটা? আচ্ছা, প্রতিটি স্বাধীনতায় ওয়ার্ডটা বোঝো নাই। প্রতিটি স্বাধীনতায় মানে হচ্ছে প্রতিটা অক্ষে, যেটা আমরা এই যে একটু আগে প্রমাণ করে আসছি। এই যে তোমাকে একটু আগে একদম তোমার হচ্ছে ঐকিক নিয়ম দিয়ে তোমাকে বলে আসছি যে প্রতিটা স্বাধীনতায় বলতে প্রতিটা অক্ষে বোঝায়। 3টা অক্ষে যদি 3/2 কেটি হয়, তাহলে একটা অক্ষে কত হবে? হাফ কেটি, মানে ওইটার 3 ভাগের 1 ভাগ। ঠিক আছে, প্রতিটা অক্ষে বা প্রতিটা স্বাধীনতায় সব সময় হাফ কেটি, এটা মাস্ট, এটা ফিক্সড। প্রতিটা অক্ষে বা প্রতিটা স্বাধীনতায় সব সময় হাফ কেটি। ঠিক আছে, এখন বলো এই ম্যাটার উত্তর কত? তাড়াতাড়ি বলো এই ম্যাটটার উত্তর কত? কত আসছে উত্তর? বলো তো সবাই, কত আসছে এটার উত্তর? কত আসছে? আচ্ছা একটা কিছু আসছে, আচ্ছা বের করি এটা। 1.5 × 10⁵ ইন্টু হচ্ছে 2 ডিভাইডেড বাই 5 × 20 × 10⁻³ তার মানে তোমার আসছে 3 × 10⁶, এরকম না? হ্যাঁ, 3 × 10⁶, 3 × 10⁶। এত কি বলতো? এত নিউটন পার মিটার স্কয়ার। এখন এটা তো এমসিকিউ, বাট আমরা আরেকবার কি জানছি? আমরা কি জানছি বলতো? ভিটা বুঝি নাই। ভিটা 20 লিটার, প্রথম ক্লাস করে আসতে হবে ভাই। 20 লিটারকে মিটার কিউবে কেমনে নেয়? ক্লাস না করে আসলে হবে না ভাইয়া। 20 লিটারকে মিটার কিউবে নেওয়া হচ্ছে 20 × 10⁻³ এত মিটার কিউব। প্রথম ক্লাসে এগুলো খুব সুন্দর করে দেখাইছি। এখন অপশন তো আমরা পেয়ে গেছি। এখন সামহাও মনে করো অপশন আমরা পাই নাই, অপশন এটা নাই। কারণ আমরা জানি বইয়ে অনেক সময় বা টিচাররা যখন ম্যাথ করে অনেক সময় তারা F/2 ইউজ না করে 3/2 ইউজ করে ম্যাথটা করে। সো আমি যদি অপশন খুঁজে না পাই তখন 3/2 দিয়ে চেক করবো অপশনটা আছে কিনা। বুঝছো? এমসিকিউ এর ক্ষেত্রে সবসময় চুরাই ট্রিক্স মনে রাখবা। এমসিকিউ এর ক্ষেত্রে সবসময় চুরাই ট্রিক্স। তুমি প্রথমে F/2 এনআরটি দিয়ে ট্রাই করবা, এটা দিয়ে ট্রাই করবা। যদি না পাও এটা দিয়ে ট্রাই করবা। এমসিকিউ এর ক্ষেত্রে যদি উত্তর না পাও
একটা দিয়ে যদি উত্তর না পাও আরেকটা দিয়ে ট্রাই করো, প্রথমে এক্সাক্টটা দিয়ে উত্তর করবা, যদি উত্তর না পাও এটা দিয়ে ট্রাই করবা, ঠিক আছে? ওকে, দেখো গতিশক্তি থেকে বোর্ডের প্রশ্ন কেমন আসে, খুবই একদম বেসিক প্রশ্ন। এই যে দেখো এই প্রশ্নটা কুমিল্লা বোর্ড 2024 আসছে, ময়মনসিংহ বোর্ড 2024 আসছে, তারপর 2023 আরো 2টা বোর্ডে আসছে, 2024 মোট 3টা বোর্ডে আসছে। এই যে এই ম্যাটটা দেখে ওই যে জামশেদ মজুমদারের মতো সুবহানাল্লাহ আসে না মুখ দিয়ে, বলো তো আসে কিনা, বলো বলো আসছে কিনা ম্যাটটা দেখে? কি করছে, 5 কিলোমিটার গভীরে গেছে, এখান থেকে একটা বুদবুদ ছেড়ে দিচ্ছে, বুদবুদটা 8 গুণ হয়েছে। বলো তো গত ক্লাসে এগুলা ভাজা ভাজা হয়নি আমাদের? আচ্ছা, দুইটাই অপশনে কখনো থাকবে না ফারিহা, দুইটা আসলে তুমি অ্যাপ্রোপ্রিয়েটটা ধরবা, f/2 এনআরটি যেটা ওটা কারেক্ট ধরবা। বলো তো একদম মুখ দিয়া আলহামদুলিল্লাহ আসবে না, বলো তো? ঠিক আছে, একদম জামশেদ মজুমদার মতো। বাহ, কি ম্যাটটা দিছে, একদম মনের মধ্যে গাইতে গেছে। ওকে, সো এটা তোমাদের হোমওয়ার্ক। ওকে, সো হোমওয়ার্ক 4 এটা সবাই পারবা। এখানে কি জাস্ট গত ক্লাস H ρg/P অ্যাটমসফেরিক প্রেসার ইকুয়ালস টু n-1, nটা কত গুণ হয়েছে? 8 গুণ, বুদবুদ রেখে ছেড়ে দিছে 8 গুণ হয়েছে। এখানে বলছে ডুবুরি দল পৌঁছাতে পারবে কিনা, এখানে একটা সীমা দিয়ে